প্রাণিমাল পডকাস্টে আজকে আমাদের সাথে খুবই স্পেশাল একটা গেস্ট আছে, আরেকজন পডকাস্টার। আগের এপিসোডে আমরা বলেছিলাম যে একজন পডকাস্টার থাকবে আমাদের সাথে। তো আজকে আমাদের সাথে একজন পডকাস্টার আছে। হ্যালো জন ভাই, কি অবস্থা বলেন? Wow, that's a new designation, podcaster. আপনাকে খুব বেশি মানুষ পডকাস্টার হিসেবে পরিচয় করে দেয় বলে আমার মনে হয় না। You're the first one, to be very honest. Yeah. নাইস। আমরা আগের এপিসোডে বলেছিলাম যে পরের এপিসোডে একজন পডকাস্টার আসবে। অনেকেই কমেন্ট করছে যে গেস করতে বলছিলাম, অনেকেই কমেন্ট করছে যে কে জন। So, অনেকেই গেস করতে পেরেছে। সো Wow. here he is. কি অবস্থা ভাই বল? হ্যাঁ, সরি ভাইয়ার তো পডকাস্টের সিজন 2 আসতেছে, রাইট? এইটা নিয়ে we are really excited. Yeah, আসতেছে। I wish I could tell you the guest list, but I can't. কেন বললে কি হবে ভাই? It takes away from the charm. Yeah. It takes away from the charm. But I can আমরা যেরকম জন ভাইয়ের নাম বলি না এর আগে। হ্যাঁ, রাইট? But I am very excited to have a conversation একজনের সাথে। খুবই ওনার নাম বলতে পারি আমি খুবই excited is not the word. I'm very কি বলবো, থাকে না, out of respect এক ধরনের একটা কাজ করে আর কি। I don't know how to term it. So ওরকম একটা ফিলিং আর কি। I hope I get to talk to him very soon. Sadman Sadik. আচ্ছা। Oh, nice. That's gonna be big. বাকের ভাই, আমাদের বাকের ভাই। হ্যাঁ, বাকের ভাই, রাইট। ভাই আপনার তো মেইনলি হচ্ছে পডকাস্টে মানে মিউজিকের পার্সপেক্টিভ থেকে হয়, মানে হচ্ছে যে আপনি জাজ করেন একজন পারসনকে তিনি আসলে মিউজিকের পার্সপেক্টিভ থেকে কিরকম। এটা দেখতে খুব ইন্টারেস্টিং হবে যে আসাদুজ্জামান নূর স্যারকে আপনি মিউজিকের পার্সপেক্টিভ থেকে কিভাবে জাজ করতেছেন, যেহেতু এই পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয় না আসাদুজ্জামান নূরকে এর আগে কেউ দেখছে। হ্যাঁ, ওইটাই আমার প্রথম আইডিয়া ছিল পডকাস্ট আইডিয়াটা আসছে পরে। আমার আইডিয়া ছিল আমি কিছু মানুষের সাথে মিউজিক নিয়ে কথা বলবো যারা কেউ মিউজিশিয়ান না, যাদের মিউজিকের সাথে কোনো ধরনের মানে সম্পৃক্ততা নাই, ওরকম মানুষের সাথে মিউজিক নিয়ে কথা বলবো। আমি যদি এখন অন্য মিউজিশিয়ানদের সাথে মিউজিক নিয়ে কথা বলি, দ্যাটস নাথিং নিউ, এভরিওয়ান নোজ দ্যাট দুইটা মিউজিশিয়ান মিউজিক নিয়েই কথা বলবে। সো আই জাস্ট ওয়ান্টেড টু নো যে আমি নতুন মানে আমি অ্যাজ এ মিউজিশিয়ান আমার কাছে মিউজিক অনেক বড় ব্যাপার, অনেক মানে এটা আমার মানে এইটা আমার অ্যাকচুয়াল রিলিজিয়ন। এখন নর্মাল যে একটা লিসেনার বা একটা মানুষ যে মিউজিশিয়ান না, ওর কাছে মিউজিকটা কি ওটা আমি জানি। এটা কি একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ, এটা কি একটা জাস্ট থাকলেই হলো, নাকি এটা মোর দেন ইউ নো সামথিং দ্যাট আই কেয়ার অ্যাবাউট। আমার খুব ভালো লাগে এই জিনিসটা। এই জিনিসটাকে আমি সবার জন্য এই কোয়েশ্চনটা করতে চাই। এরকম কি হয় যে যে একটা গান খুব ভালো যদি লাগে, যে আবার টানা অনেক সময় রিপিটেশনে শুনি, 15-20 বার শোনার পর ওটা পচে যায়। সো আপনারা কি এই কাজটা করেন যে কোনো একটা গান এতই ভালো লাগছে যে আপনি ওটা রেশন করেন যে আমি একবারে শুনবো না, আমি এটা জমায় ওনলি স্পেশাল অকেশনে আমি গানটা ছাড়বো? ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। আমি যেটা করি, একটা গান যখন অনেক ভালো লেগে যায় আমি একদম স্টপ করে দিই। আমি লাইক let this flow of like overflow of marketing শেষ হোক। Say for an example, Adele নতুন গান Easy on Me, okay, she released a song and দেখলাম Easy on Me, everybody's talking about it. I just don't like everybody's talking about it because that gives আমার brain এ একটা signal দেয় যে I think হয়তো আমি biased হয়ে I'll be like, clouds your judgment. This is great. Yeah. So আমি 2-3 সপ্তাহ সব যখন hype type চলে গেছে তখন I played the song and I was like, all right, now I know why everyone like excited. ভাই এইখান থেকে একটা আসলে কোশ্চেন জেনারেটেড হয় যে হচ্ছে কাইন্ড অফ এটাকে তো মিমের ল্যাঙ্গুয়েজে বলে নরমি। আপনি যদি মেইনস্ট্রিম মানুষজন যেই গান শুনতেছে আপনিও যদি সেম গানই শুনেন, দ্যাট মিনস ইউ আর আ নরমি। এন্ড আপনি যদি আপনার টেস্ট যদি একটু ডিফারেন্ট হয়, নরমি মানে হচ্ছে একটা গালি, একটা খারাপ কথা, মানে হচ্ছে যে এই তুই একটা নরমি, তুই মানে মেইনস্ট্রিম জিনিসপত্র শুনতেছিস। এন্ড আপনি যদি নর্মাল গানটা না শুনেন, সাপোজ আপনার পডকাস্ট আমার মনে আছে নুয়া সুমাইন ভাইয়ের সাথে যে পডকাস্টটা ছিল, ওইখানে উনি যে সব ব্যান্ডের নাম বলছে আমি আসলে পরে সার্চ দিয়ে পরে খুঁজছি, একটা হচ্ছে খুব পরিচিত আমার, আমি শুধু চপসুই শুনছিলাম, মানে হচ্ছে যে খুব সিস্টেম অফ আ ডাউন আমি আজকে শুনতেছি কেন জানি র্যান্ডমলি আবার মেবি বিভিন্ন ইনসিডেন্টের কারণে। আচ্ছা হ্যাঁ, বলছিলেন। দেন হচ্ছে আরেকটা ব্যান্ডের নাম বলছিল যেটা হচ্ছে ওই যে ফিবোনাচি নাম্বার অনুযায়ী ওদের মিউজিক সাজিয়েছিল, আমি নামটা ভুলে গেছি অ্যাকচুয়ালি। বাট ওই ব্যান্ডগুলো হচ্ছে যে কাইন্ড অফ, আমি এখন নুয়া সুমানকে বলতে পারি যে উনি নরমি না। তো এখন কথা হচ্ছে যে আপনি যদি পার্সোনালি চুজ করেন যে আমি নরমি হব না মিউজিকের ক্ষেত্রে, যে এইটা সাপোজ হচ্ছে যে এরকম একটা কোশ্চেন যে
নর্মি হওয়াটা কি আসলে ভালো কি ভালো না, কাইন্ড অফ আপনি যদি নর্মি হওয়ার পরে গালি খান যে আপনি মেইন স্ট্রিম গান শুনতেছেন, সাপোজ, আচ্ছা কারো নাম না বলা উচিত আসলে, যেই গানগুলো হচ্ছে যে খুবই পপুলার এন্ড হচ্ছে সবাই শুনতেছে ইউটিউবে লাখ লাখ ভিউজ হইতেছে, ওইটা শোনার কারণে আপনি যদি নর্মি গালি খান, এইটা কি আপনার মিউজিকের টেস্টের প্রতি একটা অশ্রদ্ধা বোধ বা কি বলে কাইন্ড অফ অসম্মান দেখানো না? কারণ হচ্ছে যে একটা মানুষের তো টেস্ট থাকতেই পারে যে সে মেইন স্ট্রিম গান শুনবে, সো অন্যদের চাপে পড়ে হচ্ছে ওয়াই আপনি যদি জাজ মেইন স্ট্রিম দ্যাট? গান এখন হ্যাঁ, না শুনেন, হ্যাঁ ওটা এটা কেন থেকে আমরা যদি সে জাজ ট্রেনিং করতেছি পায়। হ্যাঁ, এন্ড মানে এই জিনিসটাকে কেন আমরা একটা গালি পর্যায়ে নিয়ে যাইতেছি, মানে হচ্ছে যে আমরা কেন জন ভাই জেনারেল পাবলিকের মিউজিক রাইট, হ্যাঁ, সেন্সটাকে হচ্ছে যে হাইপোথিসিস একটু রেসপেক্ট ছোট করতেছি করে না এখন বস, পর্যন্ত? হাইপোথিসিস একটু ছোট করে। এনায়েত, Sure. আমি সহজ করে বলি, এনায়েত ওই যে নেপালি নেপালি গান যেটা ভাইরাল হয়েছে ওইটা এনায়েত পছন্দ করে, এই জন্য এনায়েতকে সবাই গালি দেয় কেন? ওটা নেপালি না, খুব সম্ভবত শ্রীলঙ্কান, শ্রীলঙ্কান হচ্ছে যে ওই ওই তো যে হলো। ইয়োহানি না নামটা। So, হুম। এটা হলো প্রশ্ন হ্যাঁ, এনায়েতের, যে হ্যাঁ, জন্য এনাকে কেন গালি দেয় সবাই। হ্যাঁ। আচ্ছা, এটা যার কি বলবো, ধরো নর্মি যেটা তুমি বললা, যেমন আমার আই লাভ চার্লি পুথ, আই লাভ শন মেন্ডেস, আই জেনুইনলি আই লাভ দেয়ার ট্যালেন্ট, আই লাভ হাউ দে মেক মিউজিক, আমার খুবই পছন্দ। এখন আমি যদি চিন্তা করি আমি এটা বলার পর আমাকে মানুষ জাজ করবে, আর ওই চিন্তাটা যদি আমার বহিঃপ্রকাশে, ধরো আমি যদি কুল হওয়ার জন্য বলি কি শন মেন্ডেস, who's Shawn Mendes, I don't know, but বাসায় গিয়ে, so that is just এর থেকে নর্মি হওয়া অনেক better, because you're honest about your opinion, you're honest about your taste. So I take an offense যখন মানুষ, ধরো আমি if আমি ড্রেকের গান শুনতেই পারি, যেটা আমার ভালো লাগে, আমার অবভিয়াসলি আমার সব গান আমার ভালো লাগে না, ওপেনলি বললাম, বাট যে গান ভালো লাগে আমি করে শুনবো না, ওখান থেকে অনেক কিছু শেখার আছে, ওখান থেকে অনেক কিছু আমার জানার আছে। সো আই ডোন্ট থিঙ্ক এই যে মানুষ খুব হিট হয়ে গেলে ওই গানটা শুনতেই হবে, ওই গানটা শুনলে আমার ভালো লাগতে পারবে না। আই জাস্ট থিঙ্ক মিউজিক ইজ ভেরি সিম্পল, ইট জাস্ট তুমি যদি ওটার সাথে ভাইব করো, সেটা যেই জনরাই হোক, যেই ধরনের মিউজিকই হোক, ইফ it relates to your situation, your heart, what are you going through in life, then that's your song. জন ভাই, আমার একটা কোয়েশ্চেন আছে আপনার ক্ষেত্রে, মেবি আপনি যেহেতু এক্সপেরিয়েন্সটা আপনার এক্সক্লুসিভ, সো আমি আপনাকে কোয়েশ্চেনটা করতেছি। অনেক সময় আপনার কন্টেন্ট ক্রিয়েটরদের একটা জিনিস হয় যে হঠাৎ করে কোনো একটা ভিডিও মনে করেন ভাইরাল হয়ে গেল, ঠিক আছে, সো অনেক ভিউজ চলে আসে, সো তখন তারা একটা ভ্যালিডেশন হাইতে থাকে যে আরে আমি তো সেই কিছুটা হয়ে গেলাম। সাডেনলি এক সপ্তাহ পর ভিউজ ড্রপ করা স্টার্ট করে, স্ট্যাটস গুলো শো করা শুরু করে, রেড মার্কস দেখা থাকে যে ভিউজ আর গোয়িং ডাউন, তো সাডেনলি একটা ডিপ্রেশনের ফেজও থাকে। সো ইটস লাইক কন্টেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রে একটা এক্সপেরিয়েন্স আছে। এন্ড আমি আপনাকে আস্ক করতে চাই, আপনি তো ভাই মানে সিন্স ইউর রক স্টার, আপনি অনেক মানুষের সামনে কনসার্ট করছেন, এবং আমি পার্সোনালি যখন বিভিন্ন লাইভ কনসার্ট দেখি, এত মানুষের সামনে এটা পারফর্ম করা, এর চেয়ে বেশি ফিজিক্যাল ইভেন্টে একটা ভ্যালিডেশন পাওয়া, ভ্যালিডেশন নেগেটিভ অ্যাসেন্স আমি বলছি না, জাস্ট মানুষের সামনে দাঁড়ায় পারফর্ম করতে পারা, দিস মাস্ট বি দ্য মানে ভেরি বিগ এক্সপিরিয়েন্স। এরপর যখন আপনি এই কনসার্টটা করার পর আবার ফেরত আসলেন, 2 দিন পর আপনি ঘুম থেকে উঠলেন, ডু ইউ ফিল দিস সেন্স অফ স্যাডনেস অর লাইক হোয়াটস দ্য হাই? কারণ আপনি এমন একটা এক্সপেরিয়েন্সে পিকে ছিলেন, ওইটা আর পাচ্ছেন না ডেইলি লাইফে। গুড কোয়েশ্চেন अगेन। এটা সবচেয়ে বেশি, তুমি তো যেটা বললা যে কনসার্ট করে আসলাম তারপর 2-3 দিন বাসায় থেকে আমি এটা মিস করলাম, এর থেকেও বড় এক্সপিরিয়েন্স হচ্ছে যখন আমরা ঢাকার বাইরে শো করি। ঢাকার বাইরে শো গুলাতে সে ফর এক্সাম্পল আমরা মিনিমাম ধরো 1000 মানুষের সামনে বাজালাম, সো খুব ইন্টারেস্টিং একটা ইমোশনাল রোলার কোস্টারের মধ্যে দিয়ে যাই। সেটা হচ্ছে যখন ঢাকার বাইরে যাই, ইটস হোয়াটএভার, ধরো প্লেনে যাচ্ছি, এসে যাচ্ছি, গিয়ে একটা হোটেল রুমে উঠি, হোটেল রুমে সবাই, ধরো ইফ উই আর 4 ব্যান্ড মেম্বার্স, উই হ্যাভ 3 rooms এন্ড ওইভাবে আমরা শেয়ার করে থাকি। এন্ড যখন কনসার্টে যাই, কনসার্ট 1000 মানুষ হয়, সো এই 1000 মানুষের কনসার্টে যখন শেষ হয়, শেষ হওয়ার পর পুরো যখন বন্ধ হয়ে সবাই আবার হোটেল রুমে গিয়ে রাতে যার যার রুমে যাই, that is the biggest emotional roller coaster, because 1000 মানুষের warmth, screaming, the attendance, the vibe, ওটা থেকে তুমি যখন within like 10, 12 or 15 minutes তুমি যখন তোমার রুমে একদম একা হয়ে যাও, that takes its toll. এটা আমি জানি না আর কেউ এত ডিপে গিয়ে চিন্তা করে কিনা, but that has its toll. I mean আমার সাইড থেকে it's definitely has its toll as a musician. কারণ if you don't know about the experience with warmth of 1000 people, you won't know what you're missing, right? But once Absolutely. you know about it, এটা আমার মনে হয় it's a drug.
হ্যাঁ, এই ড্রাগটা কিন্তু ভাই যে কোনো এই ড্রাগটা কিন্তু ভাই মানে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর বলেন বা হচ্ছে যে ক্রিয়েটিভ প্রফেশনের মধ্যে আছে এরকম, সাপোজ একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, হ্যাঁ মাঝে মাঝে আমরা রোল আউট করতে দেখি না যে হচ্ছে একটা অডিটোরিয়ামের ভিতর থেকে মানে মুভির মধ্যে বাইরে থেকে হচ্ছে কে একজন ভিতরে ঢুকতেছে, অডিটোরিয়ামে যতক্ষণ পর্যন্ত পর্দাটার থেকে ভিতরে না ঢুকলো ততক্ষণ পর্যন্ত একদম শুনশান নীরবতা, জাস্ট যখন পর্দাটা খুললো তখন আবার স্ক্রিমিং, এন্ড যখন আবার পর্দাটা নামলো তখন আবার শুনশান নীরবতা। এটা একটা হ্যাঁ ইমোশনাল রোলার কোস্টার তো অবশ্যই। এন্ড আমি পার্সোনালি রেলেভেন্ট কিন্তু এনআইএত এবং ফারহানের ক্ষেত্রে, কারণ ফারহানের ক্ষেত্রে কারণ কিছুদিন পর ইভেন্ট হবে, দে আর গোনা বি এক্সপোজড টু থাউজেন্ডস অফ পিপল, সো দিস ইজ গোনা হ্যাপেন টু ইউ। এই ভ্যালিডেশন হাইট আপনাদের মধ্যে থাকবে। জন ভাই আমি একটু আগে ড্রাগের কথা শুনে ক্যান হাসছি, এটা আপনি বুঝবেন না, এটার জন্য আমাদের আগের পডকাস্টের এপিসোডগুলো দেখতে হবে। আপনি কিন্তু ভাবেন আমি আপনার কথা শুনে আসছি, হ্যাঁ এটা ডিফারেন্ট কনটেক্সটে ভাই, এটা লিসেনাররা বুঝবে, এটা কনটেক্সট আছে আগের। তোমার লুকের মধ্যে একটা ইনসাইড জোক ছিল, মানে ইয়েস অ্যাবসলিউটলি ভাই। না আমি ভাবলাম আপনি মনে করেন নাকি আমি আপনাকে নিয়ে কিছু একটা এরকম। না, 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 না। জন ভাই শুনেন, পডকাস্ট শুরু, সিরিয়াস প্রশ্ন, পডকাস্ট শুরু করার পরে আপনার ফাইন্যান্সিয়াল মানে পডকাস্ট থেকে কি কি ধরনের ফাইন্যান্সিয়াল বেনিফিট আসছে বলে আপনার মনে হয়? ডিরেক্টলি লাইক নাম্বার, ভিউ, টাকা, অ্যাড রেভিনিউ ওইভাবে, আর ইনডিরেক্টলি পডকাস্টের কারণে কি আপনার ধরেন ব্র্যান্ড আরো বেশি আসছে নাকি অন্যান্য সাইডে, বা ওইভাবে কোনো পপুলারিটি বেড়েছে নাকি, এরকম কিছু মনে হয় নাকি? হ্যাঁ একটু কন্টেন্ট আমরা এখন মনিটাইজ করি না, আমাদের কোনো কন্টেন্টই কোনো স্পন্সরের কাছে দেই না এখন সোফার ট্রাইনাল পডকাস্টে। ফারহান ভাই সব কারণ ভাই কেউ চায় না, এমন না যে জাজ করেন, ফারহান ভাই প্রথমে টাকা দিয়ে জাজ করে। না না ভাই এমন না, সাদমান যে বললো আমরা দেই নাই কাউকে, এমন না যে সবাই চাচ্ছে আমরা দিচ্ছি না, এরকম কিছু না, কেউ চায় না। আচ্ছা, পডকাস্ট দিয়ে আমি আমারটা, I think my one I guess একটা requisite একটা আমার একটা status ছিল যে আমি musician and I am in this business for almost 20 years, so I think that helped আমার পডকাস্টটাকে to get sponsor. I guess এটা যদি আমি যদি একদম নর্ম একটা হয়ে এটা জিনিসটা শুরু করতাম, I don't think I would get sponsored because I had to prove a lot of things, একটা পডকাস্টে। বাট আই থিঙ্ক আমার এই পূর্ব পরিচিতিটা helped me to get sponsored, and that helped me a lot logistically speaking, to get my sound, to get my lights and set ready and everything, and guest catering and shop kichu. That's really helped me. Otherwise it would have been just nijer poisha theke, just like as like our music, we do it completely out of our passion and pocket. Yeah. But yeah, ওটা আমাকে হেল্প করছে। কিরকম আপনার এক্সাক্ট নাম্বার তো অবভিয়াসলি আপনার বলতে হবে না, বাট কিরকম আপনার মনে হয় আপনি যদি আপনার অন্যান্য ধরেন আপনি তো নাটক করেন বা স্টেজে পারফর্ম করছেন বা রেগুলার ব্যান্ডের কাজকর্ম, ওগুলোর সাথে যদি আপনি পডকাস্টের পার আওয়ার আপনার কত ইনকাম হচ্ছে এরকম একটা ম্যাথ করেন, তাহলে কি মনে হয় কিরকম প্রফিট? That is has to be 50% of what I do music editing. Okay, gotcha. Mane it's obviously it's a new thing, podcast, and everyone has to prove the worth of this whole thing. So আমার ব্যাপারটা কি ছিল, আমি এত কিছু চিন্তা করিনি। আমার খালি একটা জিনিস মনে হয়েছে, আমি কিছু মানুষের সাথে কথা বলতে চাই, মিউজিক নিয়ে তাদের কি ধারণাটা জানতে চাই। সো when I চিন্তা করছি যে আমি কথা বলবো, ফার্স্ট টাইম ভাবছি এমনি গিয়ে কথা বলবো, because I know a lot of people. Then it hit me, acha, I can do this like having a microphone and a camera আমার সামনে থাকলে, I think that makes it more glorifying. So ওইখান থেকে আমার আইডিয়াটা আসছে। It's never like, oh, let's do a podcast. I had no idea what podcast is. পরে then আস্তে আস্তে যখন এই আইডিয়াটা আসলো মাথায়, then one day I YouTube suggests me of this great guy called Joe Rogan, and then I clicked it. I'm like, আরে চিনি তো এর Fear Factor লোকটা, it looks completely different. And then when দেখলাম যে ও James Hetfield from Metallica, and ওখান থেকে ইন্টারেস্টেড যে এরোস্মিথের ভোকালকে সাথে কথা বলতেছে, I'm like, okay, I want to talk like that. এভাবে I want my production and everything. So ওইখান থেকে আসছে। But I don't know, কেউ যদি শুরু করতে চায়, I don't know how it's gonna work money wise, but I am no podcaster. I don't know what to do. I'm a musician and I want to know about music, so ওদিক থেকে চিন্তা করতেছি। phone আসছে এই জন্য। Yeah, exactly. Sorry, I'm sorry. No worries. ভাই বলতেছিলেন এই পডকাস্ট, জো রোগানের পডকাস্টে গেছিলেন। জো রোগান আসলে অনেক মানুষকে ইনফ্লুয়েন্স করছে পডকাস্ট শুরু করতে।
হ্যাঁ মানে এটা মার্কেটটা তখন জোরোগান empty কি ছিল, আপনারও মানে ভাই জোরোগানের- ইয়ে ছিল না, মানে গুরু ছিল না? গুরু বলা যাবে না, বাট হ্যাঁ জোরোগান যখন থেকে জোরো- স্পটিফাই গেছে তখন থেকে জোরোগানকে এখন আর কেউ শুনে না। জোরোগান যখন ট্রু, এটা ট্রু ভাই, এটা বলতে হবে। And মনে হয় বাংলাদেশে মেবি, আমি জানি বাইরেটা আমি জানি না, বাইরেও but সেম। বাংলাদেশে এটা জোরোগানের full ওই যে circle। আমরা একটা পডকাস্ট এটা নিয়ে আলাপ করতেছিলাম জন ভাই, যে এটার স্ট্যাট পাবলিশ হয়েছে যে জোরোগানে যখন একটা গেস্ট যাইতো তখন ওই গেস্টের এরপরে ফলোয়ার কাউন্টে কিরকম এফেক্ট পড়তো যখন জোরোগানের পডকাস্ট ইউটিউবে পাবলিশ হতো। ধরেন 4000 Good টুইটার metric ফলোয়ার to compare, বাড়তেছে, হ্যাঁ। 5000 টুইটার ফলোয়ার বাড়তেছে। হুম। স্পটিফাই যাওয়ার পর সব হাফ হয়ে গেছে, যেসব গেস্ট যায় তাদের ফলোয়ার আর বাড়ে না, বিকজ স্পটিফাই যাওয়ার পর মানুষ আর ওইভাবে কনজিউম করতেছে না জো ইউটিউবে রোগান তো যেরকম $100 করতো। million নিয়ে দিছে কথা। ট্রু ট্রু, জোরোগানের জন্য হুম। প্রফিটেবল হয়েছে ব্যাপারটা, Profitable, হ্যাঁ। বাট আই বলস কমে গেছে। হ্যাঁ, I think ও বুঝছে যে he needs a break from this. So ব্রেকের আগে হুম। the last পোপটা মেরে নিল, তারপরে এই টাকাটা নিয়ে ওকে নাও I can have like 6 মাসের ব্রেক, তারপর যখন আবার ব্যাক করবে it will be good, because একটা মানুষের একটা হেড স্পেস দরকার, মানে অনেক হয়ে গেলে কাজ করে ফেললে একটা হেড স্পেস দরকার হয়। অলরেডি ভাইয়া পডকাস্ট শুরু হয়েছে স্পটিফাই, এখন আবার ডেইলি হচ্ছে, বাট ইউটিউবে আর আসবে না আপাতত। স্পটিফাই সাথে লাইসেন্স ইংলিশ, শুধু স্পটিফাই এক্সক্লুসিভলি পাবলিশ হবে। তো যদি কেউ Alright. দেখতে চায়, যারা শুনছে, এখন দেখাও যায় শোনাও যায় দুইটাই স্পটিফাই, তো কারো আগ্রহ থাকলে। এরা কিছু প্রশ্ন করতে চাইছিলি? ও হ্যাঁ হ্যাঁ ভাই, এই যে আপনি হেড স্পেসের কথাটা বললেন, মানে হচ্ছে যে আপনি যখন কোনো একটা অনেকগুলো ক্রিয়েটিভ কন্টেন্ট ইয়ে করে ফেলতেছেন, সাপোজ অনেকগুলো গান লিখলেন, তো তারপরে হচ্ছে যে কাইন্ড অফ একটা মাসেল পুল করার মতন, আপনি যদি মাসেল অনেক বেশি পরিমাণে ইউজ করেন, আপনার ক্রিয়েটিভ মাসেল কিন্তু একটা মানে হচ্ছে যে প্রেশার দিবে পরে লাস্ট অফ অল। তো এই জিনিসগুলো আসলে হ্যান্ডেল করেন কিভাবে, মানে হচ্ছে যে আপনার মানে আইডিয়া গুলা, মিউজিকের আইডিয়াটা এন্ড সাপোজ লিরিক্স, টিউন বলেন, সবকিছুই আসে যখন, তখন ওটা আপনি আসলে রেগুলারিটি মেনটেন করেন কিভাবে, যে ওইটা কন্টিনিউয়াসলি যাতে ফ্লো হয়, কন্টিনিউয়াসলি যাতে আসে, এবং এন্ড ভাইয়া, কখন আপনি মনে করেন যে আপনি ব্রেক নিবেন? হ্যাঁ, এই কোয়েশ্চেনটা আমি আরেকটা রিলেভেন্ট কোয়েশ্চেনের সাইড থেকে আস্ক করি। মনে করেন অনলাইনে কন্টেন্ট ক্রিয়েট, মনে করেন এনআইট কন্টেন্ট ক্রিয়েট করতেছে, এন্ড সাডেনলি যদি ও 1 মাস ব্রেক নেয়, আমরা ভিজিবলি দেখবো যে বিভিন্ন ভিউজ ড্রপ করছে, সাবস্ক্রাইবার গ্রোথ ড্রপ করছে। সো অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের ইজিলি তারা জাস্ট হেড স্পেসের জন্য ব্রেক নিতে পারে না, কারণ অ্যালগরিদম এমন ভাবে আপনাকে ফোর্স করছে যে ইউ হ্যাভ টু বি প্রেজেন্ট এভরি ডে, এভরি মান্থ, এভরি উইক। সো হাউ ডু ইউ চুজ দ্যাট ব্রেক নোয়িং দ্য কনসিকুয়েন্সেস অফ ইট? আচ্ছা, এখানে I have to use my father's words. সে আমাকে খুব একটা যে আমাকে গাইড করছে আমার লাইফে তাও না, he was a dad, typical dad, but আমার তার একটা কথা সারা জীবন I still maintain that, try to maintain that. আমার বাবা আমাকে বলতো, যে obviously আমার ছেলে তুমি, I would love to shine করো জীবনে, অনেক টাকা পয়সা কামাও, অনেক ই করো, বাট আমি তোমাকে বলবো যে এইগুলা মাথায় রেখে জীবনে কোনো কাজ করবা না। তখনই তুমি এটা করতে পারবা। যখনই তুমি চিন্তা করবা যে আমি এটা করতে চাচ্ছি ওটার জন্য, তখনই দেখবো অনেক ধরনের বাধা, অনেক ধরনের প্রবলেম আসে। ওইটা তোমার হেড স্পেস কে তুমি অ্যাকচুয়ালি যেই জায়গায় যাওয়ার তোমার পোটেনশিয়াল থাকে, ওইটা তোমাকে আরো পুল ডাউন করবে। এন্ড আই থিঙ্ক এই যুগে এসে আমার বাবার কথাগুলো খুব ভুল লাগে, কারণ যখন আমি দেখি কন্টেন্ট ক্রিয়েটর বা ওই যে কি বলে মোটিভেশনাল স্পিকাররা পুরো উল্টা কথা বলতেছে আউট অফ দ্য ব্লু, আমার তখন আমার মনে হয় কি আমার বাবা ভুল ছিল তাহলে? মোটিভেশনাল স্পিকার বলছে দৌড়াও 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 দৌড়াও, এটা এভাবে দৌড়াও, এটা করো, এটা করো, এন্ড আই এম সাডেনলি থিংকিং যে what's my dad like, what's he wrong, what's going on? সো আমি ওভাবেই চিন্তা করি। আমি মিউজিকে আমি কখনো ফোর্স করি না যে আমি গান বানাবো, আজকে রাতে আমি গান বানাবো যেটা আমি পরশু রিলিজ করব, যেটা তরশু গিয়ে মিলিয়ন ভিউজ হবে অথবা 1 মিলিয়ন হবে। এভাবে ভাই আমার পক্ষে সম্ভব না। আমার কথা হচ্ছে মিউজিকটা আমার কাছে আসতে হবে। ও যদি আসে, আমার যদি ওকে ভালো লাগে আর ওর সাথে আমার যদি মিল হয়, তাহলে আমি ওই মিউজিকটা নিয়ে কাজ করা শুরু করবো। আমি ওটা রিলিজ করবো না। কাজ করার পর বন্ধ ওই কাজটা আমি 1 মাস পর শুনবো। শুনে যদি আমার সেরকম একই ফিলিং হয়, ওকে লেটস ওয়ার্ক অন ইট। আমি যদি আজকে একটা মিউজিক খুব ভালো লাগছে, ওফ ইয়েস আসছে আমার কাছে একটা, আমি এটা করলাম, কালকে কি করলাম, আই হ্যাভ টু নো দ্যাট আমার এই গানটার সাথে আমার সম্পর্কটা কি, আমার কি মানে আমার কি এটা 1 মাস পর ভালো লাগবে নিজেরই? হ্যাঁ ভালো লাগছে, ওকে লেটস ওয়ার্ক অন ইট। সো ওই এখনকার যুগে যে অ্যালগরিদম এন্ড এভরিথিং, আই থিঙ্ক দিস ইজ ফর not for artists. There is a huge difference between artist and content creator. আমি এটা কাউকে জানি না কেউ বুঝে কিনা। কন্টেন্ট আর্টিস্টকে ড্রাইভ করে, আর্টিস্ট কখনো কন্টেন্ট ড্রাইভ করে না। একটা কন্টেন্টের আইডিয়াটা আর্টিস্টের কাছে আসতে হয়,
আর আমি যদি চিন্তা করি আমার ফলোয়ার এক সপ্তাহ হয়ে গেছে, আমার ইনস্টাগ্রাম ফিডে কোনো কিছু নাই, gotta make some. That's not artist. That's you're just trying to make some content for right people. Damn, that Sorry, was অনেক বেশি very কথা good বলছি। insight. Very good insight ছিল না না ভাই। এটা Yeah. ভালো ইনসাইট And since আপনি ক্লিয়ার বললেন, একটা জিনিস আস্ক করতে চাই, মিউজিক না, আমি জাস্ট বলবো মিউজিকের বাইরেও, মানে আমি যদি জাস্ট এটা পিওর ফর্মে চিন্তা করি, অডিও নিয়ে সব থেকে ইন্টারেস্টিং কোনো এক্সপিরিয়েন্সের কথা কি আপনি শেয়ার করতে পারেন? ফর এক্সাম্পল আমি যদি বলি, আপনার একটা অডিও আছে 8 ঘন্টার, অলওয়েজ এট দ্য এন্ড অফ টাইম কিপারে মোস্ট লাইকলি কেয়ারটেকারে, সো ওইখানে আপনার ডিমেনশিয়ার এক্সপিরিয়েন্সটা সাউন্ড দিয়ে রিক্রিয়েট করার চেষ্টা করে যাদের কখনো ডিমেনশিয়া হয় নাই, কিংবা মনে করেন যোগা যেরকম আছে, নাদা যোগা, জাস্ট অডিও দিয়ে আপনার যোগা কিংবা মেডিটেশনটা করায়। সো আপনার এই অডিও নিয়ে বেস্ট কি এক্সপিরিয়েন্স আছে যেটা ইউ লাইক টু ইন্ট্রোডিউস টু পিপল, যেটা মানুষ কখনো আগে জানতো না, কিংবা টার্মটাই তারা জানে না? একটা টার্ম আছে বাইনরাল, আমি জানি না কয়জন জানে। বাইনরাল ইজ ওকে, বাইনরাল হচ্ছে এক ধরনের রেকর্ডিং, এটাকে বলা হয় 4D or 3D recording, something like that. I'm not sure, but Pearl Jam একটা ব্যান্ড আছে, ওরা they have this album with নামই Binaural. ওদের অ্যালবামটা যখন তুমি হেডফোনে শুনবা অথবা when you hear, so তোমার মনে হবে ড্রামসটা ডান দিকে কোণা দিয়ে আসতেছে তোমার পিছন থেকে, বেসিস মনে হয় বাম দিকে আছে। ওরা এইভাবেই রেকর্ডটা করছে, Binaural recording, which was a really hard process. ওই একটা করার পর পৃথিবীর আর কোনো আর্টিস্ট এটা করে না, because you know what, we can't afford that. So আমি বলবো যারা রক মিউজিক শুনে বা যারা রক মিউজিক শুনে অভ্যস্ত, you should try that Binaural because it's overwhelm, মানে আমি বলি তোমরা যদি কোনো, আমি জানি না তোমরা এখানে কে কে একটা ব্যান্ডের জ্যামিং এ গেছো বা রিহার্সাল প্যাডে গেছো, তোমরা গেছো, যদি যেয়ে থাকো জোস, অথবা না যেয়ে থাকলে যখন ঢুকবা তখন তুমি যখন হেডফোনে গান শুনবা, দ্যাটস আ ডিফারেন্ট থিং, ইউ নো, বাট তুমি যখন একটা রুমের মধ্যে ঢুকে একজন বেস বাজাচ্ছে ডান দিকে, একজন ড্রামস পিছনে আছে, তুমি ফিল করবা যে সব আওয়াজ একই জায়গা থেকে আসছে। সো ওই অ্যালবাম বাইনোরাল অ্যালবামটা এইভাবে ওরা রেকর্ড করছে যে when you listen to the headphone, মনে হবে এদিকে গিটার, পিছনে ড্রামস, এদিকে, it's a treat for your headspace. বাট আমার মনে হয় এটার জন্য গিয়ারসটা খুব ইম্পর্টেন্ট, যে শুনতেছে। ফর এক্সাম্পল এখন অনেক চিপ নকআউট আসছে যেগুলো খালি মনো স্টেরিও করতে থাকে, সাউন্ডটা যে এদিক ওদিক করতে থাকে লেফট টু রাইট, ওইটা মেবি না, এটার জন্য সারাউন্ড স্পেসের কথা আপনি বলতেছেন, রাইট? ইয়া ওইটাই। আর সাউন্ডের কথা তুমি যেটা বললা, এটা একটা ভালো, আমি তোমাকে এক্সাম্পল দিব। ধরো এককালে রক মিউজিক was it, like ধরো Metallica, Guns N' Roses, they were the Drake, the Kanye of that time. এখন ড্রেক কানিয়ে যে এই ধরনের stardom, they were it back then. So one of the thing that I believe, আমার জুবাইর আমাদের ব্যান্ডের গিটারিস্ট, we always talk about কেন এখন এই অবস্থা যে rock bands are taking up like a back seat, it's more about hip hop and everything. তুমি যখন কোনো হিপ হপ বা এখনকার ট্র্যাক টপ 40 শুনবা, তুমি দেখবে it's very low information music, like right সফিস্টিকেশনটা কমে গেছে নাকি এরকম? না, because people are so used to this. একটা রক গানে 10টা গিটার বাজে, ড্রামস বাজে, বেস বাজে, ওটা ওরা এখন আর ওদের ব্রেন ওভাবে, হিউম্যান ব্রেন এখন ওভাবে রেজিস্টার করে না। বিকজ তুমি খেয়াল করো, তোমার যদি বাসায় বড় স্পিকার থাকে, ওখানে তুমি এই একটা লো ইনফরমেশন মিউজিক শোনো, আর ওখানে একটা রক ব্যান্ডের গান শোনো, ইউ ইনস্ট্যান্টলি ফিল দ্য রাশ রক ব্যান্ডের গানে, বিকজ ইটস লাউড, it is meant to be played loud, not with this pussy thing. Okay, sorry. এবার কখনো হ্যাঁ, ইট ইজ মানে কিছু সং অ্যাকচুয়ালি লাউড, বাট আমরা হেডফোন দিয়ে শুনতেছি, সো ভুলভাবে এক্সপেরিয়েন্স করতেছি টেকনিক্যালি জিনিসটা, লাইক কোক খাচ্ছি বাট চামচ দিয়ে খাচ্ছি। Absolutely. তুমি এখন হেভি মেটাল গান শুনতেছো, হেডফোনে শুনতেছো, যারা গানটা বানাইছে ওদের সামনে গিয়ে তুমি বলো আমি তোমার গানটা হেডফোনে শুনতেছি, আই থিংক তুমি একটা চট থাপ্পড় খাবা। That's not meant for that. It's meant for গাড়িতে জোরে চালায় you go, or তুমি বাসায় জোরে জোরে শুনতেছো। You know, that's one of the major reason I feel rock music is decline, because people are too much into all of this. But I have a relevant question এখানে এখনই করে ফেলি, how is podcast meant to be consumed? আমরা এটা প্রায় বলি যে ভাই আপনার পডকাস্ট দেখতেছেন কেন, আমার মনে হয় বলে যে এই করতেছি, ভিডিও ফ্রেম ওই করতেছি, so you're not supposed to look at the podcast, you're supposed to listen to the damn podcast. আপনি কিভাবে দেখেন জিনিসটা? Okay, এটা নিয়ে মজার একটা স্টোরি আছে। When I was doing the production design,
So I was talking to my team and everything. So obviously I listened to a lot of people. They're like, bro, the setup, like, you know, the background, the set has to be lit. It's John Kobe's podcast hand and I'm like, exactly, that's the reason why it shouldn't be lit at all. Because right. আমি চাই যে 5-10 মিনিট পর যে দেখতেছে ইউটিউবে ও যাতে ফিল করে যে এখান থেকে চোখ সরাই নিলে আমি কোনো কিছু মিস করবো না, because all I need is to listen to the conversation. That's why I have only one light on top of our head. I'm like, all lights off. I don't want this place lit. I just want people to listen to me. That's it. I spend more on my, like, you know, audio gears. Like, yeah, absolutely. Absolutely true. আমি জানি না বাংলাদেশে মনে হয় আই থিঙ্ক এই সবকিছুকে একটা ইউটিউব কেন্দ্রিক বা একটা এরকম দেখানো কেন্দ্রিক হয়ে গেছে যে, you know, যেমন এখন গান যদি তুমি একটা রিলিজ করো অডিও ফরম্যাটে, it won't go anywhere, and it doesn't matter how big of an artist you are. People need to see it, and they need to have some gimmick, they need to have something weird about the song, and that's how it is in our country. Everybody's like, oh, আচ্ছা এটা কত মিলিয়ন ভিউ, এত, আচ্ছা তাহলে মনে হয় ক্লিক করা যায়। ইমাজিন যখন, আমি তোমাদের বয়স এখানে কাউই জানি না, বাট সরি আমি জাস্ট সে ইট, যে ইমাজিন তোমরা যে গানে গান শুনছো, তখন যদি তোমরা গান কিভাবে শুনছো, ক্যাসেট কিনে না সিডি কিনে? MP3 ছিল ভাই তখন, আর ক্যাসেট প্লেয়ার ছিল। ওকে মোস্টলি তো মানে সিডি তো পেয়েছো তোমরা, রাইট? ইয়েস রাইট, সিডি MP3। ওকে তোমাদের কি কেউ বলছে যে দোস্ত এই গানটা না 20 লাখ মানুষ শুনছে, তুই শুন? Did anyone told you that? ডেটা ছিল না তো ভাই, মানে স্ট্যাটি ছিল না তো ওই সময় যে এত ওইভাবে জাজি করতাম না আমরা। এক্স্যাক্টলি। সো এই ডেটা আসার ফলে কি হয়েছে, ধরো একটা যার ধরো লেস ট্যালেন্টেড অথবা বাট he or she has enough like resource to buy data, what do? You think that 5 million 10 million song is worth your time just because he or she has resource to buy all those data, and whereas a real artist can play music and make music? That's where the system is wrong. Especially আমাদের এখানে, because yeah. That's it. তাহলে ভাই how do you fight it? এই মানে যেইভাবে আমি দেখি যে আমরা সবকিছু আমাদের মানে মেইন কনজাম্পশন মিডিয়া হলো ইউটিউব আর ফেসবুক, দুইটাই ভিজুয়াল। ইভেন আপনি যদি মোবাইলে দেখেন তাহলে ইউ কান্ট রিয়েলি ডু এনিথিং যদি আপনি ইউটিউবে যান, আনলেস ইউটিউব রেড ব্যবহার করেন। আপনি ইউটিউব থেকে বের হয়ে অন্য কিছু মানে প্যাসিভলি শুনতে পারবেন না, আপনার দেখতেই হবে, আপনি দেখতে বাধ্য হন। বেশিরভাগ মানুষ মোবাইলেই দেখে। সো উপায় নাই তো আসলে, যদি আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন যে তারা যে প্যাসিভলি শুনবে স্পটিফাই। আবার অন দ্য আদার হ্যান্ড আমি যদি পডকাস্ট স্পটিফাই আপলোড করি তাহলে আমার মনিটারি বেনিফিট নেই, বিকজ স্পটিফাই প্রফিট পার্সেন্ট শেয়ার করে না, যেটা ইউটিউব করতেছে, ফেসবুক করতেছে। সো ক্রিয়েটরের জন্য কিন্তু সেই ইনসেন্টিভ নাই যে সে অন্য জায়গায় দিয়ে মানুষকে প্যাসিভলি কনজিউম করাবে। তো তাহলে আমাদের সলিউশনটা কই? আমরা বাঁচবো কেমনে, বা আপনি বাঁচবেন কেমনে? ভেরি গুড কোয়েশ্চেন। আমাদের সলিউশন অ্যাকচুয়ালি আমাদের স্টেক হোল্ডারদের হাতে। স্টেক হোল্ডারদের হাতে কিরকম? আমি তোমাকে নাটক দিয়ে একটা এক্সাম্পল দিই। ধরো আমরা যখন 80s এর 90s এর দিকে নাটকগুলো দেখতাম, the process used to be someone has a story and so এরকম মনে করো 10 জনের কাছে স্টোরি আছে, স্টোরি যারা লিখে, স্টোরি রাইটার, ওরা স্টোরি নিয়ে বিটিভিতে যেত। মনে করো বছরের পর বছর, মাসের পর মাস বিটিভিতে ঘুরতো টু পিক দেয়ার স্টোরিজ। তারপর কারো যদি স্টোরিজটা ভালো লাগতো, দেন ওই রাইটারের সাথে কথা বলতো, রাইটারকে জিজ্ঞেস করতো যে এই ক্যারেক্টারটাকে আপনি কাকে দেখেন, বা এটা কি রকম হতে পারে, কি হতে পারে। সো ওখান থেকে শুরু, ঠিক আছে? নাও it's completely the other ways. এখন ডেটা, এখন একটা এজেন্সি, okay, I have this money, একটা নাটক বানাবো, let's go to Facebook and check কার ফলোয়ার বেশি। Oh, okay, so this guy and this girl, okay, ওদেরকে দিয়ে নাটক বানাবো, স্টোরি, okay, wait, লাস্ট একটা পরে, okay, so হ্যাঁ, আটটা নাটক জিজ্ঞেস করো ওদের শিডিউল আছে কিনা, হ্যাঁ, স্টোরি আরে পরে so what do you expect? এখানে তুমি
কি দেখতে চাও বা কি শুনতে চাও। এখন আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, thank God, like I've been doing it for 20 years. কানের পাশে গুলি গেছে। I feel really really sorry, মানে যে এখন তো কন্টেন্ট ক্রিয়েটাররা বা এখন ওরা না, আজকে ধরো মেকআপের আইডিয়া ক্লিক করতেছে না, পরের দিন মনে করো সাম উইয়ার্ড জিনিস করলো, তারপরের দিন বাঁশি বাজালো, তারপর দিন ম্যাজিক দেখানো শুরু করলো। And I feel really sorry for them because they just want traction. They don't know who they are. Once you know who you are, আমি বিশ্বাস করি সব পথ খুলে যাবে। I just don't like how people deal with social media. It's just, মানে অবাক লাগে মাঝে মধ্যে যে ধরো ইনস্টাগ্রামে some people followed me, so ধরো কে আচ্ছা কি করলাম চিনি না কি দেখি, no idea this girl or guy, and click and then like 1 million followers, and this girl followed me and I have no idea who this is. Where am I? What is this? কি হচ্ছে? তাহলে numbers. তাহলে নেক্সট কোয়েশ্চেন সাদমান যেটা বললো ওইটা, আর আমি যেটা জিজ্ঞেস করলাম সেটা হলো হাউ ডু ইউ নো যে আপনি বুঝবেন কেমন যে আপনি আসলে কে? যদি সারাক্ষণ সবাই অ্যাটেনশন চায়, সবাই ডোপামিন রাশটা চায়, দেন মানে আপনি কিভাবে বুঝলেন যে আপনি মিউজিক পছন্দ করেন, এন্ড আজকে যে শুরু করতেছে সে কিভাবে বুঝবে যে সে কি পছন্দ করে? ইয়েস, এটা একটা জিনিস। আরেকটা জিনিস কোয়েশ্চেন করতেছি, সেটা হচ্ছে মনে করেন আপনার গান আরেকজন নিল, যেটা এখন হচ্ছে টিকটকে কোন একটা পার্ট ভাইরাল হয়, দেন ওই গানটা পপুলার হচ্ছে। সো আপনার গান যদি কেউ নিয়ে ওইখানে মনে করেন দে আর ডুইং দেয়ার টিকটক স্টাফ, হ্যাঁ, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্যাট? আমি জানি না, কারণ অনেক সময় মনে করেন আমাদের কন্টেন্ট দেখলো মানুষ বললো ও ভাইয়া অনেক ভালো মোটিভেশনাল স্পিচ ছিল। আই ওয়াজ লাইক না, ইট ওয়াজ নট মেন্ট টু বি এ মোটিভেশনাল স্পিচ, ইট ওয়াজ সাপোজড টু বি অ্যান অবজারভেশন অর ফিলোসফি। সো মানুষ ডিফারেন্ট ভাবে কনজিউম করলে আমরাও অফেন্ডেড হয়ে যাই মেনি কেসেস। বাট আপনি জিনিসটা কিভাবে নেন, সিন্স ইউ আর মাচ মোর ইমোশনালি অ্যাটাচড টু দ্যাট সং or track? ভাই আমি একটু ইন্টারাপ্ট করবো। আমার না এখন সাদমানি কথাটা বলার পর আমি এখন চিন্তা করতেছি যে ব্ল্যাকের ছায়ারা সরে যাবে দিয়ে যদি কেউ টিকটক ভিডিও বানায় এটা কেমন হবে। হাতির ঝিলে 10টা হুডি নিয়ে যে উপরে ছুঁড়ে মারবে, এটা একটা টিকটক আছে আমি করবো। জন ভাই, First of all, I'll definitely feel weird about it, and but in the back of my head, I'll take it like this. Okay, TikTok, jara use korteche, maybe some part of them are really like, the culture jeta relevance amra boli je ekhon relevant cholteche, so oita chinta korle oh acha, so that means this is somehow still relevant, so that is fine. That is cool. No argue there. That is a very compassionate view, I would say. Man, you're not offended at all. Man, you're just happy that people are listening to it. Yeah. এইটার ব্যাপারে আসলে আমি দেখছি যে জন ভাইয়ের গানগুলোর মধ্যে একটা জিনিস রিসেন্টলি এটা কি আপনাকে জাকারবার্গ পাঠাইছে? এটা জাকারবার্গ পাঠাইছে। তোমাদের সাথে কথা বলতে বানালো এটাই হতে যাচ্ছে। আমাদেরকে মানুষ গালি দিবে ভাই যে আমরা পডকাস্টের মধ্যে কেন মানে ভিজিবল জিনিসপত্র দেখাইতেছি, এটা তো কেউ ফিল করতে পারবে না, শুনতে পারবে না। ভাই রিলেভেন্সের কথা বলতেছিলেন যে যখন রিসেন্টলি একটা সালিল জামদার নামে একজন মিউজিশিয়ান আছে ইন্ডিয়া, সে হচ্ছে ইউটিউব বেসড, এন্ড সে হচ্ছে যে চায় যে একটু ডিফারেন্ট, সে হচ্ছে অনেক রেসপেক্টেড সালিল জামদার। তো ওর একটা রিসেন্ট একটা সিরিজের মতন বের করতেছে, ওইখানে একটা কথা বলছে যে ওকে ওর গার্লফ্রেন্ড জিজ্ঞেস করতেছে যে তোমার গানগুলা রিলেটেবল হয় না কেন? তো ও দেন একটা অ্যান্সার দিছে যে ওয়াই ইট শুড বি রিলেটেবল, মানে হচ্ছে যে তুমি যদি এখন একটা গান বানাও এন্ড মানুষ যদি এটা দেখে তোমাকে অ্যাপ্রিশিয়েট করে যে ও মা এটা তো আমার লাইফের সাথে অনেক রিলেটেবল, এটা তো অনেক জোস কাইন্ড অফ, যেটা এখন রিসেন্টলি হয়, ওই রিলেটেবিলিটিটা হচ্ছে একটা গান ভালো কি ভালো না এইটার একটা প্যারামিটার হয়ে যাইতেছে। সো কেন আসলে একটা জিনিস রিলেটেবল হইতে হবে? এমন কিছু যেটা পুরোপুরি আউট অফ ফ্যান্টাসি, যেটা আমার লাইফের সাথে কোনোভাবে রিলেটেবল না, এটাও তো একটা ভালো জিনিস হইতে পারে, আবার গানের লিরিক্স ওইরকম হইতে পারে। সো মানুষ কেন সবসময় রিলেটিবিলিটি খুঁজে? আমি জানি না, আই হ্যাভ নো ক্লু কেন রিলেটিভ খুঁজে। আমি ছোটবেলা থেকে একটা জিনিসই ছিলাম যে সবাই কি গান শুনতেছে আমি এক্স্যাক্টলি ওটা শুনবো না। আমার সারা জীবনের মানে আমি মানে এইটাই ফলো করছি যে আমি ওটা শুনবো না। আমি জানি না রিলেটিভিটি কেন খুঁজে, বিকজ ওই যে মানে আই গেস রেলেভেন্ট থাকতে চাই, কিভাবে
মানুষের ভিতর I actually legit know few people who are really really big in numbers. They're really big but can't play an instrument, and I'm not joking, can't play an instrument. They have good computer, I guess. Yes. which is a skill. Which is a skill. Computer use করতেছে, but Absolutely, it's just, you know, yeah, it's what it is. it is a skill. It is a skill, but the skill doesn't come from your heart. That's the thing when you make True. music or make anything. So ওইটাই যে এখন ওই রেলেভেন্ট থাকার জন্য এখন অনেকে অনেক কিছু করতে, হঠাৎ করে দেখবা খুব 80s টাইপ উইকেন্ড টাইপ মিউজিক হওয়া শুরু হয়েছে খুবই। ধরো এখন উইকেন্ড যেটা ফিল করছে আমিও এটা ফিল করছি, মানে ও বানাইছে আমার এরকম বানাইতে হবে। I don't think it comes from your heart. I think it comes from your brain and your desire to be relevant. Yeah. So that's that, which is not wrong. If you can do it and you can make yourself, like, you know, good, all good, but most of them fail miserably. হ্যাঁ, আপনি একটা জিনিস বলতেছিলেন একটু আগে যে many people are doing so many things but they don't know themselves. So আপনি যে এতদিন ধরে যে কানেক্টেড মিউজিকের সাথে, how do you explore yourself with music? For example, মিউজিকে আমি যেটা সব থেকে বেশি আমার ভালো লাগে সেটা হচ্ছে there are many emotions যেটা আমি শব্দ জানি না, I don't know the word for that emotion. So there are certain music যেটা আমাকে ইমোশনটা কানেক্ট করতে হেল্প করে, I don't know the word for it. কিংবা ফর আমি এখন সব থেকে বেশি কানেক্ট করতে পারি মেলানকলি হিলের সাথে, I don't even know, জানতাম না যে গানটার ব্যাকগ্রাউন্ড স্টোরি কি, বাট I could connect to it because it connects to a certain emotion. So আপনি কি মিউজিক বানাইতে গিয়ে you explore yourself, নাকি আপনি বিভিন্ন আর্টিস্টের কথা শুনতে শুনতে you isolate a part of the music and make it a part of yourself? How do you explore music, or does music explore yourself, reveal yourself? Okay, music আমার সাথে যেভাবে কাজ করে, it's there are times যে আমি just গান শুনতে থাকি and I sing with that and I enjoy with that, and there are times আমি মিউজিক শুনে I go like really really bad. যেমন আমার একটা আছে, আমার couple of my close friends, they know it, like কিছু গান আছে যেটা শুনে আমি শুধু I just cry and there's no connection, যেটা মানে গানে যে বলতেছে ওটার সাথে আমার জীবনে কোনো কানেকশন নাই. I cry because I feel what that artist went through while they wrote it. So ওই কানেকশনের জায়গাটা না, you have to, like, you know, এটা না তো কখনো তুমি কনসিয়াসলি ক্রিয়েট করতে পারবে না, it has to come within. So music আমার কাছে মোস্টলি ওইভাবে কাজ করে. আমি কারো গান শুনে I feel the anger that they went through, I feel the loss that they went through. So ওগুলা যখন ফিল করে I cry sometimes, and some of my friends, they actually freaked out, like, what is this? Are you actually crying? I'm like, it sounds weird, but I'm not crying. It's coming out because I feel someone went through this. So and that is huge. And the most amazing part, আমাদের সবার লাইফে কিন্তু লস আছে, right? Love আছে, loss আছে, অনেক আমার মধ্যে, but those people who যারা এই লসটা, যারা ওই মোমেন্টটাকে, ইটস লাইক একটা মোমেন্ট অফ ইউফোরিয়া, তুমি যখন ক্যাপচার করে তুমি একটা কিছু বানায়, when you publish it, that's magic, man. I cannot explain what kind of guts it takes for a guy or a girl to create magic out of sorrow or happiness. That's amazing. Think of it, যখন একজন কি একটা গান রিলিজ করলো বা গানটা বানালো, ধরো আমার কাছে আমি এক্সাম্পল দিচ্ছি, আমি গান একটা বানালাম আজকে, এখন রাত 10:30 11:30 গানটা বানালাম, তোমাদের সাথে কথা বলতেছি অলমোস্ট 40 minutes. How about এই 40 minutes আগে যে আমি গানটা এখন বানালাম, think about this, এই গানটার কোনো এক্সিস্টেন্স এই পৃথিবীতে ছিল না. How magical is that feeling? মানে ওয়ার্ল্ডে এটার কোনো এক্সিস্টেন্স ছিল না, now it has an existence. Now it exists. So that's how I look at music. যে কারণে আমি জিঙ্গল বানাইতে পারি না, because আমাকে বস এটা একটু এরকম হবে, you know what, okay boss, I don't know.
It's a skill. I salute all the jingle makers because the amount of pressure ওরা নেয় এই প্রোডাক্টের সাথে এটা যাইতে হবে, that is অন্য লেভেলের স্কিল ম্যান। একটু আগে এনআই যেটা বলছিল যে রেলেভেন্ট হওয়ার না ওটা ম্যাটার করে না, কারণ আমার মাঝে মাঝে মনে হয় মিউজিক ইজ নট অ্যাবাউট ইভেন ট্রাইং টু বি রেলেভেন্ট। আমার মনে হয় ডিফারেন্ট লাইফের ফেজে ওটা রেলেভেন্ট হয়। লাইক আমার একটা ফ্রেন্ড বলতেছিল হু জাস্ট ওয়েন্ট থ্রু এ ব্রেকআপ এন্ড ও সাডেনলি আমাকে বয়স করে দোস্ত এখন সব রোমান্টিক গানের ডেপথ আমি বুঝতে পারি বিকজ আই এম গোয়িং থ্রু দ্যাট ফেজ। আজীবন শুনছে গানগুলো বাট নেভার ফেল্ট লাইক ইট। তো আমার মনে হয় গানের রেলেভেন্সি খুঁজার চেয়ে কোন টাইমে মানুষ গানটা শুনবে ওটা মোর ইম্প্যাক্টফুল লাইফে। Absolutely. Yeah. ভাইয়া দুইটা প্রশ্ন। সরি কে কিছু বলতেছিলা? না আমি বলতেছিলাম যে মানে আমার কোশ্চেনটা ছিল কাইন্ড অফ সাদমানের সাথে রিলেটেড, যে রোমান্টিসিজমের এত মেজরিটি কেন আসলে মিউজিকের মধ্যে, এর সাথে যদি ফারহান ভাই কেন মানে বেশিরভাগ জন ভাই আপনি আগে এটা নিয়ে কথা বলেন। এনায়েতের প্রশ্নের উত্তর আমার প্রশ্ন রোমান্টিসিজম নিয়ে কেন ছিল। হ্যাঁ তোমরা দুজন কিন্তু ফারহানকে ভালোই ব্লক করতেছো। ফারহান অনেকদিন জিজ্ঞেস করতে চায়। আমি খুব ভদ্র বুঝছেন, বাচ্চাদেরকে কথা বলতে দেয় আর কি আমাদের দুজনকে। আমি বেশি ভদ্র দেখে সবাই আমার অ্যাডভান্টেজ নেয়। আচ্ছা রোমান্টিসিজমের কেন এত এই বাংলাদেশে? আমরা যে ধরনের জাতি, আমরা খুব মানে একটা আছে না টার্ম হসপিটালিটি, আমরা খুব ওই টাইপের। আমরা খুব খাওয়াতে আদর করতে মানে করতে বাসায় লোক ডেকে এনে দাওয়াত দিয়ে খাওয়াতে পছন্দ করি, খুব ফেস্টিভ আমরা একটা জাতি আর কি। সো ওরকম হলে যেটা হয় রোমান্সটা অনেক বেশি হয় মানে সবকিছুতে একটা রোমান্টিসাইজের একটা ব্যাপার আছে। যেমন ধরো ছোটবেলা থেকে আমরা শিখছি যে রোমান্স মানেই হচ্ছে বাবা মার প্রেম, বাবা মা ছাড়া তার কেউ প্রেম করতে পারে না, বিকজ দে আর অনলি লিগাল টু হ্যাভ প্রেম, আর কেউ প্রেম করতে পারে না। এন্ড দেন ওখান থেকে দেখলাম খালা খালু আসলো, এই আসলো। সো ইটস আ পার্ট অফ আওয়ার কালচার যে আমরা রোমান্টিক গান শুনলে আমাদের একটা অদ্ভুত ফিলিং হয়, যেটা বিদেশে আমি জানি না। দে হ্যাভ সাব জনরাস যেটা কিন্তু সব একই লেভেলের, কিন্তু মানে কোনো যে রোমান্টিক গানই সবসময় বেশি হবে। আমাদের এখানে জাস্ট রোমান্সটা একটু যে আমরা একটু বেশি মাসি, বেসিক্যালি আমাদের ল্যাঙ্গুয়েজটাও কিন্তু অনেক নরম মাসি একটা ল্যাঙ্গুয়েজ। তো ওই জায়গা থেকে আমরা সবকিছু খুব রোমান্টিক জিনিসপাতি পছন্দ করি। জন ভাই পুরোই আনরিলেটেড প্রশ্ন, একদম সুন্দর সেগবে না, সেটা হইলো হাউ বিজি আর ইউ এমনি ইন জেনারেল? লাইক আমরা তো এখন ছোটখাটো, এই যে আমাদের, আপনি তো আমাদের চিনেন না, আমরা কিন্তু বেশ পাতি সেলিব্রিটি টাইপ মানুষ। তো অ্যাকচুয়ালি না আমি জোকিং, বাট এমনিতে আসলে অনেক সময় আছে যখন আমি আসলে বিজি থাকি না, বাট বিজির ভাব নেই। ধরেন আবার অনেক সময় আছে যখন আমি আসলেই অনেক বিজি থাকি, বাট সব সময় থাকি না। যেরকম মানুষ বেশিরভাগ সময় মানুষ যেরকম পারসিভ করে আমি ওরকম বিজি থাকি না, ওর থেকে কমই বিজি থাকি। সো আপনি যেহেতু অনেক কিছু করেন, হাউ বিজি আর ইউ ইন জেনারেল? লাইক প্রতিদিন গত এক সপ্তাহে আপনি আসলে কত বিজি ছিলেন? আমাদের বিজনেসটা কিন্তু এখন কমপ্লিটলি উই জাজ আমরা কয়টা ছবি ইনস্টাগ্রামে দিই বা ফেসবুকে দিই, ওটা দেখে আমরা ভাবি আমরা সে তুমি আজকে তোমার সাথে ফোন আছে, তুমি উত্তরা থেকে মতিঝিল যাবা, you take 5 selfies in 5 areas and you just post 1 ঘন্টা পর পর। how does কেমন দেখা জিনিসটা? oh my god this guy এখন মতিঝিল, ওই এখন শান্তিনগরে, oh my god he is like super busy. so ওইভাবে যদি চিন্তা করো I am super busy. insanely busy. But how busy I am, to be very honest, in my head I am always creating something. Maybe 100টার মধ্যে 90টা জিনিস স্ক্র্যাপ হয়ে যায় অথবা 95 জিনিস স্ক্র্যাপ হয়ে যায়, but in my head I'm always busy. Right now if you really ask me আমি কেন এখন busy, I'm making a show about pets and their relationship with the pet owners, and the amount of research and the amount of things that I have go through. আমার নিজের ডগ আছে, so it's আমার জন্য একটা মানে খুবই passionate একটা world. I love animals more than humans. There you go. The cat is out of the bag. Which is fair. Same here. Yeah, exactly. So এটা আমার জন্য খুব প্যাশনেট প্রজেক্ট। কিন্তু প্যাশনেট প্রজেক্ট গুলোতে কি হয় জানো, যেটা হচ্ছে তুমি যদি প্রপারলি করতে যাও, যখন ইট কামস টু সে ধরো কোনো অফিসিয়াল কাজকর্ম প্রেজেন্টেশন হ্যান্ডেল, তখন আর প্যাশনের জায়গাটা মিলেমিশে একটা উইয়ার্ড হয়ে যায়। সো ওইটা নিয়ে আমি
খুব ব্যস্ত এখন. So after this pet show, I have few more contents lined up, and then on top of that, alhamdulillah, the pandemic is not over, but there are some shows lined up, so I can't wait to get on stage and yell my lungs out again. So right now, actually, to be not even social media, but I'm actually ভালো busy. পেট শোটা কি মানে আপনার চ্যানেলেই আসবে নাকি অন্য কোথাও? হ্যাঁ, আমার চ্যানেলে আমার চ্যানেলে ফার্স্ট প্রত্যেকটা এপিসোড উইল মানে ওটা রিলিজ হবে হচ্ছে দারাজের অ্যাপে, বাট আফটার আ উইক আমার ইউটিউবে যাবে আর কি, সবগুলোই যাবে। বেসিক্যালি দারাজের অ্যাপে তো কেউ দেখবে না, ইউটিউবে যখন আসবে তখন সবাই এটা সবাই জানে। স্পটিফাই মানুষ যায় না, দারাজের অ্যাপ। আপনাকে আমি মাঝে মাঝে এই জিনিসটা আমি নিজেকে এখান থেকে মানে আটকায় রাখি, আই ডোন্ট ওয়ান্ট টু জাজ পিপল, বাট মাঝে মাঝে মনে হয় দ্য পিপল হু ডোন্ট লাইক অ্যানিমালস আমি অনেকটা রেড ফ্ল্যাগ হিসেবে দেখি, যে মেবি দেয়ার ইজ সামথিং টেরিবলি রং। আমি এটা বলতে চাই না মানে একটা জিনিস দেখে মানুষকে জাজ করা উচিত না, বাট নট বিং এবল টু লাভ অ্যানিমালস আই থিংক ইজ এ রেড ফ্ল্যাগ ফর মি যখন মানুষকে দেখি। হাউ ডু ইউ পারসিভ ইট? আমি আমার ফার্স্ট মানে I'm not a judgmental person at all. I let people be. But when I see my dog, she doesn't like someone, আমি সাথে সাথে I don't like dismiss him or her, but it makes me think. It makes me think. সমস্যা আছে, কোনো না কোনো সমস্যা আছে। Like okay, what's going on? নাইস। যারা জানেন, আমি শিওর মোটামুটি সবাই জানেন আপনার গোল্ডেন রিট্রাইভারের কথা। মায়া নাম ভাইয়া? না, ওর নাম মে, সরি মে। ওকে, নাইস। মে হচ্ছে বিকজ আমি ওকে পেয়েছি, ওই মাসটা ছিল মে, আর একটা ফিমেল ডগ, সো দ্যাটস মে, এন্ড আই লাভ কলিং হার আমার মে, সো মে। নাইস। জাহান ভাইয়ের পেট আছে। আমি একটা কোয়েশ্চেন করতে চাই আপনাকে রিগার্ডিং মানে মিউজিক ক্রিয়েশনের এক্সপেরিয়েন্স থেকে। অনেক সময় মনে হয় যে আর্টিস্টরা তাদের একটা সার্টেন বয়সের সময় দে ক্রিয়েটেড देयर ম্যাগনাম ওপাস, লাইক ফাটাই কিছু একটা কোর্স ছিল, ইভেন্চুয়ালি তার অনেক বছর নাই কিংবা কিছু একটা গ্যাপ কিংবা তারা হয়তো আর ফেরত আসতে পারতেছে না। সো আমি মাঝে মাঝে ভাবি যে ওই সার্টেন পয়েন্টে লাইফের ওই বয়সটাতে তাদের সার্কেলটা ছিল, দ্যাট ইজ ওয়েন থিংস ক্লিকড। তারপর যত চেষ্টা হয় ওই এনভায়রনমেন্টটা থাকে না কিংবা কিছু একটা মিসিং যায়, যেটা কারণে তারা আর ফেরত আসতে পারে না। সো আপনি তো ইন্ডাস্ট্রিতে অনেক মানুষকে দেখছেন আর আপনি ইনসাইড স্টোরি জানেন, সো হোয়াটস দ্য বিগেস্ট ফ্যাক্টর যে কারণে মিউজিশিয়ানরা ওই স্টেজে ফেরত আসতে পারে না? বিকজ ওরা যে ম্যাগনাম অপাসটা বানাইছে ওইটাই আবার বানাইতে চায়। ওকে, সে আই হ্যাভ আ হিট সং, আমি যখনই স্টেজে উঠি মানুষ ওই গানটা চিল্লায়, মানুষ ওই গানটা গায়, খুব করে, এন্ড every শোতে যখন এই জিনিসটা হতে থাকে, in your head you think this is your best song and you need to beat that, and ওই প্রসেসটাতে you lose yourself completely, যে তুমি তোমার পটেনশিয়াল এর থেকে যে বড় জিনিস করার তোমার যে পটেনশিয়াল আছে, you completely totally dismiss it because তুমি ওখানে স্টাক হয়ে গেছো যে I need to beat this, I need to produce এরকম লেভেল এর গান যেটা মানুষ সবাই পছন্দ করে, so I need to be that artist, and ওই ওয়েভে you lose yourself. ওরকম গান তো আর আসবেই না, ওই যে চিন্তাটা you're blocking yourself. দেখা যাবে যে ওর থেকে আরো বেটার বা আরো ওয়েল রিসিভ গান আসতো, বাট তুমি কিন্তু মেন্টালি নিজেকে যে ও দ্যাট অ্যালবাম আই ওয়ান্ট টু ক্রিয়েট ওরকম অ্যালবাম আরো 10টা, and like what, why would you want to write the same thing? আমাকে মানুষ জিজ্ঞেস করে, ভাইয়া আপনাদের যে আগে ব্ল্যাক ছিল ওটা বেস্ট ছিল, এই ছিল, আপনারা যে কেন ভাঙলেন, এখন মানে বেস্ট ছিল এই সেই। আর আমার কথা হচ্ছে, তখন তোমার বয়স কত ছিল ভাইয়া? 14, এখন বয়স কত? 28. Do you like, you know, your body function is the same? না ভাইয়া। How many relationships you went through? তো বলা যাবে না। Exactly. If you think যে একটা ব্যান্ড is Pepsodent, then you're wrong. Pepsodent সবসময় সারা জীবন একই ফ্লেভারের পেস্ট তুমি মাইজে যাবা। That is not a band, that is not an artist. So আমরা আর্টিস্ট হিসেবে ওটা খুব চিন্তা করে ফেলি, আমাদের দুটা গান হিট হয়েছে এইটাই, আমরা এই ধরনের গানই বানাইতে হবে সারা জীবন, and that's how you block yourself. ওই ম্যাগনাম অপাস চেস করতে গিয়ে you become something
which is not a Magnum Opus. Very good point ভাইয়া, মানে আপনি বলছেন you're the captive of your own art, এবং এটা কি মাঝে মাঝে হয় ভাইয়া যে আপনি যখন একটা মিউজিক ক্রিয়েট করতেছেন, একটা ট্র্যাক ক্রিয়েট করতেছেন, you know it's timeless, right? মানে you are in the process of creating something timeless, যেটা 50 বছর 100 বছর পরেও যদি কেউ শুনে, ল্যাঙ্গুয়েজটা জানলে আর মিউজিকটা যে ধাঁচটা শুনে সে বুঝতে পারবে, রিলেট করতে পারবে। সো এটা দুই ভাবে কাজ করে, হয় বাকি পুরো লাইফে আপনি ওই টাইমলেস জিনিস ক্রিয়েট করার কারণে পুরো লাইফে বাকি জিনিসপত্র অ্যাপ্রিশিয়েট করা শুরু করেন, অথবা বাকি সব জিনিসকে মনে হয় যে ইটস নট ওয়ার্থ ইট বিকজ ইটস নট টাইমলেস, আমি এটা করতেছি, এটা প্রজেক্টটা করতেছি, এটা জাস্ট 2 দিনের কাজ, 2 দিন পর ক্যাম্পেইনটা হয়ে যাবে, ইটস নট টাইমলেস। সো হাউ ডাজ ইট ওয়ার্ক ফর ইউ, যে মিউজিক করার কারণে বাকি সবকিছু বেশি অ্যাপ্রিশিয়েট করেন, নাকি অন্য সবকিছুকে ডাল মনে হয় বিকজ দিস ইজ সো মাচ মোর এন্টারটেইনিং ইন আ ওয়ে? মিউজিক আমার কাছে অনেক প্রেশাস, টু বি ভেরি অনেস্ট, অনেক অনেক বেশি প্রেশাস, যেই কারণে এই যে সে ধরো আই এম মেকিং আ লট অফ কন্টেন্ট, আই হ্যাড দিস আইডিয়াস ফর লাইক অলমোস্ট 3-4 years, বাট আই নেভার ট্রাইড টু লাইক পুশ মাইসেলফ যেগুলো করার জন্য। বাট আমি এই প্যান্ডেমিকে যেমন আই হ্যাড দিস রিয়েলাইজেশন যে আই ডু মিউজিক ফর মাইসেলফ অ্যান্ড I have all these contents laid up in my head. Let me do all this যেটা আমি নিজের জন্য এবং মানুষের কনজাম্পশনের জায়গা থেকে জিনিসটা উইন হবে। I don't want to take my music ওইখানে যে আমি একটা মিউজিক বানাবো, আমি চিন্তা করবো যে আচ্ছা ওই যে রিলেটেবিলিটি বা মানুষ কি করবে। I don't want to take my music over there. So what, I'll make contents যেখানে আমার সাথে মানুষের I'll take ধরো মানুষের ideas and everything. But when it comes to my music, it's like my second religion. If you're telling me, I know that you're not, because তুমি কিন্তু একটা রাইটার বা তুমি কিন্তু বুঝবা যে তোমার পারে বা তোমার ওয়েভলেন্থে কে আছে। I'm pretty much sure তুমি বুঝবা যখন দেখবা তোমার ওয়েভলেন্থের বিলো কেউ বা ইনফ্যাক্ট সমানও কেউ তোমাকে কোনো সাজেশন দিচ্ছে, আমি সেটা অবভিয়াসলি ব্লক করবো। Like, if you're in my same wavelength, I don't need your suggestion because আমি তো বুঝতে I have this. So ওই জায়গা থেকে আমি as a musician I like took this like completely যে আমি মিউজিকটা যেভাবে ছিল আমার জন্যই করব, and all this content that I'm creating right now, let it be the voice of a visual voice of mine. Again, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন না, এমনি জানার জন্য জিজ্ঞেস করা যে যদি ধরেন কেউ মিউজিকের প্রতি অনেক প্যাশনেট, মিউজিক, আচ্ছা বাই দ্য ওয়ে ভাই এটা দেখতে আমি খুব একটা মিউজিক লাভার না, টু বি অনেস্ট, আমি খুব একটা মিউজিক শুনিও না, খুব পডকাস্ট, বাট এইটা দেখতে খুব ভালো লাগে যে এনিওয়ান কেউ যখন তার প্যাশন নিয়ে খুব প্যাশনেটলি কথা বলে, দেখতে খুবই ফিলস গুড দেখতে। সো ওইটাই আমি এনজয় করতেছিলাম এতক্ষণ। এখন প্রশ্ন হইল, যদি কেউ অনেক ভালো, ধরেন সে তার মিউজিক অনেক পছন্দ, সে মিউজিক নিয়ে অনেক প্যাশনেট, ডু ইউ থিঙ্ক বাংলাদেশে বসে এরকম কারো লাইফটা খুব সুন্দর হবে সে যদি তার মিউজিক প্যাশন ওইটা নিয়ে ক্যারিয়ার বানাইতে চায়, আনলেস সে ধরেন আরো ওয়াইডলি যে তার ইউটিউবে আসার কোনো ইচ্ছা নাই, সে মিউজিক বানাবে লাইক আমরা পুরানো দিনে 90s যেভাবে মিউজিক বানাইতাম ওইভাবে, তাহলে তার জীবন কেমন হবে? তোমাকে একটা ছোট্ট ইনফরমেশন যেটা আমি বলবো, সেটা হচ্ছে ওই ইনফরমেশন তুমি বুঝে যাবা তোমার অ্যান্সারটা। বলেন। ব্যাক ইন দ্য 90s তখন বাংলাদেশের ব্যান্ডস ধরো এলআরবি, জেমস, all these bands, all these great bands, তারা এক একটা অ্যালবাম করে যে ধরনের রেমুনারেশন বা টাকা পেত, যে ধরনের কনসার্ট করে যে ধরনের টাকা বা এগুলো পেত, if you are really good, if you speak about yourself, if it connects, এখন তুমি একটা গান দিয়ে you can earn a lot more. Nice. But man, you gotta be really good in মানে কোন সেন্সে, ধরো একটা খালি চিন্তা করো, হ্যাঁ ধরো জেমসের গান তো সবাই শুনছো, জেমস ভাইয়ের গান বা চু ভাইয়ের গান, চিন্তা করো যে ওনারা যখন গান বানায় তখন যদি তাদেরকে ধরো তারা এখন ইয়াং, হ্যাঁ, and they are watching Instagram and everything, আচ্ছা এইগুলা চলতেছে এখন, না ও এরকম গান বানাইতে হবে, do you really think we would get James Bhai and Bachu Bhai and Miles in this age and era because they are clouded? আমি কি এরকম মিউজিক করবো, ও না আমি কি এটা করবো, no. So আমার মানে মোদ্দা কথা হচ্ছে,
you have to dig deep who you are, because as an artist people should connect with you rather than you go and connect with people. You know, মানে আচ্ছা তুমি কি পছন্দ করো, ভালোবাসা গান, দাঁড়াও তোমার জন্য এই ট্র্যাক। তুমি কি পছন্দ করো, ও আচ্ছা তোমার জন্য এটা, ও আচ্ছা স্কুলের র্যাক ডে, চলো একটা গান বানাই যেখানে আমরা অনেকদিন এখানে আড্ডা মারি না, এটা নিয়ে একটা গান হবে, চলো। That's not you. Who are you? A sad, lonely guy who just doesn't give a damn about the world. But না, কি তুমি কি পছন্দ করো, ও আজকে ছুটি, sad situation. হ্যাঁ আমি দেখছি রেডিটে অনেকগুলা যে এনায়েতের কিন্তু বিশাল একটা সাবরেডিট আছে। আমি রেডিটে আমি কিছু দেখছি সাবরেডিট যেখানে ওরা পুরো ডিসকাশনটাই হয় যে কিভাবে 30 সেকেন্ডের মিউজিক বানাইতে হবে, বিকজ তাহলে ওটা রিলসে আর ধরেন টিকটকে খুব ভালো পারফর্ম করার সুযোগ অনেক বেশি থাকবে। ওরা 30 সেকেন্ডের বেশি বানায় না কোনো কিছু, 30 সেকেন্ডের বেশি বানায় লাভ করে তো রিলসে ইউজ করা যাবে না। ওকে, আরেকটা একদম নন রিলেটেড প্রশ্ন, সেটা হলো অনেক ব্যান্ড, ইন্টারন্যাশনাল ব্যান্ড, শুধু ব্যান্ড না এমনি ইন জেনারেল আর্টিস্টদের আমরা দেখতেছি বিভিন্ন নতুন নতুন টেকনোলজি, ধরেন ব্লকচেইন নিয়ে, এনএফটি নিয়ে বিভিন্ন জিনিসপত্র করছে, তাদের ফার্স্ট অ্যালবাম নিয়ে। এরকম কিছু করার কি প্ল্যান আছে নাকি এনএফটির আশপাশে, যে কিছুকে ডিজিটালাইজ করা হবে, এই বিষয়ে কোনো কাজকর্ম? ফার্স্ট অফ অল আমাকে একটু এনএফটিটা বুঝাও। কোনো সমস্যা নেই ভাই, এটার পরে আমার চ্যানেলে চলে যাবেন, কোনো সমস্যা নেই, একদম ভিডিও বানায় রাখছি, আপনি আমার চ্যানেলে চলে যাবেন সরাসরি, 22 মিনিটের ভিডিও আছে, একদম ডিটেইলে বোঝানো আছে। এখন একটু বুঝিয়ে দেন না। আচ্ছা, এনএফটি যদি আমরা খুব সিম্পলি বলি, বেসিক্যালি ডিজিটালি বোঝা যে কোন জিনিসের মালিককে, ওইটা ডিজিটালি যেন ভেরিফাই করা যায়, পুরো প্রসেসটার নামই এনএফটি। তো আগে যেরকম ধরেন আপনি কিছু একটা আঁকলে আমি কিনে নিয়ে আসলে, আমি ধরেন আপনি একটা ডিজিটাল, ধরেন আপনার একটা গান আমি MP3 ডাউনলোড করে নিয়ে আসছি, আপনি আমাকে গানটা দিচ্ছেন নাকি এটা বোঝার কোনো উপায় ছিল না। এনএফটির মাধ্যমে বেসিক্যালি বোঝা যায় যে আপনি আসলে আমাকে বেচেন, শুধু আমাকেই বেচেন, আর কাউকে বেচেন নাই, বা আপনি এই 10 জনকে বেচেন, আর কাউকে বেচেন নাই। তো এটা আর্ট ডিজিটালি যে কোনো কিছুকেই ওনারশিপ ভেরিফাই করা সম্ভব, যে কারণে আমরা দেখতেছি ধরেন একদম অমিতাভ বচ্চন থেকে শুরু করে বিপল থেকে শুরু করে মোটামুটি অনেকেই এনএফটি নিয়ে অনেক সিরিয়াস হয়ে যাচ্ছে, তাদের জিনিসপত্র তারা এনএফটিতে দিচ্ছে, এবং মোটামুটি দিয়ে টাকা পয়সাও আয় করতেছে, ফ্যানরাও অনেক হ্যাপি হচ্ছে যে তারা তাদের ধরেন ফার্স্ট এডিশন বই পাচ্ছে জেকে রলিং এর কাছ থেকে, বা এক্সাক্ট আমি জানি না এনায়েতের কোনো এক্সাম্পল মাথায় আসছে নাকি, এনএফটি নিয়ে অনেক কিছু হচ্ছে। সো এই জন্য আমি ভাবতেছিলাম যে যেহেতু অনেক আর্টিস্টরা করতেছে, কারণ আমি দেখেছি যে অনেকে, আমার এক্সাক্ট নাম মনে নেই, নাম বললে আপনি চিনতেন, যে ওরা যেটা করেছে ওদের ফার্স্ট অ্যালবাম এনএফটি করে 30 জনের মধ্যে বিক্রি করে দিচ্ছে, এবং যারা যারা কিনেছে তাদেরকে তারা আজীবনের জন্য তাদের কনসার্টে ফ্রি টিকিটও দিচ্ছে। এরকম অনেক কিছু হচ্ছে এনএফটির দুনিয়া। এই জন্য আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি ইন্টারেস্টেড নাকি, বা এই রিলেটেড কিছু করার পরিকল্পনা আছে নাকি, যেহেতু আপনি অনেক কিছু করতেছেন, নট মানে শুধু মিউজিকের মধ্যে নেই, আপনি বেশ এন্টারপ্রেনারিয়াল মানুষ, এই জন্য ভালো আপনি করতেছেন নাকি, আইডিয়াটা দিয়ে রাখলাম আপনাকে যদি আপনি করেন। থ্যাংক ইউ, I'll think about it. I'll definitely think about it. নাইস। বাংলাদেশে এনএফটির ইয়েটা হচ্ছে মানে নন ফাঞ্জিবল টোকেনের ব্যাপারটা ফারহান ভাই মনে হয় ফার্স্ট শুরু করতেছেন নাকি, মানে এর আগে বাংলাদেশে কেউ কি এনএফটির ইয়েটা শুরু, এনএফটি বেচা শুরু করছে? আমি এখনো বেচা শুরু করিনি, কিন্তু পাঠার যে ফাউন্ডার এন্ড এক্স সিইও ইলিয়াস ভাই, উনি সম্ভবত আমার আগে করে ফেলবে, আমি জানুয়ারির আগে করতে পারবো না, সো উনি ডিসেম্বরে করে ফেলবে সম্ভবত। ব্যাপার না, আপনি এই ফার্স্টে বাংলাদেশে এনএফটি আনবে, এটা নিয়ে এখন একটা ফাইট হচ্ছে, কোল্ড ওয়ার। জন ভাই হচ্ছে এরকম করতে পারেন, আপনার নতুন যে কোনো গান এখন এনএফটি আকারে আসবে ফার্স্ট, আর ডিজিটালি কেউ কিনবে যে এটা শুধুমাত্র আমার কাছেই থাকবে, ওই ডিজিটাল কপি, তখন সে রয়্যালটি পাবে। না 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 না, এইটা শুনতে পাবে সবাই, কিন্তু হচ্ছে যে অফিশিয়ালি মালিক হবে সে, রয়্যালটি সে পাবে। ও বেসিক্যালি ও হয়ে যাবে ডিস্ট্রিবিউটর, বিকজ ও হচ্ছে এটার মালিক, রাইট? ওর ইচ্ছা হলে ও ডিস্ট্রিবিউট করবে, ওর যদি ডিস্ট্রিবিউট করতে ইচ্ছা না হয় তাহলে ও মেটা যখন আসবে তখন ওর ভার্চুয়াল রুমে বাজাবে, ওর ইচ্ছা। বেসিক্যালি ও মালিক এটা ডিজিটাল ভার্সনের, সো যা ইচ্ছা তাই করতে পারে। Where are we going? I just don't even I can't keep up with all this. মানুষ এখন খুব সিরিয়াসলি আর্ট কিনে, বিকজ তারা যখন মেটা আরো সিরিয়াস হবে আগামী 12-13 বছর পরে, যখন ভার্চুয়াল ওয়ার্ল্ডই মেইন ওয়ার্ল্ড হবে, তখন তারা তাদের ভার্চুয়াল বাসায় ওই আর্ট সাজাবে। এই কারণে তারা ডিজিটাল আর্ট কেনা বেচার ব্যবসা এখন বিশাল, এবং ফিজিক্যাল আর্ট কেনার থেকে ডিজিটাল আর্ট কেনা দেখা যাচ্ছে আরো বেশি জনপ্রিয় হচ্ছে। আগে শুধু এটা ক্রিপ্টোর মধ্যে লিমিটেড ছিল, এখন মোটামুটি সবকিছুতে ছড়ায় ছিটায় গিয়েছে সবকিছু। আচ্ছা, ফুড ফর থট ভাই। আচ্ছা, আমার তোমার একটা কোশ্চেন আছে ফারহান, সেটা হচ্ছে যে সো 10-12 বছর পর ইফ ইউ রিয়েলি থিংক যে এরকম হবে যে ইউ নো ডিজিটাল, তখন আমরা কি ঈদের দিন কি করব? আমরা ঈদের দিন আপনি একটা গগল পরবেন, আমি একটা গগল পরবো, তারপর আপনার ভার্চুয়াল যে আমরা সবাই ভার্চুয়াল
আমি Virtual সালাম আমরা করতে কোনো একটা বাসায় যাবো। জনমাইনকে এটা ভার্চুয়ালি মানে সালাম এখন করব। জোক মনে এমএফএস হচ্ছে। সালামে চলে যাবে। এখন হ্যাঁ। আমরা তো এটা জোক করতেছি বা মজা করতেছি বলতেছি, বাট মার্ক হুম। জাকারবার্গ ধরেন যে প্রতি বছর 12 মিলিয়ন না 14 বিলিয়ন ডলার ইনভেস্ট করতেছে, কোম্পানির নাম চেঞ্জ করে ফেলছে, এবং মার্ক জাকারবার্গ অ্যাটেনশন বিষয়ক যত প্রেডিকশন করছে আগে মোটামুটি সব ঠিক ছিল বলা যায় সবই কিছু হ্যাঁ বাদ ঠিক দিয়ে। ছিল, রাইট তো রাইট। ওরা যখন বলতেছে যে এমন দুনিয়া আমরা আগামী 12 বছরের মধ্যে দেখবো যেখানে 1 বিলিয়ন মানুষ মেটাভার্সে থাকবে, তখন বেশ সিরিয়াস ব্যাপার এটা, হ্যাঁ। মানে প্রতি 8 জনের একজনের ভার্চুয়াল দুনিয়ায় থাকা হবে। সো অনেক প্রবলেম ওটা মানে আমরা যেটা হবে তখন কুল হওয়ার জন্য আমরা ওটা একটা আচ্ছা যাই একটু ঘুরে আসি ভার্চুয়াল ওয়ার্ল্ডে। ভাইয়া, আপনার আর সময় নিব না, আপনাকে একটা জটিল চিন্তা দিলাম, আপনি এটা নিয়ে চিন্তা ভাবনা করেন। আমি you. এক্সপেক্ট করিনি আপনি এত তাড়াতাড়ি ঘুমায় যাবেন। 11:45 বেজে গেছে, আপনি 11:30 পর্যন্ত না বাট থাকতে তোমার সাথে চেয়েছিলেন। কথা বলতে ভালো লাগতেছে। I can go on for মানে এইটাই তো ভাই আমরা Perfect. এটা কি ভাই আসলে যে স্টেরিওটাইপ কি আসলে সত্যি যে মানে আর্টিস্টদের একটু আওলা ঝাওলা হইলে কি বেটার, মানে হ্যাঁ, এটা একটা হ্যাঁ, স্টেরিওটাইপ না? এটা কি নেশা আসলে করবে, হেল্প করে? সারা রাত জাগবে, চুল বড়, চুল বড় থাকবে। ও হ্যাঁ, এটা জন ভাই আসলে তো কি হচ্ছে হেল্প খুবই করে? মানে জিম ফ্রিক, রাইট? মানে হচ্ছে যে জিম ও ফ্রিক হ্যাঁ, বলা যায় আপনাকে। ফ্রিক না, আমার একদম সোজা কথা Discipline. হচ্ছে যে আমি বেশি দিন বাঁচতে চাই না, সত্যি কথা। ও আমি যে কয়দিন বাঁচবো আমি যাতে ইউনো functional থাকি। That's the only reason I work out. I try to maintain a good good diet and good sleeping cycle. এটার মানে এই না যে আমি একদম মিস্টার স্ট্রং অনেকদিন 70-80 বছর পর্যন্ত বডি বিল্ড, নো, নাথিং লাইক দ্যাট। আমি যে কয়দিন বাঁচি আমি যাতে ফাংশনাল থাকি, ভাই মানে যাতে খুব ভালো একটা কোয়েশ্চেন ভাই এইমাত্র করলেন ভাই, মানে স্টেটমেন্ট বললেন যে আপনি বেশি দিন বাঁচতে চান না। ইফ আই মে আস্ক ইফ ইউ উড লাইক টু আনসার, যে at certain point আপনি বুঝতে পারছেন, right? You took the decision that you don't want to live long. Like some people would like to live forever, but you took a conscious decision some point of your life, right? যে আপনি বেশি দিন বাঁচতে চান না। Would you be comfortable in sharing when or how you took that decision? It's to be very honest, আমি অনেক ফ্যামিলিতে ডেথ দেখছি, সিন ফ্রেন্ডস ডেথ এন্ড এভরিথিং, এন্ড ডেথ গুলো কিরকম, সে ধরো যার ডেথ হচ্ছে হি ইজ নট সাফারিং, দ্য আদার পিপল দে আর সাফারিং দ্য মোস্ট। Who's dying is he or she's just dying, just in transition or চলে যাচ্ছে। There's no that's the most natural thing that can happen to a life form. But আশেপাশের যে মানুষগুলা তারা যে একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যায়, এই এক্সপিরিয়েন্সটা আমি যতদিন বেশি বাঁচবো ওই দুঃখটা ওই এক্সপিরিয়েন্সটা মানে আরো মানে লিঙ্গার করবে তাদের জন্য। And that is one of the most reason I don't want to give my family that paraji, I'm like, oh, I'm vegetable now, get my soup, I'm gonna die. I just don't want that. I'm like, what? All right, see ya. এইটা একটা মানে আমার কাছে কেন জানি শুরুতে যখন বলছিলেন যে বাঁচতে চান না, এই ব্যাপারটা একটু কন্ট্রাডিক্টরি লাগছিল এই সেন্সে, যেমন ফ্রেডি মার্কারি হচ্ছে যখন কুইনের নিজের মধ্যে বলছিল ওর মানে লাইফ একদম লাস্টের দিকে শেষ হয়ে যাইতেছে, তখন ওর গার্লফ্রেন্ড ওকে বলছে ইউ আর বার্নিং দ্য ক্যান্ডেল ফ্রম বোথ এন্ডস, তুমি তাড়াতাড়ি মারা যাইতেছে। এন্ড ও কিন্তু অত হেলদি লাইফ লিড করতো না। তো এখন মানে হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে আমি বেশি দিন বাঁচবো না, এন্ড দ্যাটস ওয়াই আমি যতদিন বাঁচি ততদিন আমি ভালোভাবে বাঁচতে চাই। আর আরেকজন হচ্ছে যে আমি আমার লাইফকে একদম হেলথকে শেষ করে দিব ভালোভাবে বাঁচার জন্য, যাতে আমি যেভাবে চাই ওইভাবে আমি বাঁচতে পারি। মানে জিনিসটা কিরকম জানি। আপনি জন ভাই, আপনি ব্যাপারটা দেখেন আমরা কিরকম সোসাইটিতে থাকি। একজন মানুষ হেলদি থাকে, সে ঠিক টাইমে ঘুমাইতে যায়, সে জিমে যায়, তার এখন এক্সপ্লেইন করতে হচ্ছে যে কেন আমি হেলদি থাকি। তুই হেলদি থাকলি কেন? এক্স্যাক্টলি। আমি কখনো জিমে যাই নাই জীবনে। It's okay. By the way, তোমার যে ভিডিওগুলো তুমি তোমার বিদেশ থেকে যেগুলো করো ওগুলো খুব এন্টারটেইনিং থাকে। আমাকে মাঝে মাঝে আমার ফ্রেন্ডরা শেয়ার করে, আমাকে দেখায়। I'm like, You wow, have good friends. just খুবই ভালো। ওরা দেখায় and I'm like, দোস্ত তাহলে তো এইখানে গিয়ে এত টাকায় থাকা যাবে। ও আচ্ছা, তাহলে এখানে গিয়ে ওটা করা যাবে। আপনার বাসাটা যে করছিলেন ভাই 1 লাখ টাকা বাসা ভাড়া এটা আয়ারল্যান্ডে যাওয়া একদমই রেকমেন্ডেড না। আয়ারল্যান্ড টু এক্সপেন্সিভ, একদমই ওয়ার্থ ইট। 12.5% ট্যাক্স। আপনার যদি ব্যবসা থাকে সেই ক্ষেত্রে আলাদা হিসাব, ব্যবসা থাকে 12.5% ট্যাক্স। সো ওই ট্যাক্স হেভেন। বিজনেস থাকলে আলাদা। হ্যাঁ, অথবা আপনি টাকা পয়সা পাচার করতে চাইলে
ওইখানে অনেক কিছু পাচা করতে পাঠাইতে চাইলে পারেন। সুইজারল্যান্ড বেটার হবে। ও আচ্ছা আচ্ছা, সুইজারল্যান্ড বেটার। সুইজারল্যান্ড বেটার হবে। But Irish, ওদের অ্যাকসেন্টও তো এত thick, আমি এখন কখনো ঠিকমতো বুঝি না। নতুনদের অ্যাকসেন্ট ভালো, একটু পুরানো আচ্ছা, যারা আচ্ছা। তাদের বেশি ঠিক। এখন তো মোটামুটি আচ্ছা। সবাই নরমাল হয়ে গেছে, এখন আর কারো অ্যাকসেন্ট বুঝতে সেরকম সমস্যা হয় না। তো তুমি কি আয়ারল্যান্ডে থাকো? Right now you're in here. এখন আমি ঢাকায়, বাট হ্যাঁ এমনিতে আমি আচ্ছা। আয়ারল্যান্ডে থাকি। আমি প্রত্যেক ডিসেম্বর নভেম্বরের দিকে আসি, তারপর জানুয়ারি পর্যন্ত থাকি। ফ্যানদের সাথে দেখা করতে, ভাই মিট আপ করতে অনেক রিকোয়েস্ট করে। অনেক রিকোয়েস্ট। আমি তো ভাবছি তিমি মাছের পন্থাই করো। তিমি মাছ যেমন বছরে একবার মিট করতে দূরে যায়। এমনি প্রতি বছর আসা হয়। এই আমি কি জানি একটু বলতে গেছিলাম একটু আগে, মনে পড়তেছে না। আচ্ছা ভাই, মনে করেন আমি কোশ্চেন করে ফেলি। জন ভাই, আপনি যে অডিয়েন্সটা পাচ্ছেন, মানে ডু ইউ থিংক আপনি যে ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজে গান গাইতেন, আপনার লাইফটা কতটা ডিফারেন্ট হইতো? কিংবা মানে যেহেতু আপনি বাংলা ল্যাঙ্গুয়েজে করতেছেন, মেজরিটি বাংলা অডিয়েন্স পাচ্ছে, তারা অ্যাপ্রিশিয়েট করতেছে, হ্যাজ দ্যাট শেপড ইউ ইন ওয়েজ? নাকি ইন্টারন্যাশনাল অডিয়েন্স পাইলে ইউ উড গেট ইনফ্লুয়েন্স এন্ড ইউ নো? I don't know about international audience, but আমি একটা জিনিস বাইরে গেলে যেটা ফিল করি, যেমন ছোটবেলা থেকে খুবই একটা সিলি কথা বলবো, বাট আই হোপ ইউ গেট মি। ছোটবেলা থেকে যখন বড় হয়েছে একটা জিনিস শুনছি, বাংলাদেশ হচ্ছে সবুজের দেশ। শস্য শ্যামলা সবুজের দেশ, এটা শুনেই কিন্তু আমরা বড় হয়েছি, গ্রিনারি। আমি জীবনে ফার্স্ট যখন নিউ ইয়র্কে যাই, এন্ড আমি নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আমি মনে হয় যাচ্ছিলাম জার্সির দিকে। আমি আমার বাপের জন্মে বাংলাদেশে এত গ্রিন দেখি নাই, আমি যতটা নিউ ইয়র্ক থেকে নিউ জার্সি যেতে যে গ্রিন দেখছি। And I was like thinking to myself, who taught me what? You know, like I was like, it's blue sky and it's green. আমি ঢাকায় এত বছর চললাম, গ্রামের দেশের বাড়ি গেলাম, চিটাগাং, আমি জীবনে একটা ফ্লোতে এত গ্রিন দেখি নাই। এখানে আমি নিউ ইয়র্ক থেকে নিউ জার্সিতে, আই ডোন্ট নো দ্য জিনিয়াস অফ মার্কেটের যে লেখা। হ্যাঁ, বাংলাদেশে মার্কেটিং কোর্স শস্য শ্যামলা। It's weird. So ওইটাই ওভাররেটেড এই দিক থেকে, মানে সবুজের দিক থেকে আসলে। হ্যাঁ, আমি জানি না। সো ওই কথাতে যেটা বলতে চাচ্ছিলাম, যে সেটা হচ্ছে যে আমি যখন বাইরে যাই, যখন ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে যখন মাঝে মধ্যে ঘুরতে যাই বা এই করতে যাই, তখন আমি একটা জায়গায় কানেকশন পাই ওদের সাথে আমার, সেটা হচ্ছে ইটস নট দ্য ল্যাঙ্গুয়েজ, ইটস ওদের না সবকিছু একটা ডেডিকেটেড জায়গা আছে। ধরো আমি আজকে আমার গান প্রেজেন্ট করার জন্য আমার কিছু কাপড় দরকার, আমি কনসার্টে গাবো, আমার কাপড় মানে ইটস কল কস্টিউম আর কি বেসিক্যালি। আমাদের দেশে এরকম ধরো যারা রক স্টার বা যারা মিউজিশিয়ান, ওদের কোনো কস্টিউমারই নেই, বাট ওদের বাইরে মনে করো সোহো, ম্যানহাটনের সোহো, ইউ গেট ইন এন্ড ইউ গেট দ্য ফিল, আই ওয়ান্ট দিস, আমি এটা পরবো, আমি ওটা পরবো। এই যে একটা কানেকশনের জায়গা, জাস্ট কাপড়ের জায়গা থেকে। তারপর তুমি একটা পাড়ায় গেলা যেখানে শুধু ড্রামার্সরা কফি খাইতে আসে বা ড্রিঙ্ক করতে আসে, পাব করতে, only drummers. You get into the pub and they're like either drummers or drum company লোক or anything like. এই জিনিসটা আমি মনে করো যে আমার মনে হয় যে তুমি জিজ্ঞেস করলো না ল্যাঙ্গুয়েজের কথাটা, আমি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে না, বাট আমি এই ভাইব বা এই এনভায়রনমেন্টের জায়গাটা খুব মিস করি বাংলাদেশে, খুব। যেমন আজিজ সুপারমার্কেটে একটা বইয়ের একটা আড্ডা যেমন ছিল, রাইট? ওটা তো এখন মোটামুটি আছে, কিন্তু এখন কম অবভিয়াসলি। ওই জিনিসটা ইজ ভেরি গুড আমাদের এখানে যারা লেখক, কিন্তু মিউজিকের এরকম আমাদের এখানে কিছু নাই, যেখানে কি আমরা যে যার মতো থাকবো। আমাদের এখানে ওই যে সোশ্যাল মিডিয়ার কারণে যেটা হয়েছে, আজকে তুমি ধরো আমি গান গাচ্ছি, আমার গান বেরোলো ফেসবুকে, আর ওদিকে মোটিভেশন স্পিকার একজন মোটিভেশন কথা হচ্ছে, ওদিকে ফুড ব্লগার বা সবকিছু না এক, বুঝতে পারছো? মানে in terms of numbers, তুমি ফুড ব্লগার যা ওই যে নাচতেছে সেটা, মোটিভেশনাল স্পিকার, কোনো সেপারেট আইডেন্টিটি বা সেপারেট একটা যে থাকে, মানে রেসপেক্টের জায়গাটা, যে ও ম্যান ইউ প্লে ড্রামস, ও মাই গড দিস ইজ অ্যামেজিং ইনস্ট্রুমেন্ট, বা wow, I don't have to be a drummer to appreciate drums. ওই জিনিসটা আমি খুব মিস করি, যেটা বিদেশে আছে, যে একটা পাড়া আছে যেখানে মানুষ ছবি আঁকে, শুধু ছবি আঁকে। How cool is that? So এটা মিস করি। ল্যাঙ্গুয়েজ ইজ নট, I don't think এখন এই
গ্লোকালাইজেশনের যুগে ল্যাঙ্গুয়েজটা একটা ব্যাপার, আই ডোন্ট থিংক সো। বাট এই জিনিসটা খুব মিস করি, টু বি ভেরি অনেস্ট। আমি অনেক অনেক মিস করি যখনই বাইরে যাই। আই এম লাইক ওয়াও, একটা মানে ডেডিকেটেড ভিলেজ যেখানে মনে করো পুরান গিটার বেচতেছে মানুষ, গিটারের হিস্ট্রি বলতেছে, তার 40-80 বছরের বুড়া নানা যে মারা গেছে, সে গিটার কিনছিল, সেই গিটারটা এখনো আছে আমাদের এখানে। ওইটা খুব আমার মানে একটু খারাপ লাগে, ওই কানেকশনটা পাই না এখানে, যেটা বাইরে গেলে পাই। অ্যাজ এ মিউজিশিয়ান আমার অনেক সময় মনে হয় যে আপনাদের যেহেতু ইমোশন গুলো আপনারা আনেন মিউজিকে কিংবা আর্ট ফর্মে আনেন, সো আপনাদেরকে কোন জিনিসটা স্পেশালি আপনাকে কোন জিনিসটা সব থেকে হেল্প করে? নোয়িং ওয়ার্ডস অর ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ জানলে ডিফারেন্ট ওয়ার্ড জানতেছেন, সো আপনার জন্য কি প্রসেসটা ইজিয়ার হয়? তাহলে আমরা জাস্ট নর্মাল এভরিডে ভোকাবুলারি যদি রিপিট করে যাই, আই থিংক ইটস লিমিটিং আস ইন এ ওয়ে। সো আপনার ক্ষেত্রে কি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ শুনলে কিংবা what helps you to think more clearly in terms of music creation or to explore dynamics যেটা আগে কখনো এক্সপ্লোর করে নাই কেউ? It's my situation, to be very honest. It's my situation. What kind of situation I'm in right now. আমার লাইফে আমি কোন জায়গায় আছি সেটা আমার সবচেয়ে বড় ড্রাইভিং ফোর্স। So if I make a song which is very loud in nature, that means I am feeling restless. আমার এখনকার সিচুয়েশন আমি রেস্টলেস। সো ওই সিচুয়েশন গুলা আমার মিউজিকে খুব বেশি প্রতিফলিত হয়। যে একটা তুমি সফট গান যদি আমি বের করি, দ্যাট মিনস আই এম ফিলিং I want to be isolated, like, you know, খুব সফট এন্ড এভরিথিং। সো ওইভাবে আমি মিউজিকটা দেখি। আমি কখনো ওই সাবকনসিয়াসলি বা ওই মানে কনসিয়াসলি আমি কখনো চিন্তা করি না যে ইউনো ওয়ার্ডস বা টিউনস বা it's mostly for me situation. সো আর দুটা এটার সাথে ফলো আপ কোশ্চেন ভাই। সো আপনি যখন বুঝলেন যে কোন একটা সিচুয়েশন কিংবা কোন একটা গানের সাথে ভাইব করতে যাচ্ছেন, ডু ইউ কনসিয়াসলি পুট ইয়োরসেলফ ইনটু দ্য সিচুয়েশনস, নাকি সিচুয়েশন গুলো সাইমালটেনিয়াসলি আসে? এটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হচ্ছে, আপনি কি ড্রিমস দেখেন, অর্থাৎ ডু ইউ রিমেম্বার দ্য ড্রিমস দ্যাট ইউ সি এন্ড ডু দে ইনফ্লুয়েন্স দ্য থিংস দ্যাট ইউ ক্রিয়েট? Both. Dream is a huge part of my life, and I dream when I'm awake. I don't dream when I'm sleeping. So মার্টিন লুথার কিং টাইপ কথাবার্তা। এপিজে আব্দুল কালামের মতো অবস্থা, ঘুমাইতে দেয় না সেই স্বপ্ন। Right. Yeah, I mostly dream when I'm awake, and it's one of the greatest thing and also most like dangerous thing to have all these dreams, because একটা রিজনের ড্রিমকে ড্রিম বলা হয় because it has very little chance of being a reality. That's why it's a dream. Right. So যখন জেগে জেগে স্বপ্ন দেখি, ওই স্বপ্নটা কেমন জানি একটা মানে স্বপ্নটা আরো বেশি ভালো লাগে বিকজ এটা আমি বানাচ্ছি স্বপ্নটা। আর ঘুমের মধ্যে যে মানুষ স্বপ্ন দেখে, I don't think you have any hand over that. Probably some mechanical thing going on. আপনার আত্মা ঘোরাঘুরি করতে যায় ভাই বাইরে। Insidious কথা মনে পড়ে গেল। But dreams tell you about the things that you would not like to consciously tell yourself, maybe. But that is something I also tell myself. Yeah, maybe কিছু জিনিস আমি নিজে থেকে আমি ব্লক করার চেষ্টা করতেছি। I don't want to feel an emotion, I don't want to get to a trauma, but আমার ব্রেন বারবার বলতেছে you need to go through this, you need to feel this trauma or emotion. So আমার ব্রেন বারবার এটা মেবি আমাকে আনতেছে কিংবা স্বপ্নে আনতেছে। ফর এক্সাম্পল, আমি লাইক 3 দিন ধরে সাফোকেশনের বিভিন্ন জিনিস স্বপ্নে দেখতেছি বিকজ আমার নাক বন্ধ, সর্দি, আমি ঘুমাইতে পারতেছি না। সো এগুলা ডিফারেন্ট ভাবে আসে। তোমার ব্রেন সিগন্যাল দিচ্ছে তাহলে যে তোমার ফিক্স দিস, এই জন্য স্বপ্ন দেখতেছি। ইউ নেভার নো। বাট হ্যাঁ, আপনি যেটা বললেন যে স্বপ্ন থেকে ইন্সপিরেশন নেন না, আপনি মানে ক্রিয়েটিভ প্রসেস। আমরা যে স্টেরিওটাইপিক্যালি ভাবি যে মানুষজন হ্যাঁ স্বপ্ন দেখবে, হরোস্কোপ দেখবে, ইউ আর নট ইনটু অল অফ দোজ স্টাফ। লাইক একদম না। আমি একটা টাইমে আমার one of the song that came to me is one of the worst time of like the day যেখানে আমার একটা মাথায় গান আসছে, and that time is ধরো জিম থেকে বাসায় আসতেছি, বাসায় আসার সময় ধরো পড়ে গেছি রাস্তায় because I was so breathless. পড়ে উঠছি, then this tune came to me, I don't know from where or what, and that we are currently working on it. So that's মানে weird জায়গা থেকে আসে। এরকম কোনো
যারা অনেক বলে যে আমি সকালে রেওয়াজ করি, তারপর আমার ডিবাঙ্কিং দ্য মিথ, ডিবাঙ্কিং দ্য মিথ অফ আর্ট। আসলে ভাইয়া মানে আপনি কি এটা মানে বলতে যাচ্ছেন যে আমরা প্র্যাকটিস করে অথবা স্ট্রাকচারালি ক্রিয়েটিভ প্রসেসটা আনতে পারবো না? মানে at least it's not your method. At least it's not your method. নো, মানে ক্রিয়েটিভ জিনিসটা কখনো প্র্যাকটিস করে আসবে না, এটা ইট হ্যাজ টু কাম উইদিন। বাট ওই ক্রিয়েটিভ জিনিসটাকে তুমি মাস্টারফুল করতে চাইলে তখন তোমার ওই প্র্যাকটিসটা দরকার। ইউ ওয়ান্ট টু মাস্টার ইট, তখন ইউ নিড দ্য প্র্যাকটিস। এইটার ব্যাপারে হচ্ছে মানে ক্রিয়েটিভ আইডিয়াটার ব্যাপারে ভ্যান নাইস্টেট নামে একজন ইউটিউবার আছেন, উনি হচ্ছেন কেসি নাইস্টেটের বড় ভাই খুব সম্ভবত। তো উনার রিসেন্ট ভিডিওতে উনি একটা কথা বলছে যে উনার আইডিয়া গুলো সবসময় এরকম উইয়ার্ড ভাবে আসে, এন্ড দ্যাটস ওয়াই উনি কি করেন, একটা পেজের মধ্যে অনেকগুলা 4টা পার্টে রঙিন ওই যে আঠা দিয়ে লাগানো যায় যে কাগজ স্টিকি নোট গুলো রাখা দেন একটা পেজের মধ্যে, ভাঁজ করে হচ্ছে একটা কলম এন্ড একটা ওই স্টিকি নোট, ওইগুলা হচ্ছে ওনার সাথে সারাদিন থাকবে। এন্ড যখনই কোনো আইডিয়া আসে উনি হচ্ছে যে এরকম ভাবে এরকম ছোট একটা কাগজের মধ্যে এইভাবে হচ্ছে যে কোনো আইডিয়া লিখে রাখে। টিউনের ক্ষেত্রে এটা একটা প্রবলেম। টিউনের ক্ষেত্রে হচ্ছে আপনি ইচ্ছা করলে সবসময় টিউন আসলে ইয়ে করা যায় না, মানে হচ্ছে টিউন লেখা যায় না, এটা একটা প্রবলেম। আমি জানি না মানে হচ্ছে যে নোট লেখা যায় কিনা, টিউন লেখা যায় যেমন মানে ওই টাইমে তো লেখা যাবে না এরকম। টিউন আমরা যারা অশিক্ষিত মিউজিশিয়ান তারা পারি না, যারা শিক্ষিত সিম্বলস আছে না এন্ড স্টাফ। আমি কিচ্ছু বুঝি না এগুলো, আমার সামনে আচ্ছা ঠিক আছে। বাট আমি যেটা করি যখন ইটস অ্যাবাউট কন্টেন্ট অর আইডিয়াস, সে ধরো যেমন আমি একটা আইডিয়া অনেকগুলো লিখে রাখছি, একটা তোমাদের সাথে শেয়ার করি, যেমন ওটা আমি জানি যেটা আমি মনে থাকবে না। ধরো আমি মাঝে মধ্যে চিন্তা করি যে মর্গে যারা কাজ করে, যারা লাশ গোসল দেওয়ায় বা dissect or something, gore Right. what do they feel when they make out with their partner? What do they go through when they touch their partner? When I thought about it, it gave me chills. Yeah, ওর কাজই হচ্ছে সারাদিন লাশ নিয়ে, holding body parts, bodies and everything. And in the end, যখন ও বাসায় যায়, he holds ওর পার্টনারকে, how that transformation, কি ধরনের ট্রান্সফরমেশন এটা, I've been thinking over it. এটা নিয়ে I've been thinking over it, সবাই এটা লিখে রাখছি। আপনি ভাই কথা বলছেন এটা, কারণ রিসেন্টলি এরকম সেম সিচুয়েশন আমি দেখছি যে আমাদের মসজিদে আপনার জানাজা নামাজ পড়ার জন্য পিছে একটা র‍্যাম্প করছে, আর এখানে গোসলের খানা আছে। তো আমি কষ্ট করছি কি মসজিদে একটা পুরো ফুটেজ নিছিলাম, বিকজ মসজিদ আমাদের মুসলিমদের আর্টিস্টিক যে অ্যাপ্রোচ খালি মসজিদের কোরআনের কভারে রাখে। সো দিস থিংস আই ওয়াজ এক্সপ্লোরিং। তখন আমার মনে হচ্ছে আচ্ছা এই যে জানাজার এই যে গোসলখানা এই জিনিসটা, আই নিড টু সি দিস, not as a morbid emotion or stuff. No. I just need to see this because this is a very close part of life, and does it desensitize myself to life? Naki I have more understanding about life. So আপনি যেটা বললেন যে how do these people go back to life? Exactly. And মানে তুমি সারাদিন তুমি you touch body যেটার কোনো লাইফ নাই, and then you go home, you touch bodies that has full of life. Exactly. And when the idea came to me, I'm like, I need to write it down. Maybe someday I'll make a music video like that. Why not? Right. ভাই এইটার এক্স্যাক্টলি এই মানে ইমোশনটা নিয়ে হচ্ছে একটা মুভি আছে, এটা বারুণ গ্রোভারের স্ক্রিন প্লেতে, নাম হচ্ছে মাসান। তো ওইখানে হচ্ছে একটা ছেলে সবসময়, এটা ভিকি কৌশল, সে হচ্ছে যে সবসময় মর্গে কাজ, মানে হচ্ছে যে শ্মশানে কাজ করে। তো একদিন কি হয়েছে, হঠাৎ করে শুনছে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক মানুষ একসাথে মারা গেছে। সো সবগুলা লাশ আসছে এবং তার মধ্যে তার গার্লফ্রেন্ডের লাশটাও ছিল। মানে পুরা লাস্টে মানে মুভির লাস্ট পার্ট হচ্ছে এটা, এন্ড সে নিজে তার গার্লফ্রেন্ডের মানে শ্মশানে হচ্ছে নিজের গার্লফ্রেন্ডের লাশ পোড়াইছে অ্যাজ আ প্রফেশনাল। মানে হচ্ছে যে আপনি এতদিন ধরে মানে প্রফেশনের মধ্যে আছেন, এন্ড আপনার প্রিয়তমার লাশ আসছে, এটাকে আপনি একজন প্রফেশনাল হিসেবে আপনি পোড়াইতেছেন। সো মানে ইমোশনটা জাস্ট অন্য লেভেল। Wow, great story though, man. Spoiler alert. Spoiler alert. Well, fine. প্রাইভেট এক্সপেরিয়েন্স জিনিসটা আমি একটা জিনিস আস্ক করতে চাই, জন ভাইয়া আপনি কি এমন কোন মিউজিক বানান কিংবা আপনাকে এমন কোন মিউজিক আছে যেটা একমাত্র আপনি প্রাইভেট সিচুয়েশনে রাখছেন, কখনো পাবলিক হবে না? আমি যখন দেখলাম স্টার ওয়ার্স এর ক্রিয়েটর কিংবা বিভিন্ন মানে ফিল্ম মেকার, তারা জাস্ট প্রাইভেট এক্সিবিশনের জন্য কিছু মুভি বানায় যেটা ওয়ার্ল্ডের জন্য উন্মুক্ত না। So do you have certain tracks or something যেটা আপনি খালি প্রাইভেট রাখছেন which will be never revealed to the world? No, I have few songs that will never
see the day of the light till I'm gone. Okay. So I have song insurance. Insurance. Nice. And আমরা I ভাবছি- feel like ওই গানগুলা is more appropriate when I'm gone. Okay. এক্স্যাক্টলি It will be more আসলাম, মানে ওটা কি আপনার মরণোত্তর আপলোড হবে, মানে আফটার ইওর ডেথ তারপর আপলোড দিবেন? Hopefully মরণ- যদি আমার ভাইরা ফাইল খুঁজে পায়। But yeah, did you not think about it, like post the schedule করে রাখা যায় ভাই, so since you don't have the plan to live long, like we will all be dead by 2100, right? So ওই টাইমে একটা পোস্ট দিয়ে স্কেডিউল করে রাখেন, have you thought about it or planned it? ভাইয়া বুধবার বিকাল 5টায় কইরেন, ওই সময় রিচ ভালো হয়, এটা আমরা রিসার্চে দেখছি। বাংলাদেশের কনটেক্সটে নাকি? হ্যাঁ বাংলাদেশের Okay. Wow, that is some data analysis, man. মরে গেছেন তো কি এটা হয়েছে, আসলে- সাবস্ক্রাইবার এটা- রিচের ভ্যালু তো আর কমে না। দোয়া করে আমার আপলোড স্কেডিউল এটাকে ফান করে ফারান ভাই এটা বলছে, আমি প্রত্যেক বুধবার বিকাল 5টায় কন্টেন্ট আপলোড দিই। Wow. না আমরা ইন্ডিভিজুয়ালি আমরা এটা নিয়ে আগে একটা এপিসোডে কথা বলছিলাম, আমরা ভেবেছি যে ভিডিও রেকর্ড করে রেখে যাব, যে এটা মৃত্যুর পর আপলোড হবে এই টাইপ, বাট ওরকম ভিডিও আমি এখন রেকর্ড আপলোড, হ্যাঁ বাট এরকম কোনো ভিডিও আমি রেকর্ড করি নাই এখনো, বাট করা উচিত। আমি Yeah, এবং you বাকিদের আমি রেকমেন্ড And করব যে NFT টাইম যেটা আসতেছে বললা, তো অবশ্যই করা উচিত। 100%। Yep. এটা আপনার কখনো কি মনে হয় না, মানে আপনার কি মাঝে মাঝে মনে হয় না যে ইউ হ্যাভ সো মেনি আইডিয়াস টু এক্সিকিউট বাট লাইফ ইজ টু শর্ট টু এক্সিকিউট অল অফ দোস আইডিয়াস? এজ এ মিশন এটা মনে হয় না? Absolutely. অনেক সময় মনে হয়, অনেক সময় মনে হয়। যেমন right now আমার ব্রেইনে I have 10 content ideas, but আমি জানি আমি মানে যদি সবগুলো বানাতে চাই কোনোটার প্রতি ঠিক মতো আমি জাস্টিস করতে পারবো না। So I'm like, you know what, hold on, একটা করে আস্তে আস্তে ওইটাই। ওইটাই, Or you create a limited number of songs, maybe 100, maybe 50, for some 20. ওইটাই সবাই যদি এরকম আমি গান বানায়, ম্যান, হ্যাঁ তাহলে ঝামেলা। প্রত্যেক দিন একটা আপনার উচিত আমি ভাই দেখলাম একটা বলেন, অ্যালবাম বলেন। করা, যেই অ্যালবামে 30 সেকেন্ডের মিউজিকই থাকবে বা 30 সেকেন্ডের গানই থাকবে, ওইটা হবে টিকটক আর ইনস্টাগ্রাম রিলস ওইটা স্পেশাল, টিকটকের জন্য ওইটা শুধু ওখানেই এটা- পাবলিশ হবে, এবং ওটা ভালো দিয়ে বলছো। আমরা ইয়ে করব, রিমিক্স করব, যেটা করে আর কি Remix রিলস করবো, বানানোটাকে কি বলে, রিলস সবাই পায় না, আপনি তো পাবেন, আপনি আইফোন চালান, যারা আইফোন চালান তারা না, রিলস পায় না বাংলাদেশে এখন। আমার এখানে রিলস ইজ নট লাইক কমপ্লিটলি, মনে করো 5% আসছে রিলস এর, পুরোটা এখনো রিলস বাংলাদেশে অ্যাভেলেবল হয় নাই সবার জন্য। এটা আমি দেখছি যখন আমি রিয়েলাইজ করছি আমার রিলসে কোনো লাইক পড়ে না, তারপর আমি ভাবলাম যে আমি রিলস পাবলিশ করি, আমি এত ফেমাস, কেউ লাইক দেন না কেন আমার রিলসে? তারপর আমি বুঝলাম যে রিলস দেখাই যায় না বাংলাদেশে। দেখা যায় না। আর যে ইনস্টাগ্রাম মিউজিক ইজ নট অ্যাভেলেবল ইন ইওর রিলিজন। ট্রু। জন ভাইকে ওই পোস্টে Yes, স্পটিফাই সিইও যে বলছে যে সাউথ এশিয়ানরা টাকা দিয়ে মিউজিক কিনতে চায় না, হ্যাভ ইউ সিন দ্যাট পোস্ট? Yeah. One of the আপনি তো আরো greatest ভালো বুঝতে culprit- পারবেন এগুলা, রাইট? মানে হোয়াটস পিপল মেন্টালিটি, লাইক হাউ ডু দে ট্রিট মিউজিক when it comes to paying for it? আপনি কি দেখছেন? What has been experience? এক্সপেরিয়েন্স না, আমাদের কাছে সবকিছু এন্টারটেইনমেন্ট, এন্ড মিউজিক ইজ নাথিং লাইক, ধরো ওটা যে একটা আলাদা একটা শ্রম যেটা কিছু যায়, সব এন্টারটেইনমেন্ট। ওই যে একটু আগে যে বললাম, ক্যামেরা নিয়ে দাঁড়ায় আমি মোটিভেশনাল স্পিকিং করতেছি, ফুড ব্লগিং করতেছি, নাচ করতেছি, মেকআপ করতেছি, একজন টুংটাং করে গান করতেছি, সব এক হয়ে গেছে। সো আমি যদি এখন একজনের স্পিচ শুনি 10 মিনিট ধরে, আমি তোমার মিউজিককে কেন অ্যাপ্রিশিয়েট করবো? মানে আমার ব্রেন তো সিগন্যাল দিচ্ছে আমাকে ওর কথা শোনার জন্য। হাউ দিস ইজ ডিরেক্টলি মেকিং মি ফিল বেটার অ্যাবাউট মাইসেলফ। মিউজিক তো আই নিড টু ইউজ মাই ব্রেন, আই ডোন্ট হ্যাভ টাইম ফর দ্যাট। ভাই আপনার কি মনে হয় এমন কোন সময় আবার আসবে যখন আমরা বাংলাদেশের মানুষদের দেখবো যে তারা টাকা দিয়ে গান কিনে শুনতেছে, লাইক মেজরিটি টাকা দিয়ে এরকম গান কি কিনে সময় ছিল? শুনতেছে? আগে কোশ্চেন হচ্ছে, আগে কি এরকম সময় ছিল? আমার আর জন ভাইয়ের সময় ছিল। আমি আমার আমরা সিডি, জীবনের, কত সিডি কিনছি আমরা। তুমি সিডি কিনছো, ভাই, আমি আমার জীবনে মনে আছে যে আব্বু টিফিন খাওয়ার জন্য দিত 5 টাকা, অনেক কম। সারা সপ্তাহে ওই টাকা জমায় প্রত্যেক সপ্তাহে একটা ক্যাসেট কিনতাম, সারাদিন স্কুলে না খাই থাকতাম। তখন তো চিন্তা করি নাই যেটা আমি আমার কষ্টার্জিত টাকা দিয়ে একটা আর্টিস্টকে আমি ওর
আমার তখন মনে হচ্ছে এটা সম্মানী। নর্মাল, আমি 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 গান শুনবো, আমি তো অবশ্যই টাকা দিব। আমি কি একটা দোকানে ঢুকে আমি কি ক্যাসেট চুরি করে নিয়ে চলে যাবো? এই গেলাম আমি শুনি বাসায় গিয়ে। এটা তো তো নর্মাল ছিল। হ্যাঁ, তো ভাইয়া কি মনে হয় আবার কি কখনো এরকম সময় আসবে যখন মানুষের কাছে আবার এটা নর্মাল হবে? আমার মাঝে মধ্যে কি লাগে জানো, আমার মাঝে মধ্যে মনে হয়, আমি জানি না তোমরা কেউ ড্রেক, কানিয়ে ওয়েস্ট ওদের ফলো করো কিনা, আমার খুব অবাক লাগে। আরেকটা লোক আছে, আমি মনে করি হি ইজ জিনিয়াস অফ অল জিনিয়াসেস, ওর নাম হচ্ছে ডিজে খালেদ। সাফারিং ফ্রম Okay. সাকসেস। ওর কাজ কি জানো, ওর কাজ হচ্ছে প্রত্যেকটা ফেমাস ধরো টপ 40 আর্টিস্ট, ডিজে খালেদ ছিল ওই পিছে। খালি গানের ফার্স্ট 30 সেকেন্ডে ওর খালি একটা কথা বলবে, ভুলেও গেছি, খালি ওর নাচের একটা কথা বলে, With the best music. With the best music. the best music, DJ Khaled. And that guy is and he's a Muslim. ও সকালবেলা উঠে বলে, ও আল্লাহ এরকম একটা সকাল দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আবার ওইদিকে পরে তিনি সন্ধ্যাবেলায় হাতে মদ and booty shaking. DJ Khaled. I am like, who is this guy? I want to be this guy. I have everything in life. My religion, my party. সব কিছু। I just don't know. মানে সো আমার মনে হয় আমাদের বাংলাদেশে আমরা এখনো একটা বাংলাদেশ এবং মানে সাবকন্টিনেন্ট আমরা একটা মিউজিকে একটা ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে আছি। বাংলাদেশে মোস্টলি ডেফিনেটলি উই জাস্ট ডোন্ট নো কোথায় গিয়ে কি করলে অ্যাকচুয়াল টাকাটা আসবে বা কিভাবে মনিটাইজেশনটা করতে হবে, উই স্টিল ডোন্ট নো। আর সবাই ওই যে যেটা বললাম নাম্বারস গেমের খেলা, এটা তো আমাদের মা বাবার দোষ, আমি আর কাউকে দোষ দিব না। ছোটবেলা থেকে শিখাইছে যে ক্লাসে ফার্স্ট হলে জীবনে ইউর দ্য বেস্ট, ইউ দ্য বেস্ট ক্লাসে ফার্স্ট। সো এখন শিখে গেছে যে ও ইউটিউবে নাম্বার বেশি হলে তার মানে বেস্ট আর্টিস্ট, ও তার মানে স্পটিফাইতে তোমার এতগুলা স্ট্রিম হলে ইউর দ্য বেস্ট। আপনি ডিরেক্টলি বললেন যে মানে ইউ ব্লেম দ্য প্যারেন্টস, মানে ইউ হ্যাভ ভেরি স্ট্রং এন্ড সলিড আইডিয়াস অ্যাবাউট প্যারেন্টস। সো এটা অনেকে বলতে চায় না, তারা ভাবে যে এটা স্ট্রেট অ্যাডমিট করলে ইটস ডিসরেসপেক্টফুল টুয়ার্ডস দ্য প্যারেন্টস। বাট আমার মাঝে মাঝে জিনিসটা মনে হয় যে ভাই we should be questioning this because we should have better parenting. কোয়েশ্চেন না শুরু করলে এটা জেনারেশন পর জেনারেশন ভিশিয়াস সাইকেলটা চলতে থাকে। সো আপনি কি এই জিনিসটা দেখেন যে জাস্ট প্যারেন্টিং এর কারণে অনেক মানুষের লাইফ এমন ভাবে আসে যেটা হয়নি কখনো? মানে why do you have such strong or bold ideas about it? How do you relate to it so closely? এটা আমি জানতে চাচ্ছি প্যারেন্টিং এর বিষয়টা। My parents, they love me the most. I am a musician because of that. আমার আব্বু আম্মুর আমাকে যতটা ফ্রিডম দিছে ওটার জন্য আমি তাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ যে আমি মিউজিশিয়ান, আই হ্যাভ আ লিভিং ফর দ্যাট। হেন্স ছোটবেলায় যদি তারা আমার একটা এই ট্যালেন্টকে অ্যাড্রেস করতো, মেবি আই উড হ্যাভ নোন দ্যাট I'll be a musician a lot earlier. যখন আমি ছবি আঁকতাম যদি আমাকে বলা হতো যে আচ্ছা এখন ছবি এঁকো না, এখন তুমি ম্যাথস করো, that is where parenting is gone horribly wrong. You should say, wow, ঠিক আছে ম্যাথস পরে করো যখন তোমার পড়তে ইচ্ছা করে। You shouldn't say, you know, because as you can see যে তুমি ম্যাথ ওকে 2 ঘন্টা করে you're getting or 25 মার্কের পরীক্ষায় he or she is getting 15, আর ও ছবি আঁকতেছে 5 সেকেন্ডের জন্য তুমি ওকে থামাই দিলা আর ছবি আঁকা কম্পিটিশনে aced it. Use your brain. You're not using your brain. You're using brain যেটা তোমাকে সিস্টেম বলছে তোমাকে ফার্স্ট হতে হবে ক্লাসের সেকশনের ফার্স্ট বয়, বিকজ এই সেকশনের ফার্স্ট বয় ওই লেডি সেকশনের ফার্স্ট গার্ল প্রেম করবে, তারপর তাদের একটা বিয়ে হবে, এই ফার্স্ট মিলে বিয়ে যে বাচ্চাটা হবে আরো ফার্স্ট হবে। You know, the thing that we preach to our kids. এভাবে জেনেটিক্যালি একটা সময় আসবে যখন আমরা 100 বছর পর দেখবো শুধু ফার্স্ট হচ্ছে সবাই, আমরা ওই জিনটা আস্তে আস্তে বাইর করে ফেলবো আমাদের জিন পুল থেকে। লাস্ট বলে কিছু নাই, সব ফার্স্ট। এই ব্যাপারটা নিয়ে আমি এখন হচ্ছে সবচেয়ে আনকমফোর্টেবল একটা পজিশনে এনায়েত সবসময় মনে হয় ফার্স্ট হইতো, সার্টেনলি বললো যে সে ফার্স্ট বয় আর কি, মানে না আমি ফার্স্ট বয়, আমি কোনোদিন ভাই হচ্ছে ফার্স্ট বয় ছিলাম না।
এটা আগেই বলে রাখি। আচ্ছা একটা জিনিস আচ্ছা হচ্ছে যেই ব্যাপারটা ওই যে প্যারেন্টিং নিয়ে যে কথাটা বলা হইতেছিল সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এখানে সিস্টেমটাকেই ব্লেম দিতে পারি। কারণ হচ্ছে যেই মানুষটা হচ্ছে আপনি যদি প্যারেন্টদেরকে যদি খারাপ বলেন মানে এই সেন্সে তখন না না আপনি আমি যদি প্যারেন্ট একজন থেকে খারাপ বলতেছি না। না, 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 আমি না আপনি বলছেন, আপনি বলছেন। তো ওকে ওইটা হচ্ছে মানে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল মানুষজন আসলে এই জায়গাটাতে খারাপ না, বাট হচ্ছে ওই যে সিস্টেমের ইয়েটা আমি জাস্ট ক্লারিফাই করলাম what আরকি are you জনতার মানে what কথাটাই। are you defining system as এনায়েত? মানে সিস্টেম বলতে কি বুঝাইতেছে এক্স্যাক্টলি প্রিসাইসলি? রাইট, মানে জিনিসটা হচ্ছে এমন একটা সমাজ ব্যবস্থা যেখানে মানুষ ক্রিয়েটিভিটিকে অ্যাপ্রিশিয়েট করতে শিখবে ইন্ডিভিজুয়াল সেন্সে, যখন সোসাইটিও এটাকে অ্যাপ্রিশিয়েট করা শুরু করবে। কিন্তু এখন তো আসলে সাপোজ আমার আব্বা যদি আজকে এটা যেটা হয় আরকি ইন দ্য রিয়াল ফিল্ড, যে একজন গান গাইতে গিটারের ব্যাগটা নিয়ে হচ্ছে বাইরে যাইতেছে। সাপোজ ললিত কলা একাডেমিতে যাইতেছে, আমাদের বাসার পাশে আছে। আমি দেখছি মানে ধরেন ওর আব্বা ওকে সাপোর্ট দিল। নেক্সট দিন কি হবে জানেন? ওর আব্বার ফ্রেন্ডরা যারা আছে, যে ফ্রেন্ডের সাথে উনি মিশতেছে, ওই ফ্রেন্ডরা যেয়ে ওই আব্বাকে হচ্ছে বলবে, "কি ব্যাপার আপনার ছেলেকে আপনি গিটার ব্যাগ কাঁধে নিয়ে কই পাঠাইতেছেন? এখন ওকে এগুলা কেন শিক্ষা দিতেছেন?" সো আপনি যদি এই সোসাইটির এই জিনিসটার বিরোধিতা করতে যান, অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আপনাকে সেই লেভেলের স্ট্রং হইতে হবে। বাট বাংলাদেশের মোস্ট প্যারেন্টস তো হচ্ছে আসলে ঐরকম স্ট্রং না। অ্যান্ড দ্যাটস ওয়াই আই থিংক সোসাইটির একটা পিয়ার প্রেশার এর কারণে ওভারঅল ইফেক্টটা হচ্ছে দেখা যায় সেকেন্ড জেনারেশন, অর্থাৎ হচ্ছে যে ওই ছেলেটার উপর পড়তেছে। এনায়েত বেশি যেমন বলে ছোট এনায়েতের ইউটিউব চ্যানেলও বন্ধ করে দিবে ওর বাবা। ও ও স্ট্রং না no. বলতে ওই স্ট্রং মানে সোশ্যাল কনটেক্সটে এনায়েত মিন করছে, ও সবাইকে দুর্বল বলে না বাই দ্য ওয়ে, জাস্ট ট্রু। না যেমন মায়ের আমি আসলে। আমি আমি আমার রিলেটিভদের মধ্যে অনেকে এরকম দেখছি যে ধরো আমার কোন কাজিন হয়তো didn't do well, সো আমি এরকমও বলতে শুনছি যে পাশের বাসার ও কি হুম। একই জিনিস খায় তোমার মতো, ও ভাতই তো খায়, ও কি অন্য কিছু খায়? হ্যাঁ, ও কিভাবে তোমার থেকে এক তো মার্ক বেশি পাইলো? হুম। বলো তুমি আমাকে। and it always made me wonder যে why is this like important যে পাশের বাসার what is this behavior? আমি সারা জীবন চিন্তা করতাম এটা মানে কি, এটা কি ধরনের কোয়েশ্চেন। তো এটা আমাদের আই থিঙ্ক এখনো আছে, এন্ড দিস ইজ রিয়েলি একটা, এই জন্য হয় কি দেখবা ছেলে মেয়েদেরকে ইন্ডিপেন্ডেন্ট হতে দেয় না। একটা টাইমে গিয়ে ছেলে মেয়েরা মনে করো নো তুমি যাবা না, তুমি ওখানে যেও না, তুমি ভয় পাবা, আমি করে দিচ্ছি, না না এটা করে না, এটা করো না, না না এটা করে না, এটা করে না। এটা হয় কি একটা টাইমে বড় হয়ে, যেমন আমি একদম আমার রিয়েল এক্সপিরিয়েন্স, আমার বাবা অলওয়েজ টুক কেয়ার অফ অল দ্য ধরো গভর্নমেন্ট জাতীয় যত কাজ থাকে না, ধরো অ্যাডমিট কার্ড, আইডি কার্ড, হ্যাঁ পাসপোর্ট টাসপোর্ট, হি টুক কেয়ার অল অফ ইট অল হিজ লাইফ। আমি খালি আমার বার্থ সার্টিফিকেট বের করতে গেছি একবার উইদাউট মাই ড্যাড, আমি করব, আমাকে করতে দাও। I had to waste 2 weeks of my life to get my birth certificate. And আমি আমার বাবাকে এসে বলতেছিলাম যে আব্বু এই প্রসেসটা, আমি কিন্তু এই প্রসেসটাকে ব্লেম করতেছি না, তুমি যদি আমাকে আগের থেকে এই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করাতা তাহলে আমি বুঝতাম যেটা নর্ম। এখন আমার কাছে এটা তো মোস্ট অ্যাবনর্মাল থিং লাগতেছে। You should have made me do this way back. True, absolutely true, absolutely true. I can relate to this on tax level. এই সেম জিনিসটা আমার ট্যাক্স এক্স্যাক্টলি আমি আজকে আমার রিটার্ন জমা দিয়ে আসছি, আমি এক্স্যাক্টলি এই জিনিসটা ফেস মানে হচ্ছে যে এনায়েত খুব লেট করে রিটার্ন জমা দিয়েছে, আজকে 30 তারিখ এনায়েত। হ্যাঁ শেষ, এখন 30 কালকে তারিখ দিলে পেনাল্টি খাইছি, আচ্ছা, কালকে দিলে পেনাল্টি খাইছি। আজকে না ট্যাক্স জমা দেওয়ার শেষ দিন? হ্যাঁ 29 তারিখ হইছে, এখন তো 12টা বাজে। আচ্ছা সরি 12টা বেজে গেছে, 29 তারিখ, 30 তারিখ হলো শেষ দিন। আপনারা যারা ট্যাক্স দেননি আপনারা ট্যাক্স দিয়ে ফেলুন, যারা এই ভিডিওটা দেখছেন সুনাগরিক হিসাবে ট্যাক্স। জন ভাই আপনাদের রিটার্ন কি আপনারা নিজেরা লেখেন, মানে জন ভাই কি নিজে লেখেন নাকি অন্য কেউ লেখে? যদি নিজে লেখেন তার মানে হচ্ছে যে মানে আপনি বুঝেন জিনিসগুলো ভিতরে। Are you crazy? I have a lawyer. পাগল নাকি আমি? আমার ধরো ভিসা অ্যাপ্লিকেশন, মানে এটা তো আমার কাছে সবচেয়ে লাগে যে যখন ভিসা অ্যাপ্লিকেশন বইটা দেয় আমার তো মনে হয় যে এই আমি জীবনে এত মোটা বই জীবনে পড়ি নাই, মানে এক দেশে যাইতে আমি এইগুলো পড়বো। হেই হ্যালো, আর ইউ ফ্রি? প্লিজ ডু দিস ফর মি। আমি কয়েকদিন আগে ইয়েতে গেছিলাম ইউএই ঘুরতে, তো দুবাই আর শারজাহ, এবং এই ফার্স্ট আমি জীবনে নিজে ভিসা করি নাই, একটা ভিসার ট্রাভেল এজেন্ট বাংলাদেশি, বিকজ আমার সাথে আরো অনেকে গেছে, সবারটা করছে। তো আমাকে বলে কিছু লাগবে না, শুধু পাসপোর্টের কয়েকটা ছবি আর আপনার একটা ছবি সফট কপি, আসল না, পাঠায় দেন।
তো আমি পাঠায় দিছি, তারপর কিছুদিন পর বলছে যে আপনাকে আনএমপ্লয়েড দেখায় দিচ্ছি। তো বললাম যে আমি তো আচ্ছা, আনএমপ্লয়েড আচ্ছা। না, যে হ্যাঁ এক্স্যাক্টলি। আনএমপ্লয়েড দেখাইলে ইউএই যাওয়া সহজ, আনএমপ্লয়েড দেখায় দিই। তো তারপর আমাকে আনএমপ্লয়েড দেখায় দিছে এবং আমি ইউএই গেছি, ইউএই ঘুরে চলে আসছি পুরোপুরি আনএমপ্লয়েড। বুঝলাম না, এটা ভিসা দেওয়াটা বেশ, আপনারা যারা ও ইউএই যেতে চান, ইউএই ভিসা পাওয়া দুনিয়ার সবচেয়ে সহজ কাজ। পাসপোর্টও নেয় না, কিছু লাগে না, পাসপোর্ট জমাই এই নেয় এই না। এই 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 দেশটাকে আমি এই কারণে খুব অপছন্দ করি। আমি বলি এই ইন্টারন্যাশনাল রিলেশনশিপ এন্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স এর ব্যাড বয়। যত ধরনের বাজে ডিসিশন দেখবেন সব জায়গাতে ইউএই এর একটা হাত, মানে ইউএই এর নাম থাকবে। এই যে প্যান্ডোরা পেপারস, ইউএই এর নাম আছে। তারপর হচ্ছে রাইট পেগাসাস রাইট কেলেঙ্কারি হ্যাঁ হইছে, ওই জায়গার মধ্যে হচ্ছে যে মানুষের ফোনের মধ্যে ইয়ে করে যে ওই জায়গায় ইউএই এর কয়েকজন পলিটিশিয়ানের নাম আছে। মানে সব আমার জায়গাতে এই এই দেশ, দেশটা আছে। আমি একটা দেশকে জাজ করি সেই দেশ পাসপোর্ট জমা নেয় নাকি ভিসার জন্য, এই হিসাবে ইউএই নেয় না। সো ইউএই ভালো। চেক রিপাবলিক নেয় নাই আমার কাছ থেকে, চেক রিপাবলিকও ভালো। আমি শুনছি কায়রো নেয় না, বাট কায়রোতে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নাই। যারা পাসপোর্ট আমার কাছে থাকলে আমার সেফ লাগে, পাসপোর্ট নেওয়ার দরকার কি। তো পাসপোর্ট যারা নেয় না তারা সবাই ভালো। ভাইয়া কখনো ইউএই ঘুরতে গেছেন? না জানেন নেভার না, বিন এটা টু। ওভাররেটেড। যায় না, দেওয়া দরকার নেই। Now you know. আমার মনে হয় আমার ভাই মনে আমি হয় বাংলাদেশের overrated। ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে গেছিলাম, এই যে টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা বাংলাদেশ সেরা খেলা খেলে আসলো, ওটার একটা ম্যাচ আমি ও এটা দেখছি। দেখছি। ব্যাস I স্টেডিয়ামে যে don't know. ভিডিও আপলোড দিছে একটা। I don't know to feel happy for you or sorry for you. I just don't know. লিটন দাস যে আমি- ক্যাচটা মিস করছে ওটা নাকি ভাই লাইভ লিটন দাস একদম আমার চোখের সামনে একটা ক্যাচ চোখের মিস সামনে। করছে, তারপর মাঠের ওই পাশে যে আরেকটা ক্যাচ মিস করছে। Horrible. যাই হোক, ব্যাপার না ভাই, আপনাকে অনেকক্ষণ আটকায় রাখছি, 12:20 বাজে। থ্যাঙ্কস আ Yeah, I লট think আমাদের no worries. আমাদের Thank you so এত much. এত টাইম দেওয়ার জন্য। অনেক ভালো লাগলো কথা বলে। তেমন কোনো সিরিয়াস আলাপ হয় নাই, আমি এখন এই যে কনক্লুশন দিচ্ছি সুন্দর করে, তেমন কোনো সিরিয়াস আলাপ হয় নাই, সিরিয়াস আলাপ হওয়ার দরকার নেই। আমি জানি না আপনার কেমন লাগছে, আমাদের বেশ বেশ আনন্দ। I had a great time and I would love to meet you, all of you, মানে upfront someday. আমাদেরকে ভাই That আপনার would be- পডকাস্টের সেকেন্ড সিজনে দাওয়াত দেন না? আমরা নিজেরাই আসলে নিজেদেরকে বিভিন্ন আসলে জায়গায় ইনভাইটেশন আমন্ত্রণ জানাচ্ছি, বুঝছেন? পোস্ট দিয়ে আমাদের দিয়ে। কম্বাইন্ড নাম্বারস ভালো তো, রিচ বাড়বে। numbers আবার। Oh, এই God. number- One for the Okay. heart, one for the numbers. আর Okay. No, but actually, I think chalo, I think meet kori. Maybe in my studio. Why not? Sure. ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। Of Yeah. course. Sure thing. Yes. All right, man. 100%. Thanks a lot. I had ভালো a great থাকেন ভাই। time. Thanks a ভালো lot, থাকবেন, হ্যাঁ, ভাই, ভালো ভালো থাকবেন। থাকবেন। It was a pleasure to have you Have a over. good night. Bye. Good night, guys. Bye bye. Bye. Lopez. Damn. Nice. Good one. Good হ্যাঁ, one. nice. আমার just Yeah, আরেকটা ভালো কোয়েশ্চেন ছিল। বাকি ছিল যে how does it feel to have a voice that you can sing with? মানে আমি যদি একটা জিনিস চাইতাম যেটা আমি এখন পারবো না, বয়স হয়ে গেছে, বিকজ গান গাওয়াটা মানে it's not like uploading something, but daily গান গাইতে পারলে, মানে আমি just নিজের মতো যদি গান গাইতে পারতাম, এই যে if I had a voice, ফারহান ভাই যেটা করে আর কি। তাহলে আমি তো গান হ্যাঁ গাই রেগুলার। এক্স্যাক্টলি, এই যে this is ফারহান something হতে পারে, I exactly. envy, যে গান গাইতে পারা is something তুমি really মানে fun. তোমার কেন মনে হচ্ছে তুমি পারবা না? সমস্যা কি? Dude, হ্যাঁ, তুই সাদমান দেখছেন আমার শুরু কি কর। পরিমাণে ট্রোল করছে ছেলে পুলে গ্রুপের মধ্যে। আমি এটা ট্রাই করছি, ঠিক আছে, দেখছেন আমি এটা ট্রাই র‍্যাপ করছি। ছিল ওটা, man. ও আচ্ছা, না ওইটা তো ভালো ছিল, এটা বেশ ভালো ছিল। ওটা খুবই ভালো ছিল। আমরা কিন্তু খুবই এখনো ভালো রেকর্ড ছিল। I করতেছি try, সাদমান, মানে তুমি ওরা আমি অনেক জানি না তুমি ওরা অনেক এফোর্ট দিছে, চলো। রাফিদ আর ওরা অনেক এফোর্ট দিছে, হ্যাঁ, ওরা প্রচুর এফোর্ট দিছে। Fusion I Productions. put them down, I was like nah. আরে না, কি বলছে, কই আমি তো দেখলাম ভালোই এটা তো বলছে। তুমি তোমার কমফোর্ট লেভেলের বাইরে যায় পুরোই একটা নন রিলেটেড জিনিস যেটা হ্যাঁ। তোমার করারই কথা না। So ওইটা তোমার স্কিল কত ভালো ছিল ওইটা দিয়ে তোমাকে জাজ করবে এরকম কি It's আসলে like stand up comedy at this moment, right? এক্স্যাক্টলি আমাদের তিনজনের হ্যাঁ, জন্যই, হ্যাঁ। right? Stand up comedy. এক্স্যাক্টলি আমার আমি স্ট্যান্ড আপ তো এখনো কমেডি সাহস সেটার করতে পারি নাই। অনেকখানি লিখে ফেলছি আমি, এবং হ্যাঁ। আমি এরকম সময় চলে আসবে আর 1-2 দিনের মধ্যে আমিনকে দেখাবো যে কি যা লিখছি। ও বলছে দেখাইতে, তারপর ও বলেছে আমরা আচ্ছা। কিন্তু এখনো পুরো ব্যাপারটা রেকর্ড করছি, ধরুন হ্যাঁ, জনগণ আমি- শুনছেন। কোনো তো সমস্যা নাই। এইটা হচ্ছে প্রথম পডকাস্ট হবে যেখানে হইতেছে গেস্ট চলে গেছে, তারপরে কথা হয় না যে এই উনি তো এরকম করে এরকম করে কি আছে? এটা ডিরেক্টলি রেকর্ডিং এর মধ্যে। যাই হোক, কথা জন ভাই, বলে আপনি না যদি প্রাইভেটে। আমাদের এখনো শুনে থাকেন, জন ভাই যদি আমাদের এই পডকাস্ট আসলে কোনো সময় শুনে থাকে, আপনি যদি এখনো শুনতে থাকেন, জন ভাই কখনো আমরা শুনবে আপনাকে না। এখনো কোনো কমেন্ট করতে দেখবেন। না, তো আচ্ছা। আমাকে আমিন বলছে যে ও পুরা জোক কিভাবে লিখতেছি থেকে শুরু করে পুরা জার্নিটা নিয়ে একটা ভিডিও বানাইতে যায় টিল ও একদম পারফর্ম করা পর্যন্ত। So আমি বলছি কোনো সমস্যা নেই। ওরে, So আমি ওকে সেট লিখে দেখাবো। সেট বলে ওরা বেসিক্যালি এখন 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 খারাপ কিছু লিখতে গেলে লিখলে হচ্ছে যে মানুষজন না, দেখবে যে কিভাবে খারাপ কিছু লেখতেছিল। হ্যাঁ, আর আমি এখন পর্যন্ত যা লিখছি আমি জানি না, আমি স্ট্যান্ড আপ কমেডি লিখতে যাই যেটা বুঝলাম আসলে আমি কমেডি পারি না, আমি মানুষকে পচাইতে পারি।
যেটা আমি আপনি পরে রোস্টার জানলাম। হইতে পারতেন ভালো না? আজকে যেরকম ড্রাগস এর কথা মেনশন করছে ফার্মার্স না 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 রিচ বলা যাবে না। So আমার কোনো Thank you, স্পেসিফিক Farhan. জোক নাই, বাট Control. ওটা বেসিক্যালি পচানো স্টাইলের, এন্ড দেন তারপর ওটার কয়েকটা উইং সৃষ্টি হয়, তারপর মনে করে যে কল ব্যাক চলে আসে, তুমি যে ড্রাগের ব্যাপারটা হ্যাঁ। 5-10 এপিসোড আগে বলতে পারো, মেয়েদের কন্টেক্সটের ব্যাপারটা 10-15 এপিসোড আগের, বাট চলে হেলদি আসে। রোস্টিং সো ওইভাবে চলে আসতেছে, বাট ডিসেম্বর স্পেসিফিকলি 3 জোক ডিসেম্বর 3 তে তো আমরা দেখতে না না যাচ্ছি, ডিসেম্বর 3 তে আমরা আমরা দেখতে যাব। পারফর্ম করব কবে আমি ঠিক শিওর না। এখন ওটা আমি দেখা শেষ আমি হয়নি। ভাবছিলাম যে ডিসেম্বর 3 তে করছেন, সো মিস করব আমি, কারণ ডিসেম্বর 3 তে আমি অন্য জায়গায় থাকবো, তাহলে তো করা যায়। তাহলে তো এনে তুই বানাই ফেল। আমার তো এখনো সমস্যা সাহস কি? নাই এটা। আমারও সাহস নাই, আরে আমার আমরা এটা কেউই নাই। পারি না, ঠিক আছে, মানে এটা আমাদের আপনাদের পারার কথা না। পারার কথা, হ্যাঁ। সো আমাদের লেটস পারার গিভ ইট কথা আ না। শট। কেমন লাগে আসলে It's কিন্তু just fun. আউট অফ কমফোর্ট জোনের ব্যাপারে কিন্তু মানে এরকম 20 years পর you will feel লেখা good উচিত। যে তুমি এটা করছো। হ্যাঁ, লাস্ট 2 মাসে কয়টা ইউনিক জিনিস করছি যেটা আউট অফ কমফোর্ট জোন? কয়টা? লাস্ট 3 মাস কিছুই করিনি, সবকিছু এখন কমফোর্ট জোনে চলে আসছে। কমফোর্ট জোনে চলে আসছে। দ্যাটস এ গুড থিং And a bad thing, হ্যাঁ, ব্যাড থিং। মজা নাই। So এটা মজা ট্যাক্স হবে কমফোর্ট মানুষের- জোনে আসছে ভাই এইটা। আমি আমার ট্যাক্স নিজে করি না, আমি সবসময় ফার্স্ট 3 মাস যখন শুরু হয় আমি একদম শুরুতে করবি, বাট আমি নিজে কখনো করি না। আচ্ছা আমি পরে যে আমি নিজে করি ইচ্ছা করে, কারণ কি আবার হচ্ছে প্রথমবার আমি নিজে করছিলাম, তো তারপরে দেখছি যে মানে আমি মোটামুটি পারি জিনিসগুলো, তো এরপর থেকে আমি 2বার করলাম, 2বারই নিজেই করছি। আর হচ্ছে আমার কাছে যে জন ভাই নিজে প্রথম যে কথাটা বলছে যে আমি তো নিজে কখনো গভর্নমেন্ট জিনিসগুলো হ্যান্ডেল করি নাই, সো মানে আমি এখন পারি না। আমি এখন ইচ্ছা করে ট্রাই করতেছি যে জিনিসগুলো এতদিন ধরেন আব্বু হ্যান্ডেল করতো বা যে কোনো কিছু, ওইগুলো আস্তে আস্তে নিজে করার, যাতে করে মানে জিনিসটা প্র্যাকটিস হয় আর কি। নাহলে দেখা যাবে যে আমি পরে একটা সময় পর্যন্ত কিছু, স্পেশালি বাজার করা ব্যাপারটা শেখা উচিত। ইয়েস ভাই, আমি লাইফে ভিডিও- একবার মনে হয় জাস্ট নিজের ইয়েতে বাজার করছিলাম। আচ্ছা, আমাদের ভাই। আরো অনেক না, আমি বাজার তো আমি রেগুলারলি করি, আমি যখন আয়ারল্যান্ডে থাকি, কে করবে বাজার? আয়ারল্যান্ডে বাজার করা, বাংলাদেশে বাজার করার মধ্যে আকাশ পাতাল তফাৎ ভাই। বাংলাদেশে যদি বাজার করেন, আপনার একটা দাম ধরেন, এই যে ডাইরেক্টের দাম যদি 50 টাকা হয়, আপনার কাছে 500 টাকা চাপে, আর আমি আপনি ভাববেন মনে যে হয় 400 টাকা বাংলাদেশে দিয়ে কিনাই না, ভাববেন জিতছেন। আজকে আমি রিক্সায়, এই যে একটু আগে পডকাস্ট শুরু করার আগে আমি ছিলাম হলো জিনজিয়ানে, থাই স্যুপ খেতে গেছিলাম। তো ওখান থেকে আমি নেমে একটা রিক্সা নিচ্ছি, দেখি রিক্সাওয়ালা হাসতেছে। তো আমি বলছি যাবেন নাকি, উনি অলরেডি হাসতেছে। তো আমি ভাবছি যে আমি যাবেন নাকি এটা এমন কোনো ভাবে জিজ্ঞেস করছি নাকি যে উনি হাসতেছে আমার কথা শুনে। আমি জিজ্ঞেস করছি ভাই আপনি হাসেন কেন? তো বলে যে উনি একটু আগে আরেকজনকে রিক্সা চালায় দেখতে গেছে, মানে রিক্সা চালায় যাইতে দেখছে, যে উনার গ্রামেরই, কিন্তু উনার গ্রামে ও হইলো মেম্বার ইলেকশন, ইউনিয়ন মেম্বার ইলেকশন করবে। তো ও গ্রামে যখন থাকে তখন বলে যে আমি মেম্বার, নেক্সট বছর আমি ইউনিয়ন মেম্বার ইলেকশন করব, সবকিছু গুছায় আনতেছি। তো তাকে নাকি সে রিক্সা চালায় যাইতে দেখছে মাত্র, এই জন্য সে হাসতেছে। গুড, মানে হচ্ছে যে That's good in a way. গ্রামে কিন্তু আমি জিনিসটা দেখছি, মানে মেম্বার যারা হয় তারা কাইন্ড অফ যে খুব অন্য গ্রহের কোনো মানুষ এরকম না, গ্রামের মেম্বার represent the people, come একদম from the people. নিজের লেভেলেরই হয়। সো ওই কারণে হয়তো দেখতে পারে ভালো, খারাপ না কিন্তু। Nice, মানে nice, হচ্ছে যে আমার ব্যাপারটা বেশ বাংলাদেশে unique এখন লাগছে। রিক্সা চালানো কিন্তু বেশ মানে লুক্রেটিভ একটা জব। মানে বাংলাদেশে রিক্সা চালায় আপনি জানি না কত টাকা পায়, বাট বেশ ভালো একটা স্যালারি পায়। হ্যাঁ, ইভেন তুমি ওই দিনেও কথা distance- হইতেছিল যে বাংলাদেশের রিক্সাওয়ালাদের বেতন 30-35 টাকা নাকি হয়ে যেতেছে। এটা নিয়ে অনেক চাকুরিজীবীরা তুলছে, অভিযোগ তুলছে যে বাংলাদেশের রিক্সাওয়ালাদের বেতন কেন এত বেশি হইতেছে। ডিস্টেন্স ভার্সেস ইনকামের হিসাব করলে রিক্সা সবচেয়ে সবথেকে বেশি expensive. দামি প্লেনের থেকেও দামি রিক্সা। তুমি ডিস্টেন্সকে ভাগ দাও কত টাকা বাট লাগতেছে যেতে। ইন্ডিভিজুয়ালিস্টিক তো ভাই, আপনি, আমার অনেক ফ্রেন্ড আছে যারা বাইরে গেছে, সিঙ্গাপুরে যায়, ওরা মানে ফিল করছে রিক্সা নাই কেন, কারণ ওদের রিক্সা মানে অনেক হাঁটতে ধরেন হয়। একটা এখান থেকে এখানে যাইতেছে, এই রিক্সা এদিকে আসো, আর নাইলে হচ্ছে যে এখান থেকে অনেক হাইটা যাইতে হইতেছে। হাঁটতে সো হাঁটা তো হেলদি ভালো। ব্যাপার, খুবই হেলদি ব্যাপার, হাঁটা ভালো। ও আজকে এক ঘটনা ঘটছে ভাই, মানে হচ্ছে যে আজকে আমি এটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করবো ভাবছিলাম। আমাকে নিচে পাঠাই দেন তো, যেই হোস্ট নিচে পাঠাই দেন তো। এভাবে নিচে পাঠানো যায় না। এটা তো ওই যে পাঠানো যায় তাহলে না। মেরুন নিচে লাল, ঠিক আছে, মানে একটা মানে আমি যেরকম আমি তোমাকে নিচেই দেখতেছি, আমাকে আর এনায়েতকে আমিও নিচে উপরে দেখতেছি। ও তাহলে আমিও সাদমানকে নিচেই দেখতেছি। জন ভাই চলে আমরা যায়, একটু দিক ওলটপালট থেকে হয়ে গেছে। তাহলে ঠিক আছে, হ্যাঁ এটা কাহিনী বলতেছি। ও যেটা কাহিনী হইতেছে, আজকে রিটার্ন জমা দিতে গেছি, তো যখন একসাথে অনেকগুলা লাইন হয় তখন কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গাতেই ইয়ে হয়, ওই যে মানে কিছু লোক যাবে বাসে দিয়ে যায়, ট্যাক্সটা দিয়ে দিবে, কেউ এরকম থাকে সব জায়গাতে, যে কোনো জায়গাতে লাইন চুরি করে এরকম মানুষজন আছে। তো আমি 2-3-4 জনকে সরাইছি এরকম ভাবে যে আপনারা এখানে আইছেন, এটা হবে না, মানে ওই যে ইয়ে করে না, মাঝে দেখবেন কয়েকজন মানুষ চিল্লাচিল্লি করে যে এই ভাই আপনি এখান থেকে সরেন, যাবেন না, আপনি কেন ইয়ে করছেন, কাইন্ড অফ অন্যায়ের বিরুদ্ধে ইয়া করা। তো এরকম করতে পারে। যখন আমি একদম সামনে গেছি, আমার পাশে আরেকজন লোক আসছে, পাশে দিয়া ইয়াটা দিল, ট্যাক্স রিটার্ন দিল, সে লাইন ধরে নাই। আমরা প্রায় আধা ঘন্টা 45 মিনিটের মতন লাইন ধরে তারপরে সামনে গেছি।
তো সামনে থেকে হচ্ছে যে আরেক লোক আমার বলছে যে আপনার শরীরে কি জ্বালা নাই, আপনি আমি এটা শুনে প্রথমে হাসছি কতক্ষণ, আমি এতক্ষণ করলাম কাম জ্বালা তোমার নাই। পক্ষে। না, মানে হচ্ছে উনি বলতেছে যে উনি তখন আমি তখন কি ওই যে অনেকজনকে বলছি তো অলরেডি, আর গতকাল রাত্রে হচ্ছে আমি এডিটিং কইরা অবস্থা আমার মানে পুরো ড্রেইনড আউট অবস্থা, এনার্জি নাই। আমি মানে ৩-৪ জনের পরে ৫ নাম্বার জনকে যে আবার না করবো ওইরকম এনার্জি পাইতেছিলাম না, চুপ করে ছিলাম আরকি। তো ওই লোক বলছে আপনার শরীরকে জ্বালা নাই, আপনি কিছু বলেন না কেন? পাশ থেকে চাইতেছে। আমি জানতে চাই আপনাদের এক্সপেরিয়েন্স কি? আপনারা এরকম পরিস্থিতিতে আসলে কি স্যার, করেন? আমি মানে এটাই বলতাম। আমি মানে হ্যাঁ, এটা একটা জিনিস, লাইন ক্রস করলে কি হয়। আরেকটা জিনিস হচ্ছে যে লিগাল জিনিসপত্র, পেপার ওয়ার্ক, এটা আমিও করতেছি। এবং এরকম যদি কেউ থাকেন ভাই, পডকাস্ট দেখতেছেন যারা এগুলা লিগাল ওয়েতে, সিস্টেমেটিক ওয়েতে করেন, যদি প্রোভাইড করেন, তাহলে হ্যাঁ, আই উড লাইক টু হায়ার পিপল। কারণ আই জাস্ট রিয়েলাইজ যে এমডি সাদমান সাদিক নাম, সো সামনে এমডি ডট আছে। এখন ডট বিভিন্ন জায়গায় ঝামেলা হয়। এখন অনেক আমাকে ঝামেলা হয়। এখন আমার সব সার্টিফিকেট ঠিক করতে হবে, স্টার্টিং ফ্রম এনআইডি, জন্ম নিবন্ধন, এসএসসি, এইচএসসি, ই ইউনিভার্সিটি আল্লাহ! সার্টিফিকেট। এবং হ্যাঁ। আম লাইক আচ্ছা ঠিক আছে, এটাতে সিচুয়েশন আমার যাবে। এমডির পরে ডটটা না দিলে মনে হয় সবচেয়ে সেফ, রাইট? মানে হচ্ছে যে হ্যাঁ, পাসপোর্ট এটা এন্ড আদার্স ভাই, এটা ডটটা না আসলে থাকলে। বলে দেয়া, এই যে তোর যেরকম এমডি ডট আছে এনআইএচ চৌধুরী, ডটটা আমার ডট বিভিন্ন আছে, জায়গায় হ্যাঁ। তোর সিম্বলের মধ্যে অনেক পড়ে না। জ্ঞান। সো বিভিন্ন লিগ্যাল ডকুমেন্টসে ঝামেলা হয়। সো আম লাইক যে ভাই, আমি তো এমডি তো রাখবো, বাট ডটটা নিয়ে যদি ঝামেলায় পড়ি, ডটটা। এখন চেঞ্জ করতে হবে। প্লাস প্যারেন্টসদেরও কিছু নামের মধ্যে এদিক ওইদিক যেরকম শুরু হয়েছে। সো আম লাইক যে কে যদি সার্ভিস প্রোভাইড, বা এই জিনিসটা যদি প্রাইভেট সেক্টরে চলে যায়, যারা মনে করেন হ্যাঁ ৫,০০০ টাকা সার্ভিস, আপনার একদম আইডি সব ঠিকঠাক করে দেবো, সব জায়গায় অ্যালাইন, আই উড পে ইউ আরে মানি। আমাকে আমার এটা তো সেই। আমার এনআইডি করতে মনে কথা আমি ৩ বছর পর মনে হয় পাইছি, তাও আবার আমারটাই হারাই গেছিল, স্পেসিফিক আমার এনআইডি হারাইছিল। সো আমার যে পরিমাণে প্যারা খাইতে হয়েছে এটার জন্য, আমি ভাই আপনি ৫,০০০ আপনি ১০,০০০ নেন, ওই ১০,০০০ টাকা এক নেন, মাস হ্যাঁ। আমি খাইতে তার অনেক গুণ কামাইতে পারবো। So আপনি নেন, করে দেন আমাকে কাজটা শেষ। বাট এই জন্যই তো সিস্টেমটা চলে, রাইট? এই জন্য সিস্টেম হচ্ছে দি ইন্টেনশনালি মেক ইট হার্ড, যেন মানুষ ঠ্যাপকায় যায়, এটার জন্য টাকাটা দেয়। সেম ট্যাক্সের ব্যাপারটাও সেম। আমাদের আরো অনেক স্টার্টআপ টাইপ স্মল ব্যবসা দরকার। এখন ট্যাক্সের লয়ার যারা আমি দেখছি যে ধরো অনেক বয়স্ক মানুষ ধরো, মানে তাদের সাথে ডিল করে শান্তি নেই, খুব একটা অর্গানাইজড না। আমি কি করি তারাও বুঝে না, তারা কি বলে আমিও বুঝি না। খুব মানে তাকে বোঝানো কষ্ট যে কিভাবে আয় রোজগার গুলো হচ্ছে না হচ্ছে, খুব একটা সিরিয়াস না, ভালো ভাইব আসে না। এই সব দুনিয়াগুলায় স্পেশালি যে ট্যাক্সের ব্যাপারটা, আমি জানি না এনআইডি কখনো প্রাইভেটাইজ করবে নাকি, বা এটা করা সম্ভব নাকি কোনো একটা প্রাইভেট কোম্পানির, হবে না। বাট ট্যাক্সের ক্ষেত্রে ইজিলি পসিবল। এই নতুন যারা লয়ার হচ্ছে তাদের উচিত এরকম কোম্পানি দাঁড় করানোর চেষ্টা করা, যারা এইসব ব্যাপারগুলো হ্যান্ডেল করবে, লাইক স্পেসিফিক। হ্যাঁ, ট্রু। এবং ভিডিওতে যারা দেখতেছেন কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু করতে পারেন, কারণ আমি মানে এত বিরক্ত এটা করে, কোন জিনিসটা সাউন্ডস লাইক কমপ্লিমেন্ট বাট ইজেন্ট, সেটা হচ্ছে আমি ট্যাক্সওয়ার্কে আস্ক করলাম, বলছিলাম লাস্ট দিন যে ট্যাক্সওয়ার্কে আস্ক করলাম যে ভাই এই যে এতক্ষণ তো করলেন অনেক একটা, আচ্ছা কার্ডটা বেশি ছিল, নাম্বার লাগবে না, তিনি বলছে আপনারটা সবথেকে বেশি। আই ওয়াজ লাইক ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মাল্টিপল মিনিং থাকতে পারে যে হ্যাঁ আমি ধরাটা খাইছি। পরে আমি বেসিক্যালি ৩ জন, আমার ২টা লয়ার আরেকজন এক্সপার্ট, ৩ জনকে কনসাল্ট করে আমি পুরো জিনিস দেখতেছি, বিকজ এটা ছিলে যায়, ঠিক আছে? আমাকে জাস্ট কোর্সের জন্য যে পরিমাণে দিতে হয়েছে, সো আমি ফাইনালি ফিগার আউট করলাম পরের বছর আমাকে ট্যাক্স দিতে হবে না, বিকজ দেয়ার ইজ এ ট্যাক্স এক্সাম্পশন ল যেটা 2029 পর্যন্ত আছে। এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আপনার অনেক ক্ষেত্রে এক্সাম্পট করে দেয় পুরো জিনিসটা। সো ওই জিনিসটা এবার মিস করে ফেলছি। এনআই তো এটাতে অ্যাপ্লাই করতে পারবি তোর স্পন্সরশিপ কিছুর জন্য। সো আমার তো ওইখানের ইয়ার আগে হচ্ছে যে আমার যে পরিমাণ ট্যাক্স এক্সট্রা কাটে, মানে হচ্ছে যে আমার দেখা যায় যে ওই যে একটা জিনিস মাইনাস করে না যে ট্যাক্স রেয়াত, যেটা আগে থেকে দেয়া আছে, হ্যাঁ, উৎসে কর্তন, হ্যাঁ উৎসে কর্তন, ওইটা হইতেছে বেশি হয়ে যায়, মানে হচ্ছে যে ট্যাক্স পেয়ে থেকে, মানে আমার সবসময় মাইনাস আসে ওইটা, মানে দেখা যায় যে আমার যত ট্যাক্স দেওয়ার কথা তার চেয়ে বেশি ট্যাক্স আমি দিয়ে রাখছি অলরেডি, এইরকম অবস্থা হয়। ট্যাক্সের একটা খুব সুন্দর লুপ হোল আছে যে যদি তুমি স্টক কিনো আর যদি স্টক নেগেটিভে চলে যায়, যে তোমার মনে করো তুমি 2 লাখ টাকা লসে আছো এই বছর, তুমি বেচো নাই কিন্তু তোমার পোর্টফোলিওর ভ্যালু 2 লাখ টাকা লস, তুমি যেটা করতে পারো তুমি স্টকটা বিক্রি করে দিতে পারো। বিক্রি করে দিলে তোমাকে দেখাবে যে এখন আমার -2 লাখ, আমি প্রফিট তো হয়ই নেই, যেটার উপর আমি ট্যাক্স দিব, উল্টা আমার লস হয়েছে 2 লাখ। তুমি 31 তারিখ মানে তোমার ট্যাক্স ইয়ার যেটা আয়ারল্যান্ডে 1 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত, তো ওই 31 তারিখ বেচবা, তারপর 12টার পর আবার কিনবা বা পরের দিন কিনবা, দামে অত অদল বদল হবে না। তুমি এই ট্যাক্স ইয়ারে দেখাবা তোমার 2 লাখ টাকা লস হয়েছে। এই যে লস হয়েছে এই কারণে তোমার এই 2 লাখ টাকা 4 বছর পর্যন্ত অফসেট করা যায়। তুমি বলতে পারবা যে আমার লস ছিল, আমি কিভাবে ট্যাক্স দিব, আমার তো 2 লাখ টাকা লস হয়ে গেছে। স্টকও তোমার থাকলো, পরের দিনই কিনবা, একদিনের তেমন কি দামের আদান প্রদান হবে,
বাট এটার একটা নাম আছে, নামটা আমার মনে পড়তেছে না। খুব সুন্দর একটা সিস্টেম এই পুরো ব্যাপারটা, সেম ক্রিপ্টো দিয়েও করা যায় এই ব্যাপারটা। ভাই উই হ্যাভ টু ফিগার দিস আউট, বুঝছেন? বইটা পড়তে হবে, ট্যাক্স ফাঁকিদার নিনজা টেকনিক। হ্যাঁ, ট্যাক্স ফাঁকিদার নিনজা টেকনিক। আমার একটা ভিডিও সিরিজ আসবে হয়তো, গেইন প্ল্যান, যেটা আমি একটা পার্সোনাল ফাইন্যান্স, না পার্সোনাল ফাইন্যান্স না, যেটা আমি বাংলাদেশের স্টক মার্কেটে ইনভেস্ট করব, পুরো প্রসেসটা লাইক ভ্লগ টাইপ একটা জিনিস, যাবো কোথাও যেখানে যায়। এটা তো আমার দরকার সবার আগে এটা। এবং এখন এবং এটা ট্যাক্সের লটা কি ভাই, যদি মনে করেন 10 লাখ টাকা স্টকে থাকে, ওইটা 10% অর্থাৎ 1 লাখ টাকায় যে ট্যাক্সটা আসতো ওইটা আমি রিবেট পাবো, রাইট? দ্যাটস দ্য পলিসি। এবং 15 লাখের উপর 10% এবং ওটার নিচে 15%। এইটা বাংলাদেশের ট্যাক্স স্টকের ক্ষেত্রে আমি ঠিক 100% শিওর না লটা কিরকম। আয়ারল্যান্ডে আমি যেটা করি সেটা হলো, আয়ারল্যান্ডে আমার 33% দিতে হয় প্রফিটের। সো তোমার ধরো 100 টাকার স্টক ছিল, এখন দাম হয়েছে 200 টাকা, তুমি বেচে দিছো স্টক, 100 টাকা প্রফিট হয়েছে, 33 টাকা আইরিশ গভর্নমেন্টের, 70 টাকা তোমার। এইটা হইলো আইরিশ ট্যাক্স ল। স্টক আর বাড়ি এই একই ধরনের অ্যাসেট, দুইটাকে অ্যাসেট ধরা হয়। সো বাড়ি বেচলেও 33% ট্যাক্স, স্টক বেচলেও 33%। বাড়ি বেচলে 33% ট্যাক্স? হ্যাঁ, বাড়ি বেচলে, গাড়ি বেচলে, সবকিছু বেচলে 33%। সো এগুলাকে, এটাকে বলে ট্যাক্সটা কম কাদের? কর্পোরেটদের না? ওই যে 12% ট্যাক্স বলে যে কর্পোরেট, 12.5% হলো কর্পোরেটদের। তুমি যদি একটা কর্পোরেশন হও, লিমিটেড এলএলসি যদি হও, তুমি একটা লিমিটেড লায়াবিলিটি কোম্পানি যদি হও, সেই ক্ষেত্রে তোমার যে প্রফিট আসবে সবাইকে স্যালারি ট্যালারি দেওয়ার পর ওই প্রফিটের মাত্র 12.5% তোমার ট্যাক্স দিতে হবে, যেটা ধরো বাংলাদেশে 25%। বাট ইন্ডিভিজুয়ালদের ট্যাক্স ইউরোপের সব জায়গায় অনেক বেশি। ব্যক্তি পর্যায়ে ধরো নরওয়েতে 40% ট্যাক্স দেয় মানুষ। অনেক সুবিধা আছে বাকি। হ্যাঁ, তো ধরো স্কুল টুল সব ফ্রি দেয়, ওরা ওইভাবে জিনিসটা অর্গানাইজ করছে যে আমরা সব দিব, টাকা দিয়ে তুমি করবা কি। আমি দেশি কনটেক্সটে বুঝাবো, এবং আমিও বুঝি না, সো আমি একদম মানে ব্লগ স্টাইলে যেখানে যাইতে হয়, বিপিওতে না কোথায় জানি যাইতে হয় অ্যাকাউন্ট খুলতে ট্যাক্সের জন্য। বাংলাদেশে তো তুমি অনলাইনে বসে ক্যামেরা ধরতে দিবে। আমি আই নো পিপল হু নো পিপল, সো ওটা অর্গানাইজ করার চেষ্টা করছি আমি, একটু পাওয়ার টাওয়ার খাটায় আশা করছি। আমি লেজিট, আমিও এখানে আইল জয়েন ইউ, মানে আমি নিজে এটাতে ইন্টারেস্টেড। এবং এটা নিয়ে আমি ঘাটতেছিলাম ভাই এখানে। এগেইন এটা পার্সোনাল ফাইন্যান্স ইজ কাইন্ড অফ ইজি ইফ ইউ নো প্রসেসটা কি, বাট জিনিস হচ্ছে এখানে যে এক্সট্রা এলিমেন্ট সেটা হচ্ছে রিলিজিয়াস এলিমেন্টটা। সো আমিও ওইটা লয়ারের সাথে কথা বলছিলাম, আচ্ছা ঠিক আছে, সো হ্যাঁ এটা রিবেট করার কি টেকনিক আছে, সো ইনভেস্টমেন্ট, স্টক এন্ড স্টাফ, সঞ্চয়পত্র আছে। বাট এগেইন আমি বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, অনেকগুলো আছে, অনেকগুলোতে ইন্টারেস্ট চলে আসতেছে, সো ইন্টারেস্ট অ্যাভয়েড করে আর কি আছে। সো আমাকে বললো আচ্ছা হ্যাঁ বিভিন্ন জায়গায় আপনি ইসলামী ওয়েতে আপনি করতে পারবেন, বাট ওটা ক্যাপ হচ্ছে 60,000। আপনার রিবেট পাওয়ার জন্য 60,000 এর বেশি ইনভেস্ট করতে হবে, বাট এটা ক্যাপই করে রাখে 60,000 এ। মানে দে নো যে কোথায় কে কি করবে, আর ওইভাবে জীবনটা খুব কষ্ট। আমাদের যে প্রবলেম, লাইক ইনভেস্ট করার ওয়ে পাচ্ছে না, বড় একটা সমস্যা। হ্যাঁ ভাই, ওই দিন জানি ট্যাক্সি এর জন্য আমাকে মানে হচ্ছে এরকম একটা আইডিয়া দিয়েছিল যে কি বলে, ধরেন আপনি যদি 30 জুন ব্যাংকের থেকে আপনি টাকা তুলে না ক্যাশ রাখলেন, এন্ড তারপরে দিন আপনার জমা করলেন, এইভাবে হচ্ছে যে না, বাট এই ক্যাশটা কিন্তু ঠিক আছে। মানে জিনিস হচ্ছে ব্যাংকে যদি টাকা ঢুকে আপনাকে ট্যাক্স দিতে হবে, মানে ওইটা যদি না দেন আপনার কিন্তু কালো টাকা হয়ে গেছে। সো জিনিস হচ্ছে আপনি আপনার লাইফে একটা বছর চালানোর জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট খরচ করবেন, রাইট? সো ওই অ্যামাউন্ট আপনি ক্যাশে নেবেন, যেটা ব্যাংকে রাখতে হচ্ছে না। আর বাকি যে টাকাটা লং টার্ম থাকবে, ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে যেটা আমি লং টার্মে ইনভেস্ট করবো একটা জায়গায়, ওইটা আমি সাদা টাকা করতেছি, অর্থাৎ ব্যাংকে রাখতেছি। বাকি টাকাটা যেটা আমার এখন খরচ করতে আমি ক্যাশে নিচ্ছি টাকাটা। প্লাস আপনি যদি লং টার্মে রাখেন, ইনফ্লেশন পেপারে পেন এন্ড পেপারস 5.6 কি 5.5%, বাট আমরা যদি একটু খেয়াল করি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ইজ লাইক 10% এন্ড অ্যাবভ। সো ক্যাশে বেশি রাখা ইজ ডেঞ্জারাস। ট্যাক্স একবার কাটে, ইনফ্লেশন প্রতি বছর কাটে, খালি প্রতি বছর না, কম্পাউন্ডে কাটে। সো আপনার প্রতি 1 বছর খরচ করার মতো টাকা ক্যাশে রাখবেন, বাকিটা আপনি ব্যাংকে রেখে একবার আপনি ট্যাক্সটা পে করে এটা সাদা করে ফেলবেন। দ্যাট ইজ মাই স্ট্র্যাটেজি সো ফার। যদি আপনাদের অ্যাডিশনাল কিছু থাকে আপনারা শেয়ার করতে পারেন। তুমি যে টাকাটা মানে যে টাকাটা তুমি ব্যাংকে রাখতেছো না, ওই টাকাটা যখন তুমি কোথা থেকে পাচ্ছ, সবাই তো ব্যবসা করে না, সো বেশিরভাগ মানুষই চাকরি করে, তারা যখন পাচ্ছে টাকাটা, একে তো কেউ কাউকে বেতন তো ক্যাশে দিবে না, আনলেস তুমি একদমই লাইক ব্লু কলার টাইপ কাজকর্ম করো। বেশিরভাগই ট্র্যাক করার জন্য সবকিছু ব্যাংকে দেয়। তো ব্যাংকে যখন হয়ে আসবে, বেশিরভাগ মানুষেরই তাই হয়, ব্যাংক হয়ে টাকাটা আসে বেতনটা, তখন অলরেডি ওইটা ট্যাক্স টুক্স কেটে তোমার কাছে ফেরত আসবে। প্লাস বেশিরভাগ ক্ষেত্রে এখন সম্ভবত কোম্পানি নিজেরাই ট্যাক্স দিয়ে দেয় এমপ্লয়ি যারা আছে তাদের। সো
ট্যাক্স নিয়ে বেশিরভাগ সাধারণ মানুষের আমাদের তিনজনের যেরকম চিন্তা ভাবনা করতে হয়, বেশিরভাগ মানুষের আসলে ট্যাক্স নিয়ে অত চিন্তা ভাবনা করা লাগে না বাংলাদেশে, কারণ কোম্পানি হিসাব নিকাশ করে টোরে একবারে যতটুকু বেতন তোমার আর কিছু করা লাগবে না ওইটা দেয়, ওইটার মধ্যে থেকে তুমি আবার কিছু একটা ধরো ব্যাংকে রাখলা, ওইটার থেকে যে ইন্টারেস্ট পাবা ওই ইন্টারেস্টের যে ট্যাক্স ওইটা আবার ব্যাংক কেটে তোমাকে বাকিটুক দিবে। তো তোমার ব্যক্তি পর্যায়ে তেমন কোনো টেনশন নেই, তুমি জাস্ট টাকা উড়াইতে থাকো, তোমার যা আছে ওটা তুমি উড়াইতে থাকতে পারবা। সাদমান, আমি জানি না তুমি শেয়ার করতে লাইক আমাদের যদি এক্সাক্ট নাম্বার না বলো, আমাদের একটা ওভারভিউ টাইপ দাও যে 10 মিনিট স্কুলের ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইন কেমন ছিল। That I cannot reveal, unfortunately, but that's not my number to share আর কি। Okay, like আমাদের দাও ওই যে কি বলে বেসিক অ্যাডজেক্টিভ I can share like my ভালো tax details, but ওইটা I can have. It was good. আমি এই ব্ল্যাক ফ্রাইডের ডিটেইল তো আমি তোমার ট্যাক্স ডিটেইল দিয়ে বুঝবো না, তাই না? তোমার ওটা তো আগামী বছরেরটা দিয়ে বুঝবো আমি। So it's like it's not my information to share. যদি এটা কি এই বিষয়ে আমি একটা ব্লগ বাই দ্য ওয়ে, আমি যেহেতু ল্যাপটপ চেঞ্জ করছি, আমি ল্যাপটপ ফরম্যাট দিছি এবং আমার ফাইনাল কাট প্রো চলে গেছে এবং আমার ফাইনাল কাট প্রো আবার কিনতে হবে $295 দিয়ে। হ্যাঁ, তো এটা কি ওয়ান টাইম পেমেন্ট আমার প্রতি সাবস্ক্রিপশন বেজ, এটা তো বিরক্ত লাগে যে প্রতি মাসে একটা করে টাকা দিতে হয়, এটা খুব ভালো লাগে, খারাপ লাগে। সো ওয়ান টাইম পেমেন্ট ভালো। আমার আগের ম্যাকের সাথে ফাইনাল কাট প্রো ওয়ার্ড মানে পুরো অফিস সুইট ফ্রি ছিল, তো কিন্তু ওইটা মানে ট্রান্সফারেবল না, এই কারণে সব গন। অফিস সুইট তো এখন আর কেউ এমনিও ইউজ করে না, মাইক্রোসফট ওয়ার্ড কে চালায়। এই জন্য বলি দাভিঞ্চি রিজলভ এসে পড়েন, ফ্রি বেস্ট ভাই দাভিঞ্চি রিজলভ। আমি আপাতত আবার ফাইনাল কাট প্রো কিনবো সম্ভবত, তারপরে আমি ব্লগটা বানাবো, যে ব্লগটার মধ্যে আমি এই মার্কেটিং বিষয়ে কথাবার্তা বলবো, যে নাম্বার হ্যাঁ, সাদমান হচ্ছে অ্যাডোবি, সাদমান সবচেয়ে লাইক স্ট্যান্ডার্ডটা ইউজ করে, এনায়েত হচ্ছে দাভিঞ্চি, আর ফারহান ভাই হচ্ছে দাভিঞ্চি রিজলভ সবচেয়ে স্ট্যান্ডার্ড ভাই। আচ্ছা স্যার, আপনার কোয়ালিটি দেখেই স্যার আমাদের সব একসাথে অবশ্যই বুঝাই যায় স্যার একদম। না, এনায়েতের রিসেন্ট ভিডিওস এর এডিট সুন্দর। আমি আজকের ভিডিও যেমন আমি দেখতেছিলাম, আজকে ওই যে পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান দেখতেছিলাম, এডিট সুন্দর ছিল, সুন্দর করে ইন্ট্রোটা বেশ। আপনারা যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন, অনেকদিন ইউটিউব ভিডিও দেখা হয় না, আজকে আমি অনেকদিন পরে এনায়েতের ভিডিও সাজেশন আসছে দেখে দেখতেছিলাম। তো ওই যে যেটা বলতেছিলাম, আমি যখন ফাইনাল কাট প্রো ডাউনলোড করবো, তারপরে আমি যখন ভিডিওটা এডিট করবো, তারপরে আমি যখন ভিডিওটা পাবলিশ করবো, তখন আপনারা দেখতে পারবেন যে ওইটার ভিতরে আমি নাম্বার শেয়ার করলে কি হয় আর না করলে কি হয় এই বিষয়ে কিছু আলাপ আলোচনা করছি। কোন নাম্বার? এই যে প্রফিটের নাম্বার, তোমার কি হয়েছে না হয়েছে, এইগুলো শেয়ার করলে এটা পাবলিশ হোক, তারপরে আমরা অন্য কোনো পডকাস্ট এটা নিয়ে কথা বলবো না। ও আচ্ছা, পাবলিশ করার আগে মানে এখন বললে মানুষ বুঝবে না অত কনটেক্সট। যে ভাই আপনার ব্ল্যাক ফ্রাইডে সেল কেমন গেছে এটা বলেন। আমার খুবই ভালো গেছে। আমাদের কোটি টাকার উপরে, হ্যাঁ, আমাদের এক্সপেকটেশন যা ছিল তার থেকে অনেক, আমরা 1.5 কোটির আশপাশে এক্সপেক্ট করছিলাম, তার থেকেও বেশি হয়েছে। সো বেশ ভালো। আর একদিন আছে, খুব লাইক অনেক কাজ করতে হচ্ছে, বাট আমি জানি আর একদিন করতে হবে, কালকে শেষ, আমরা যখন এই পডকাস্ট পাবলিশ হবে তখন শেষ। তো বেশ ভালো গেছে, নাইস। আগামী বছরের জন্য ভাবতে হবে আবার কি করা যায়, বাট আপাতত 10 মাস। আমারটা তো ভাইয়া, আমারটা তো এমন না যে প্রাইভেট ইনফরমেশন, জাস্ট আমাকে ক্যালকুলেট করতে হবে আগের থেকে 1 মাসে। এটা না আমি তোমার কাছে নাম্বার জানতে চাই, আমি জাস্ট জানতে চাইছি ভালো খারাপ ভালো অনেকে কিন্তু ওটা তো ভালো হইছেই ভাই, মানে জিনিস হচ্ছে আপনি কত অ্যাট লিস্ট ডাবল এর চেয়ে বেশি হয়, বাট জিনিস হচ্ছে আমি এই জিনিসটা কত বেশি ফোকাস করি না, কারণ ডিসকাউন্টের জিনিস বেচা ভাই এই জিনিসটা আই এম নট এ বিগ ফ্যান অফ। যে আচ্ছা হ্যাঁ বিক্রি হইছে, বাট নট বিকজ কোর্সের কোয়ালিটির কারণে বিক্রি বাড়ছে, টাকার কারণে বিক্রি বাড়ছে। সো আমি মোর লাইক ফোকাস যে হ্যাঁ কোয়ালিটি ইমপ্রুভ করে বিক্রি বাড়ছে আর মার্কেটিং ইমপ্রুভ করে বিক্রি বাড়ছে, দ্যাট ইজ সামথিং আই এম মোর ইন্টারেস্টেড। আবার টাকা কমাইলে অফকোর্স বিক্রি বাড়বে, মানে ইটস নট রকেট সায়েন্স, ইটস জাস্ট সিম্পল ম্যাথস যে পারবি তো হবেই। আমি আমাদের এবারের মার্কেটিং ক্যাম্পেইন নিয়ে বেশ হ্যাপি, ফান হয়েছে এবার অনেক, আগে তো ফান হয় নাই আগের কখনো মার্কেটিং ক্যাম্পেইন আছে। এই নভেম্বরে আমরা যত মার্কেটিং ক্যাম্পেইন করছি, লাইক মানুষকে যে পরিমাণ অ্যাড দেখাইছি মানুষকে, তা নিয়ে আমি বেশ সন্তুষ্ট। আই থিংক এনাফ অ্যাড দেখানো হয়েছে, এই কারণে আমি বেশ হ্যাপি। যে পরিমাণ মিম আসছে ভাই, এই কারণে আমি বেশ হ্যাপি। কত মানুষ আপনারা এখন চিনেন, নট বেসিক্যালি সাবস্ক্রাইবার নাম্বার, এটা রিফ্লেক্ট হবে না, বাইরে বহুত মানুষ দেখছে কি পরিমাণে প্রমোশন হইছে।
এনায়েতের ফ্যানরা যেরকম আমাকে চিনে, বিকজ আমি এই গত রবিবার রবীন্দ্র সরোবরে খেলতে গেছিলাম এবং আমি এটলিস্ট ভালো, আপনি 20-25 জনের জিনজিয়ান সাথে। রেস্টুরেন্টের নাম বলছেন, রবীন্দ্র সরোবরের নাম বলছেন, রবীন্দ্র আপনার সরোবর তো কই কোনো পাওয়া যাবে কোম্পানি বুঝা না। গেছে। মানে কোন আচ্ছা, কোন জায়গায় হ্যাঁ, আপনি যাবেন বাংলাদেশে এখন আপনাদের জাস্ট গুগল ম্যাপে এগুলো দেখে একটা সেন্টার পয়েন্ট খুঁজে বের করলে আমার সাথে ট্রায়াঙ্গুলেট করতে পারবো। আমি ইয়েতে ছিলাম, কাটাবনের দিকে ছিলাম, ওখান থেকে আমি হেঁটে হেঁটে রবীন্দ্র সরোবরে আসতেছিলাম। আমাকে ওই যে সায়েন্স ল্যাবে একটা আড়ং আছে না, আমি জানি না, সাদমান চিনবে না, এনায়েত চিনবে, সাদমান তো এই এলাকার মানুষ না। ওখানে আমাকে একজন সাইকেল মানে আমি হেঁটে আসতেছিলাম, উনি সাইকেল আসতেছিল, সাইকেল থামায় উনি আমার সাথে অনেকক্ষণ গল্প গুজব করে ছবি তুলছে। তারপর আরেকটু হেঁটে যাওয়ার পর আরেকজন ছবি তুলছে, তারপর রবীন্দ্র সরোবরে যাওয়ার পর আমি 10-15 জনের সাথে ছবি তুলছি। আমার বেশ একটা ভালো লাগছে না যে হচ্ছে যে না এখন কেউ কেউ চিনতেছে। আপনি লাস্ট পডকাস্টে বলছিলেন যে আপনার শুধু একজন মানুষ চিনছে, দেখে আপনার খুব মন খারাপ। তারপরে আমি বিয়েতে গেছিলাম, ওই বিয়েতেও আমাকে একজন চিনছে, সো রাওয়া ক্লাবে গেছিলাম আমি খেতে। আপনি জাস্ট ইউনিভার্সিটিতে আসেন ভাই, আপনি বুঝবেন আমাদের তো আপনি ট্যুর খালি হচ্ছে, ইউনিভার্সিটিতে we are hyped for it man, we are hyped for বেশ it. ফান হবে। এই যে I'm hyped for it. একটু আগে জন ভাই যেটা বলতেছিল অনেকদিন পর স্টেজে যে ওনার কিরকম হবে, সো এটা মনে হচ্ছে যে আমাদের তখন ভ্যালিডেশন হাই। এনায়েতের জন্য, এনায়েত কি আগে বই মেলা এনায়েত তো পাইছিল? ইউনিভার্সিটিতে যাওয়া এনায়েতের জন্য ইজ লাইক ডাল ভাত ব্যাপার। এনায়েত প্রতিদিন ইউনিভার্সিটিতে যায়, বাট ওইখানে অডিয়েন্সের অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি, ঠিক আছে, এখানে ম্যান্ডেটরি না, দেয়ার ইজ আ ডিফারেন্স টু ইট, ঠিক আছে। হ্যাঁ, ওইখানে এটা তো আসলে আলাদা হবে। ওটা আসলে অনেকদিন পরে দেখা যাবে যে আমরা স্টেজে উঠবো, মানে হচ্ছে যে সরি আমি স্টেজে উঠবো অ্যাটলিস্ট, মানে আমি জানি না আপনারা দুজন কবে মানে এরকম একটা অডিয়েন্সের সামনে স্টেজে উঠছেন। সেম মানে হচ্ছে বেশ অনেকদিন পরে, যেহেতু কোভিড ছিল আলটিমেটলি সবারই আসলে একটা নতুন এক্সপেরিয়েন্স হবে অনেকদিন পরে। যাই হোক, আমি জাস্ট আমাদের ইমাজিন একটা ইয়ে করতেছি হইতেছে গেলে কি হবে, ওখানে গেলে আমার মনে হবে যে থিংস আর ব্যাক টু নরমাল কতদিন পর, রাইট, স্টেজের সামনে। বাট সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট ইজ জাস্ট অ্যারাউন্ড দ্য এক্স্যাক্টলি, কর্নার। আমি এটাই বলতে অমিক্রনের গেছিলাম, কথা আসছে। ওমিক্রন আসছে ধে বেশ, ভাই বাংলাদেশে এখনো এই পাওয়া যায় না। সাউথ আফ্রিকার মধ্যেই নতুন ভ্যারিয়েন্ট, এর আগেও লাস্ট যে ইয়াটা আমি যে ভ্যারিয়েন্ট নিয়ে ভিডিও বানাইছিলাম সেই কবে আমার মনে আছে, তারপরে যে এখন এসে একটা সিভিয়ার ইয়ার দেখা গেল, ওইখানে কিন্তু সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টই ছিল। সাউথ আফ্রিকার মধ্যে ভ্যারিয়েন্টটা বেশি ইভলভ করতেছে। তুই বিভিন্ন জিনিস ট্র্যাক করতেছিস না, কোন জায়গায় ইউএই গ্যাঞ্জাম করে, কোন জায়গায় সাউথ আফ্রিকা গ্যাঞ্জাম করে। হ্যাঁ, এখন আমাদের ট্রাইনোমেল পডকাস্টের tracking এর গ্রুপে মধ্যে যারা আছে। নাই ফেসবুকে, আপনারা ট্রাইনোমেল পডকাস্টের ফেসবুক গ্রুপে জয়েন করবেন, অবশ্যই খুঁজে বের করবেন, আমরা লিংক দিব না। এটা বললাম তার কারণ ভ্যারিয়েন্ট যখনই বলতেছো আমার ওই লোকি ভ্যারিয়েন্ট রেফারেন্সটা মাথায় আসতেছে, এত মিম আসছে এটা নিয়ে। আপনার জমজ বোন পাওয়া গেছে ভাই। মাই গড, এই মিমটা চলছে কিন্তু 2-3 দিন টানা, মানে সেই মাঝখান দিয়ে উনার লাখ লাখ ভিউজ হয়ে গেছে। এনআই যে সিন্ডিকেটে পোস্ট, সবাই এসে গ্রুপে পপুলার হয়েছে, আমাদেরই সাবস্ক্রাইবার, আমাদের কোনো সাবস্ক্রাইবার আছে না। আমাদের সাবস্ক্রাইবার বাড়তেছে, আমি রিসেন্টলি দেখলাম যে হচ্ছে যে আমাদের সাবস্ক্রাইবার বেশ বাড়ছে, রেটটা বেশ বাড়ছে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, বাট নট আলহামদুলিল্লাহ for ফাস্টার, everything. নট ফাস্টার, বাট হোপফুলি টুরটার পর হঠাৎ করে ধাপ করে লাগবে অনেক, হোপফুলি হইতে পারে। ট্যুর বিষয়ক আপনারা আপডেট পাবেন যারা আপনারা দেখছেন হ্যাঁ। খুব তাড়াতাড়ি, লাইক খুব তাড়াতাড়ি। আপডেট পাবেন আপনারা, কি বলে হয়ে যাওয়ার পর আপডেট পাবেন সম্ভবত, বা আগেও পেতে পারেন আপনারা যদি আমাদের ফেসবুকে ফলো আমার করেন। ট্যুর তো 2 আপনাদের তারিখ সাথে দিচ্ছে, যদি মিলে রাইট? যায়। এই এখন দাঁড়া ভাই, পর্যন্ত এখন 2টা, বইলেন এখন। বা 3টা 4টা বা 5টা আমি জানি না, বলবো না, বলতে গেছিলাম বাট এনায়েত মনে করছে বলতে। থাক এখন বলা দরকার এখন নেই, আসলে আমরা শিওর পরে- না, সো পরে বলাটা লিখে সেফ করব। না। হ্যাঁ, বলাটা কিছু সেফ না, শিওর না, exactly. সো বলে দিলাম, Exactly, তারপর exactly. দেখা গেল হইলো না। হ্যাঁ, ব্যাপার না। মানুষজন গালি দিবে। ট্রাইনোর পডকাস্টে মাইক্রোবাস দরকার, আমরা যে আমরা ট্যুর দিব বিভিন্ন জায়গায়, ট্রাইনোর পডকাস্ট দেখা থাকবে এখানে, পরে দেখা যাবে কেউই আসলো না। হ্যাঁ, ট্রু, এটা হইতে পারে। তাহলে এটা আই উইল বি ভালো, ডিসঅ্যাপয়েন্টেড এটা এট best ইউ টু, case ঠিক scenario। আছে, যে হ্যাঁ কি রে ভাই নতুন আসছে, ইউ আর স্টিল রেলেভেন্ট, স্টিল ইউ কুড নট গেট দ্য ক্রাউড, হোয়াট দ্য হেল, ঠিক আছে। ব্যাপারটা বেশ স্যাড হবে যদি এনাফ মানুষ না আসে, পুরো একটা রিয়েলিটি শক। তাই না? হ্যাঁ, যে ও হ্যাঁ, এনায়েতের ভিডিও আমি দেখে তো কি- ভাবছিলাম আমরা মাইক্রো সেলিব্রিটি, বাট এনায়েত ওয়াজ রং। ও আচ্ছা, আমি ক্যামেরা সর্ট করে ফেলছি, পডকাস্ট ও। বিষয়ক আপডেট, ক্যামেরা শেষ পর্যন্ত পাওয়া গেছে। আচ্ছা, বেশ, এবং এটা খুব মানে আমার প্রতিদিন 5,000 টাকা দিয়ে ক্যামেরা ভাড়া করতে হচ্ছে 2টা। সো এটা আপনারা যারা ক্যামেরা ভাড়া দেন 10,000 না, হ্যাঁ, 2টা এটা 5,000, প্রোডাকশন এক একটা প্রাইস, 2,500। বাট ও আচ্ছা, আড়াই। আচ্ছা, সো নট আ ব্যাড ডিল, লাইক ক্যামেরা, এসডি কার্ড, জুম, তারপরে এই 3টাই সম্ভবত, আর Lens? Lens দিতেছে? ও, কয়দিনের জন্য ভাই, কয়দিনের জন্য, সো পার ডে হিসাব, আমি যে কয়দিন চাই। পার ডে। আচ্ছা, তা আপনি তো ক্যামেরা কিনে ফেলতে পারেন 1 মাস। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি হ্যাঁ, এটাই ভাবতেছিলাম আসলেই তো। যে আমি কি কিনে ফেলবো নাকি ক্যামেরা, হ্যাঁ, বিকজ হ্যাঁ, মেক্স মোর Isn't সেন্স। it an obvious choice? না, অবভিয়াস না, বিকজ আমি প্রতিদিন আনবো না, আমি ও আচ্ছা, কেস আচ্ছা, কোন প্রতিদিন দিন আনেন আসবে না। ওই হিসাবে আনবো, ও আচ্ছা, এবং তাহলে ওরা বলছে যে ওরা দিয়ে যাবে বা নিয়ে যাবে, তো সমস্যা নেই। আপনার কয়দিন গেস্ট আসবে এরকম? আমি জানি না এখনো, আমি তো তোমাদের এখনো
ডেট কনফার্ম করি নাই, বিকজ আমি চাই 1 তারিখ লোকেশনে যে আগে সব সেটআপ টেটআপ করবো, তারপরে দেখবো। তোমাদের কারো যদি লাইট লাগে, লাইট ভাড়া নেই আমি লাইট কিনে ফেলছি, সো লাইট আমি নিয়ে যাব না। সো কারো লাইট লাগলে আপনারা কমেন্ট করেন লাইট, আমি বাছাইটা চেক করে। এনায়েতের লাগবে, এনায়েত ট্রাস্ট মি, ইউ নিড দ্যাট, কিনে ফেল ভাই। আচ্ছা, জাস্ট okay, ফান্ড কিন্তু বেশি দাম রাখবে না। কিন্তু হবে না, আমি তোমাকে একটা লাইট গিফট করে যাবো যাওয়ার সময়। ও Okay? ভাই সেই অবস্থা। আমি আমি বিশাল এখন বিশাল সফট কিছু বক্স light ইউজ করি না, কিনছি। আপনারা যদি সফট বক্স হয় তাহলে হ্যাঁ, আমারটা soft box। এটাই আমি বলছি না তো লাগবে একটা। হ্যাঁ, আমার নে সফট ভাই। বক্স, ভিতরে 5টা এনার্জি সেভিংস লাগানো যায়। ওরে বাপরে, বেশ পাওয়ারফুল আচ্ছা, সফট বক্স। ঠিক আছে। ফান্ড তো আর তো 1 মাস ভাই, আপনি মানে এক্সিকিউট করার বেশি সময় নাই, কিন্তু ইউ শুড বি ওয়ার্কিং। হ্যাঁ, আই অ্যাম ওয়ার্কিং। আমি জানুয়ারির 1 তারিখ থেকে আমি 1 1 মাসের তারিখে আমি মধ্যে। সবকিছু দেখবো, সব সেটআপ টেটআপ করে ফেলবো। 2 তারিখ থেকে হোপফুলি আমি রেকর্ডিং মাঝখানে এর আপনার প্ল্যানিং 5 শুরু করব। দিন নাই, বিকজ 5 কিংবা 3টা দিন নাই, বিকজ ট্যুরে থাকবো আমরা সবাই, হুম। প্লাস একটা দিন স্ট্যান্ড আপ কমেডি। হ্যাঁ, তো না, দ্যাট ওই সব লিভস দিনেও হুম। করা যাবে। ইভেন স্ট্যান্ড আপ কমেডির দিন একটা পডকাস্ট রেকর্ড করতে তো 2 ঘন্টার বেশি লাগে না, বা 3 ঘন্টার বেশি লাগে না হাইয়েস্ট। সো স্ট্যান্ড আপ কমেডির দিন 3 তারিখ, তুমি সাদমান তাহলে 3 তারিখ যেতে পারতেছো না? 3 তারিখ তো ভাই মানে আমার আরেকটা জায়গায়, তোমার এক জায়গায় কোথায় পডকাস্টে কোথায়, মানে গুলশানে। আমি সরি উত্তরে আমি ওই যে আমি নাবিদ, বলতেছি মানে স্ট্যান্ড আপ কমেডি হলো গুলশানে। ওই যে নাবিদ মাহবুব ভাইয়ের কমেডি ক্লাবের আমার মধ্যে। পডকাস্ট স্টুডিও হলো বনানীতে, সো কাছাকাছি। তো আমার প্ল্যান হইলো স্ট্যান্ড আপ কমেডি করতে যারা আসবে ওগুলার কয়েকটাকে ধরে নিয়ে যাব আমি আগে, ওগুলাকে দিয়ে আসলে আমরা জানি কে কোন গেস্ট আসতেছে। ওগুলাকে দিয়ে ফার্স্টে পডকাস্ট রেকর্ড করা, তারপর ওদের সাথে আমি স্ট্যান্ড আপ কমেডিতে আসবো, এরকম আপাতত পরিকল্পনা আছে, বাট এখনো শিওর না। তো দেখা যাক কি হয়। সেই অবস্থা, সেই অবস্থা। এগুলো আমরা আগামী বছরের জন্য কন্টেন্ট বানানোর চেষ্টা। আগামী বছর চলে আসছে আসলে। আগামী বছর আগে চলে বছর আসছে। চলে আসছে না 2022। ও আমাদের নিউ ইয়ার্স রেজলিউশন নিয়ে আমাদের কন্টেন্ট বানাইতে হবে, উই শুড বি রেডি ফর ইট। এন্ড ট্রাইনিভাল পডকাস্টের নেক্সট বছরে আমাদের এজেন্ডা ঠিক করতে হবে আসলে, যে where it should be going. আমাদের আরেকটু, আমি জানি না আপনারা যারা শুনছেন আপনারা বলতে পারবেন, আমাদের মনে হয় আরেকটু অর্গানাইজড হওয়া উচিত। লাইক 2টা গেস্ট আসবে মাসে, বাকি 2টা সোলো বলতে বোঝাচ্ছি লাইক আমরা 3জন এরকম, বা 3টা আসবে 1টা আসবে না এরকম, লাইক অর্গানাইজ করে 12 মাসে 12 যতজন গেস্ট আছে সব কিংবা সর্ট আউট করে। প্রতি মাসে 4 সপ্তাহে 4টা নরমাল আমাদের এপিসোড, মাঝখানে 2টা বোনাস এপিসোড গেস্ট, তাও হতে পারে, বোনাস হিসেবে একটু এফোর্ট বাড়াই দিলাম, সো দ্যাট আপনাদের যারা পছন্দের ইউটিউবার তারা সবাই ডিসেম্বরে দেশে আসতেছে। আপনারা যারা এই ভিডিও দেখতেছেন, সো আপনারা আপনাদের আশপাশে চোখ কান খোলা রাখবেন। আমি মোটামুটি সবাইকেই দেশে আসতে দেখতেছি, যতজনের সাথে আমার কথা হয়েছে সবাই ডিসেম্বরে সিয়াম দেশে আসতেছে, সিয়াম দেশে, যারা আপু দেশে আসতেছে, মোটামুটি যত ইউটিউবার আছে সবাই। রাহাত ভাই অলরেডি দেশে আছে, রাহাত রহমান বাট ফিক্স। আপনারা চোখ কান খোলা রেখে হাঁটবেন। আমাদের ইউটিউব যদি টাকা দিত আমরা একটা সুন্দর মিট আপ করতে পারতাম। আমরাই করতাম, মানে আগে আমাদের দেশে ইউটিউব ফেস্ট হইছে, খুব ভালো হয়েছিল, সমালোচনা করছি না, মানে হ্যাঁ আমরা আরেকটা করতে পারি আর কি, এরকমই আর কি। ইউটিউব যে কবে বাংলাদেশে অফিস খুলবে আর অফিশিয়ালি এই মিট আপ গুলো হবে, ততদিন আমরা মনে হয় না রেলেভেন্ট থাকবো, ততদিন আমাদেরকে তখন ওজি ইউটিউবার হিসেবে ডাকবে, যে ওরা একসময় রেলেভেন্ট ছিল। হ্যাঁ, তারপর সামিদা কিউটি পায়ের মতো আরেকজন আসে, সামিদা কিউটি পায়কে পছন্দ, যে হ্যাঁ রেলেভেন্ট ছিল। ইট ডু বি লাইক দ্যাট। সেই ব্যাপার না, ভালো। ওকে, এখানে আমরা আমাদের কনক্লুশন, আপনাদের কোনো গেস্ট থাকলে আপনারা অলসো এটা রেকমেন্ড করতে পারেন। এবং দ্য হ্যাপি নিউজ ইজ অনেক মানুষ বলছিল কি যে হ্যাঁ পরের বছর স্কেজুল দিবে, বাট এই জিনিসটা ভালো লাগতেছে যে এর পরের বছর চলে আসতেছে। সো যেরকম আসিফ ভাই টাইম দিছিল এপ্রিলের পর, কিংবা নাদির অন দ্য গো অনেকে বলছেন, ও বলছে যে 2021 সালের পরে সে টাইম দিবে। সো 2022 চলে আসতেছে, সো এখন নাদিরকে টাইম দিয়ে গেছে, রাইট। সো লস অফ অপরচুনিটিস সামনে, ফান হবে। অলরেডি লাইক আই এম হ্যাপি, বেশ লাইক নাম্বারের দিক থেকেও বল, আমি পডকাস্টের ব্যাপারটা আচ্ছা তাকে আমি রেখে দিই জ্ঞানী কথাবার্তা শোনার জন্য। এখন বলে ইমোশনাল, এটা ভাই 1 লাখ হলে ইমোশনাল কাঁদতে কাঁদতে বলবেন, গ্রুপ কমিউনিটি লাভ অ্যাফেকশন, কিছু কিছু বিষয় আলাপ আলোচনা আছে, আমি দুজনের সাথে আলাদা আলাদা করে আলাপ আলোচনা করবো। সবকিছু এখন বলে দেওয়া যাবে না, কিছু কিছু রাখতে হবে ব্যক্তিগত পডকাস্টের জন্য। আর ভাই প্রফিট এন্ড রেভিনিউ ভিডিও দ্রুত আনেন, বিকজ দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক, ইট উড বি ফান টু টক অ্যাবাউট। কিছু ভিডিও হ্যাঁ, সো স্টকের ভিডিওটা আগামী বছর পাবলিশ হবে হয়তো, বাট এই যে 2021 সালে কত আয় রোজগার হইলো এরকম একটা ভিডিও ডিসেম্বরে পাবলিশ হওয়ার সুযোগ আছে। ট্যাক্স রিটার্ন ফাইল করবে পাবলিক, ও এইভাবে রিটার্ন শো করবে না, পাবলিক পলিটিশিয়ানরা কিভাবে তাদের আয়ের উৎস শো করবে, জমা দেয় না নির্বাচন কমিশনে প্রতি বছর, দেখে মাছ চাষ করে 800 কোটি টাকা এনআইএ এটা দিবে যে হ্যাঁ খালিদ ফারহান একাডেমি থেকে আসছে গিফট। এটা কি হিসেবে দেখাচ্ছে? গিফট হিসেবে দেখাচ্ছে, 5 লাখ পর্যন্ত গিফট হিসেবে দেখানো যায় বাইরে টাকা। এটা আমার নিজের নদীর ইলিশ, নদীর ইলিশ, আরেকটা ভিডিও আমার গাছের ইলিশ।
GG guys. দেখা হবে সবাই সবার সাথে দেখা হবে আমাদের পরের এপিসোডে। বাই। আল্লাহ হাফেজ। নাইস।